আসসালামু আলাইকুম। একটি ক্লাসের মাধ্যমে এসএসসি আইসিটির দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ ভাইয়া তুমি কমপ্লিট করে নাও এবং আজকে আমি ভাইয়া তোমাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আজকের এই ক্লাসটা করার পরে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। সো এই অধ্যায়ের ফার্স্ট টু লাস্ট একেবারে পানির মতো তোমার কাছে সহজ লাগবে এবং যত এমসিকিউ আছে বিগত বছরে টপ এমসিকিউগুলো আমরা সলভ করব এবং এরপরে যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো আমরা টপ যেগুলো আছে যেগুলো কমান আসার মতো যেগুলো ভাইয়া তোমার পরীক্ষাতে থাকবে তোমাকে সেগুলো আমি কিন্তু ভাইয়া সলভ করে দিব। তাতে তুমি ক্লাস 9-এর শিক্ষার্থী হও বা ক্লাস 10-এর শিক্ষার্থী হও, তুমি অর্ধবার্ষিক পরীক্ষা দাও, বার্ষিক পরীক্ষা দাও বা প্রি টেস্ট দাও বা টেস্ট পরীক্ষা দাও বা বোর্ড পরীক্ষা দাও, আজকের এই ক্লাসটা তুমি দেখো। আইসিটির দ্বিতীয় অধ্যায় যদি পানি না বানাইতে পারছি তখন তুমি রিফাত ভাইয়াকে যা মনে চাই বইলো। ওকে, খেলা কিন্তু ভাইয়া শুরু। তাহলে সবাই একটু ঠান্ডা মাথায় ক্লাসটা করো এবং আমি চাচ্ছি এই ক্লাসের মাধ্যমে তোমার পুরো যতগুলো এখানে প্রায় আমি 80 থেকে 85টার মতো এমসিকিউ আমি তুলেছি, আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তো আমি আগে তোমাদের যেভাবে একটু সিস্টেম ভিন্ন ক্যাটাগরিতে তোমাদেরকে শেখাবো, টাইপ আকারে কিন্তু ভাইয়া শেখানোর চেষ্টা করব। যদি তোমার কাছে হাতে বই থাকে বইটা একটু ভাইয়া খোলো, কারণ এই বইটা কিন্তু তোমার হেল্প করবে এবং লাগবে। এবং এই বইয়ের ভিতরে কোন কোন লাইন ইম্পর্টেন্ট আমি দাগিয়ে রাখছি সেটার পিডিএফ কিন্তু ভাইয়া তোমরা পেয়ে যাবা, প্যারা নিও না। জাস্ট আমি যেটা করাই ঠান্ডা মাথায় করো এবং করার পর পরীক্ষা দিতে যাও, দেখবা তুমি হুবহু কমান পাবা। দেখবে তুমি দেখতে চাও? আচ্ছা, কেবলমাত্র শুরু। দ্বিতীয় অধ্যায় ভাইয়া ফার্স্টে আসি কিন্তু ভাইয়া তুমি দেখো টাইপ 1, খেয়াল করো টাইপ 1। এখন তুমি বলবা যে ভাইয়া টাইপ 1 কোন ক্যাটাগরি? টাইপ 1 হইছে তোমার বইয়ের ভিতরেই আমি ক্যাটাগরি সাজাইছি। যেমন প্রথম ক্যাটাগরিটা হচ্ছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ কম্পিউটার রক্ষণাবেক্ষণ। খেয়াল করো কি নাম? কম্পিউটার রক্ষণাবেক্ষণ। এরপরে কিন্তু আছে এই জায়গাতে সফটওয়্যার ইনস্টল আবার আনইনস্টল। পুরো প্রসেসিংটা আমি তোমাদেরকে একেবারে প্র্যাকটিক্যালি দেখাবো, কারণ এই সকল বিষয়গুলো তুমি যদি প্র্যাকটিক্যালি না দেখো তাহলে কিন্তু কিছু বুঝবা না। আছে কিন্তু প্র্যাকটিক্যালি অনেক বিষয় আছে এবং অনুরোধ রাখবো ক্লাসে যে এমসিকিউটা পড়ায় আর যতটুকু লাইন পড়াবো সাথে সাথে তুমি পড়বা, কারণ আমি চাই এক ক্লাসে তোমার হয়ে যাক, কারণ পরে যেন আবার তোমার না পড়া লাগে। ক্লাস দেখবা আর মুখস্থ করবা, তোমার এমনিতেই হয়ে যাবে। আর প্র্যাকটিক্যালি তো আমি দেখাবোই। তুমি এইখানে যেটা দেখতে পাচ্ছ খেয়াল করো, এই যে এটা কিন্তু একটা পুরাটাই কিন্তু একটা পিসি। তো তোমার এই বইয়ের ভিতরে যা যা দিছে সব কিছু কিন্তু আমি এখানে দেখাই দেবো। তুমি কিভাবে ইনস্টল করবা, আনইনস্টল কিভাবে করবা, অটো রানের যে কাজগুলো কি এ টু জেড সব কিছু আমি তোমাদেরকে একেবারে সুন্দরভাবে বুঝাই দেবো। তাহলে ভাইয়া তুমি ফার্স্টে কিন্তু খেয়াল করো, আমরা টাইপ 1টা কিন্তু আমি সাজাইছি কম্পিউটার রক্ষণাবেক্ষণ। তো একটু ছোট্ট করে লেখা নাও, লেখা লাগবে না, বাট এগুলার কিন্তু সম্পূর্ণ স্লাইড তোমরা পেয়ে যাবে। আমি পিডিএফ আকারে কিন্তু দিয়ে দিব ভাইয়া, প্যারা নেওয়ার কিচ্ছু নাই। তাহলে কম্পিউটার কি রক্ষণাবেক্ষণ, তুমি খেয়াল করো। এখন এইখানে তোমাদের জন্য আমি যতগুলো এমসিকিউ সাজাইছি না, এই এমসিকিউগুলো তুমি করার আগে তোমার বই পড়তে হবে। এখন বইয়ের কি সবকিছু পড়তে হবে? নো, তোমার বইয়ের কিন্তু সবকিছু পড়া লাগবে না। তাহলে বল ভাই আমি কতটুকু পড়বো? দেখো আমি দাগিয়ে রাখছি তোমাদের জন্য, আমি এটার পিডিএফটা দিয়ে দিব। পিডিএফ তুমি কোথায় পাবা সেটা আমি একটু পরে বলতেছি। তো তুমি ফার্স্টে খেয়াল করো, এখানে তোমরা বইটা খুললে সেম ভাবে এভাবেই কিন্তু তুমি দেখতে পারবা। কেন আমি বই নিচ্ছি, কেন আমি পিডিএফ নিচ্ছি বুঝাচ্ছি, তুমি পড়ো। ফার্স্টে কিন্তু বলছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ, মানে তোমার হাতে ধরো একটা কম্পিউটার আছে বা একটা ল্যাপটপ আছে। আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাচ্ছি। তুমি আমার হাতে যেটা দেখতে পাচ্ছ এটা একটা ধরো ল্যাপটপ বা সাপোজ তুমি এটাই কম্পিউটার, তুমি চিন্তা করো। এবং এইটাকে তুমি কিভাবে রক্ষণাবেক্ষণ করবা পুরো প্রসেসিংটা এখানে কিন্তু বইলা দিছে। আমরা সেগুলো ধাপে ধাপে শিখবো, যতটুকু শেখা দরকার, যতটুকু আমাদের পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ সেগুলো কিন্তু শেখার চেষ্টা করবো। ওকে ভাইয়া, এখন এইটা ধরো একটা কম্পিউটার, তুমি কিভাবে রক্ষণাবেক্ষণ করবা এবং আমি তোমাদের একটু পরে বা কিছুক্ষণ পরে তোমরা দেখতে পারবা আমি আলাদা করে একটা ভিডিও করতেছি যেখানে এই কম্পিউটারের র্যাম বলো বা একটা মূলত হচ্ছে ফ্যানের মতো আছে। সো ওগুলো আমি তোমাদেরকে দেখাবো, অনেক পোর্ট আছে। তো ওগুলা একটু আইডিয়া তোমাদেরকে দিব, কারণ ওগুলা নিয়ে একটা শখ আছে তোমাদের এই অধ্যায়ের লাস্টের দিকে তোমরা যদি খেয়াল করো। তো ওগুলার কাজবাজ সম্পর্কে তোমাদের একটু ভালো করে জানতে হবে। ওকে, আচ্ছা যাই হোক আমরা একটু দেখি। তো কম্পিউটার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমি দাগিয়ে রাখছি তোমাদের জন্য যে কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক্স যন্ত্রাংশ ও সফটওয়্যারের সমন্বিত রূপ। রাইট, তুমি এই ল্যাপটপটার দিকে যদি তাকাও, এটার ভিতরটা যদি তুমি খোলো, স্ক্রু দিয়ে যদি খোলো, তাহলে এটার ভিতরে তুমি দেখবা ইলেকট্রিক মানে যন্ত্রাংশ কিন্তু আছে, ইলেকট্রিক অনেক কিছু আছে। আর এইটা যদি তুমি অন করো, এই ল্যাপটপটা যদি তুমি ভাইয়া অন করো বা তুমি যদি তোমার পিসিটা যদি অন করো, তাহলে দেখবা এটার ভিতরে কিন্তু অনেক কি আছে, সফটওয়্যার কিন্তু ভাইয়া আছে। ওকে, আচ্ছা এখন
যেটা বলছে তার মানে আমরা বুঝতে পারলাম কি কম্পিউটারের ভিতরে দুইটা অংশ বা দুইটা অংশ নিয়ে কিন্তু কম্পিউটার গঠিত, কম্পিউটার বা ল্যাপটপ একই কথা। তো একটা হচ্ছে কিন্তু ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, আর একটা হচ্ছে কিন্তু তোমার সফটওয়্যার। এখন অনেকে কোশ্চেন করে যে ভাইয়া কম্পিউটারের ভিতরে তো অনেক বড় একটা এভাবে থাকে, ল্যাপটপে তো কিছুই নাই, ওই বড় যন্ত্রাংশটাকে ছোট করে ল্যাপটপে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ যতই পৃথিবী যতই দিন যাচ্ছে ততই কিন্তু কি হচ্ছে, নতুন নতুন কিছু তুমি কিন্তু পাচ্ছ। তুমি দেখো আগে কিন্তু কম্পিউটার কিন্তু অনেক বড় ছিল, অনেক বড় ছিল, সেখান থেকে ছোট 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 হতে হতে এখন একটা ল্যাপটপে কনভার্ট হয়েছে। তারপর ট্যাবলেট আছে, এবার দেখবে একটা বাজে আরো ছোট হবে, মিনি কম্পিউটার। তুমি দেখবা যত দিন যাবে ততই কিন্তু আরো নতুন কিছু আবিষ্কার হবে এবং সাইজ কিন্তু আরো ছোট হবে। আই হোপ বুঝতে পেরেছো। এখন দেখো, সুতরাং এর থেকে ভালো সেবা পেতে হলে অবশ্যই পরিচর্যা করতে হবে। আমি আমার ল্যাপটপে যদি আমি পরিচর্যা না করি তাহলে ওর থেকে কি ভালো কিছু আশা করতে পারি আমরা? না। তো বাইরের বিভিন্ন নিয়ামক, নিয়ামক বলতে কি বোঝায়, যেমন আর্দ্রতা বলো, তারপর তাপমাত্রা বলো, বিদ্যুৎ ক্ষেত্র বলো, চুম্বক ক্ষেত্র, ধূলিকণা, ধোঁয়া, পানি ইত্যাদির কিন্তু প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে। এবং পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপডেট করতে হবে। মাথায় রাখবা একটা কম্পিউটারের ভিতরে কি থাকে, মুখস্থ করো, অপারেটিং সিস্টেম কি থাকে, অপারেটিং সিস্টেম কি থাকে, অপারেটিং সিস্টেম। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট দেখবা এমসিকিউতে, অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এটার ভিতরে কি থাকে, সফটওয়্যার থাকে। তো এই সফটওয়্যারগুলো কিন্তু আপডেট দিতে হয়। মাঝে মধ্যে তুমি যে ফোনটা ইউজ করো না, মাঝে মধ্যে দেখো না যে আপডেট দিতে বলে, খেয়াল করছো, আপডেট চায়, আপডেট দিতে বলে। তো বিষয়টা কিন্তু এরকম, কম্পিউটারের ক্ষেত্রে যে সফটওয়্যারগুলো বা অ্যাপগুলো আছে এগুলো কিন্তু আপডেট দিতে হবে বা আপডেট দিতে হয়। এবং একটা অপারেটিং সিস্টেম আছে, এই অপারেটিং সিস্টেমটা না থাকলে তো মানে মেইন হয়েছে কিন্তু তোমার অপারেটিং সিস্টেম। মেইন কি, তুমি যদি একটা কম্পিউটার বিল্ড করো বা কম্পিউটার যদি তুমি নিজে তৈরি করো, তোমার অপারেটিং সিস্টেমটা ফার্স্টে তোমার কি করতে হবে, মানে ইনস্টলের মতো করতে হবে। ঠিক আছে, এটা নিয়ে আমি আরো একটু আলোচনা করতেছি, ডিপলি আলোচনা করবো। দেখো এখন কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুই প্রকারের হইতে পারে। তুমি তোমার কম্পিউটারকে বা তুমি তোমার ল্যাপটপকে তুমি দুইভাবে রক্ষণাবেক্ষণ করতে পারো। একটা হচ্ছে কি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ, আর একটা হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ। এখন কি শিখতে হবে, প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ হচ্ছে কম্পিউটারে ফন্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বে সতর্কতামূলক ব্যবস্থা করা, যেমন একটা সমস্যা হইতেই পারে। তো তার আগে আমরা যদি যেমন ভাইরাসের স্ক্যান বলো, ডিস্ক ক্লিন আছে, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, তারপর সফটওয়্যার আপডেট করা, সো এগুলো হইতেই পারে। যেমন বিষয়টা হচ্ছে এরকম যে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ বলতে বোঝাচ্ছে যে ধরো তুমি একটা সফটওয়্যার ইনস্টল করলা বা তুমি একটা গেম সাপোজ ইনস্টল করলা, হ্যাঁ, ইনস্টল করলে তুমি দেখলা যে গেমসটা প্রায় 100 থেকে 150 MB। হ্যাঁ, এখন যখন তুমি ইনস্টল করছো তোমার দেখবা যে তোমার কম্পিউটার হ্যাং করতেছে বা তোমার ল্যাপটপটা হ্যাং করতেছে, তাহলে এখন তো তোমার কম্পিউটার অবস্থা কিন্তু প্রায় কিন্তু একেবারে নাজেহাল অবস্থা। তুমি দেখবে হ্যাং করলে কি হয়, মোবাইল ফোন যদি হ্যাং হয়ে যায় তাহলে মোবাইল ফোন আর নড়বে না। তো কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু সেম। তখন কিন্তু এটাকে তোমার রক্ষা করার জন্য তোমার কি করতে হবে, তোমাদের অ্যান্টিভাইরাস লাগাইতে হবে। অ্যান্টিভাইরাস, ভাইরাস আর একটা হচ্ছে অ্যান্টিভাইরাস। ভাইরাস তোমার কম্পিউটারকে অ্যাটাক করবে, তোমার ল্যাপটপকে অ্যাটাক করবে, ওই অ্যাটাকটাকে ফিরানোর জন্য তোমার অ্যান্টিভাইরাস কি করতে হবে, তোমার এই পিসিতে বসাইতে হবে, তোমার কম্পিউটারে বসাইতে হবে, তোমার ল্যাপটপে অ্যান্টিভাইরাস দিতে হবে। এটা নিয়ে আমি আলোচনা করতেছি। তো ভাইরাস আর অ্যান্টিভাইরাস বুঝতে পারছো? অনেকে বলে যে ভাইয়া অ্যান্টিভাইরাস আর ভাইরাসটাই বুঝি না, অনেকে বুঝায় যে দুইটা সেম, যে ভাইরাসও যা আর অ্যান্টিভাইরাসও তা। আসলে বিষয়টা না, এরকমটা না, দুইটা কিন্তু আলাদা। ভাইরাসকে প্রতিরোধ করার জন্য, যে না ভাইরাস যেন আমার এই কম্পিউটার বা ল্যাপটপকে অ্যাটাক করতে না পারে, এই জন্য কিন্তু তোমার অ্যান্টিভাইরাস লাগাইতে হবে। ঠিক আছে, অ্যান্টিভাইরাস কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, কম্পিউটারের দোকানে কিনতে পাওয়া যায়, আলাদা করে কিন্তু তোমার কিনতে হবে। আর একটা হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ, মানে এটা আসলে কিন্তু তোমার ওই যে মেরামতের কথা বলছে, এটা মেনলি কম্পিউটার যারা আসলে কিন্তু কি করে থাকে, কম্পিউটারে যারা আসলে যদি সেরকম যদি কোনো সমস্যা হয়, যেমন আমি যদি বলি এই যে একটা ল্যাপটপ সাপোজ, এই ল্যাপটপের পিছন সাইডে একটা সমস্যা হইলে এখন তুমি কি সেটা সারতে পারবা না। এই জন্য যে আসলে কম্পিউটার সারে বা মেকার আমরা আসলে বলে থাকি তার কাছে কিন্তু নিয়ে যেতে হবে। তবে এখানে একটা কথা বলছে, যখন তুমি লাইন দিবা, এটা তো তোমার কারেন্টের সাথে লাইন দিতে হবে, তখন এখানে দেখো বলছে কি, যার একটা বিষয় লক্ষণীয়, কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চৌম্বক পদার্থ রাখা যাবে না, এটা মাথায় রাখবা। কম্পিউটারের আশেপাশে তুমি কোনো ধাতব পদার্থ বা চৌম্বক পদার্থ রাখতে পারবা না। এছাড়াও ইলেকট্রো শক থেকে রক্ষা পাওয়ার জন্য বিদ্যুৎ সংযোগ অবস্থায় আর্থিং থাকা উচিত। এখন আর্থিং কি আমি একটু পরে প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাবো। ওকে,
আমাদের আত্মের গুণান। এরপর আসে কিন্তু কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব। তুমি দুইটা ঘটনা যদি ভালো করে পড়ো তাহলে তুমি বুঝতে পারবা যে এই দুইটা ঘটনা কি বলছে। যে যেমন দেখো, রায়না কলেজে ভর্তি হওয়ার পর, ধরো তুমি এসএসসি লেভেলে পড়তেছো না, এসএসসি থেকে ধরো তুমি কলেজে ভর্তি হবা বা মাদ্রাসায় ভর্তি হবা। এখন যখন তুমি কলেজে ভর্তি হবা তখন তুমি একটা বায়না করছো, কার কাছে? তোমার বাবার কাছে। ধরো এই রায়নাই হয়েছে তুমি তোমার বাবার কাছে বললা যে বাবা আমার একটা ল্যাপটপ কিনে দাও, যে বায়না করছে কি একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য। বাবা প্রথম সাময়িকের মানে হচ্ছে ফল ভালো হওয়ার জন্য রায়নাকে একটি কোর আই, দেখো কোর আই 5 প্রসেসর যুক্ত, কি বলছে, কোর আই 5 প্রসেসর যুক্ত একটা ল্যাপটপ কিনে দিচ্ছে। কেন? কারণ ও এসএসসিতে ভালো করছে, এই জন্য এই যে দেখো এই যে ভালো ফল করার জন্য ওকে একটা ল্যাপটপ কিনে দিচ্ছে। কিন্তু ল্যাপটপের এইটা যে কোর আই 5 প্রসেসর যুক্ত, তা প্রসেসর আছে, এগুলা আমরা সামনে আরো আলোচনা করব ডিপলি। তো ল্যাপটপ পেয়ে এবং এর গতি দেখে রায়না অনেক মুগ্ধ, অনেক হেভি। কারণ তোমাকে যদি এখন একটা ভালো একটা স্মার্টফোন, নতুন একটা ফোন যদি এখন তোমার বাবা যদি তোমাকে কিনে দেয় বা তোমার আম্মু যদি তোমাকে কিনে দেয়, তুমি কতটা হেভি থাকবা। বা একটা ল্যাপটপ যদি কিনে দেয়, প্রথম কিন্তু সবাই অনেক কিন্তু মানে হচ্ছে খুশি থাকে। সে কিছুদিনের মধ্যেই অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেলছো। ধরো তুমি এরকম একটা ল্যাপটপ বাজার থেকে কিনা বা তোমার আব্বু কিনে দিল, এখন পাইছো আর একেবারে সফটওয়্যার যা আসছিল 14 গোষ্ঠী যা আছে সব তুমি ইনস্টল করছো। এখন ইনস্টল করার পরই দেখে ফেললো যে, লক্ষ্য করছে যে ল্যাপটপটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। কি কাহিনী কি? এক বছরের মাথায় এসে রায়না দেখলো যে তার ল্যাপটপটা এতটাই ধীর হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত, এবং কিছুদিন পর সে বাবাকে আর একটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো। তাহলে তুমি বোঝো ঘটনা এক থেকে তুমি কি বুঝলা, কি শিখলা? যে রায়না যখন ল্যাপটপ কিনছে, কেনার পর এমনভাবে মানে সফটওয়্যার যতগুলা ইচ্ছা মতো মন মতন কিন্তু ইনস্টল করছে। এখন শোনো, ইনস্টল করলেই তো হবে না, ইনস্টল তো মন মতন করলেই তো হবে না। যেমন আমাদের ব্রেইনটে একটা স্টোরেজ আছে, যেমন তুমি তোমার ফোনের ভিতরে দেখবা স্টোরেজ কিন্তু একটা অপশন থাকে যে অনেক সময় নট এনাফ স্টোরেজ, এভাবে কিন্তু আসে। তুমি যদি একটু খেয়াল করো, মানে মেমোরির কথা যদি আমি বলি, আমাদের ব্রেনটি কিন্তু একটা মেমোরি আছে, সৃষ্টিকর্তা কিন্তু এটা সৃষ্টি করে দিচ্ছে। তো এটার কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে যে না, ও কিন্তু এতটুকু পর্যন্ত ধারণ করতে পারবে, এর বেশি যদি লোড নেয় তাহলে কিন্তু ও হ্যাং হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমরা যদি বেশি পরিমাণে লোড নিই, অনেক সময় তোমরা দেখবে যে অনেকে স্ট্রোক করে ফেলে বা প্রেশারে থাকলে কিন্তু স্ট্রোক করে ফেলে। বিষয়টা এরকম। তুমি যদি তোমার ফোনের কথা তুমি চিন্তা করো, ওরও কিন্তু একটা স্টোরেজ আছে, ওর একটা মেমোরি আছে। তোমার ফোনের ভিতরে যে মেমোরি কার্ডটা ধরো 2 জিবি, তো 2 জিবির বেশি তুমি কি ওটার ভিতরে ঢুকাইতে পারবা? পারবা না। পারবা না। জিমেল, তোমরা যে জিমেল দেখো, জিমেলের সাথে সবাই পরিচিত। সো জিমেলে কিন্তু একটা স্টোরেজ আছে, ওরও কিন্তু বলা আছে যে এত জিবি পর্যন্ত ও কিন্তু ফাইলগুলো ও সেভ রাখতে পারবে। বা অনেক সময় তোমরা দেখো না, ব্যাকআপ হিসাবে মানে ফোনের যে ফটোগুলা বা ভিডিওগুলা জিমেইলে অটোমেটিকলি সেভ হয়ে যায়। খেয়াল করছো? তুমি জিমেলটা সার্চ করলে দেখবা যে তোমার ফোনে যত তুমি ছবি তুলছো বা যা কিছু ওগুলো কিন্তু জিমেলে মানে সেভ হয়ে যায় যদি ব্যাকআপটা অন থাকে। এটা একটু মাঝে মধ্যে খেয়াল করবা। হ্যাঁ, ধরো তুমি তোমার ফোন থেকে ডিলিট করছো কিন্তু ওটা কিন্তু জিমেলে থেকে গেছে। তো এইরকম সেম ভাবে এই কম্পিউটারের ভিতরে কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে, যে ধারণ ক্ষমতা ও নিতে পারবে। ও সফটওয়্যার ধরো বড় জোর নিতে পারবে ধরো 20টা, কিন্তু তুমি সেখানে 40টা দিলা, তাহলে ও কি আস্ত থাকবো? ওর মাথা পুরোই হ্যাং হয়ে যাবে। তো এটাই কিন্তু রায়নার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, এবার আসে কিন্তু নেক্সট ঘটনা নাম্বার 2। অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে। ফাইন, কম্পিউটার কিনছে, নতুন ইন্টারনেট কানেকশন দিছে, এখন সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতেছে। এতে তার লেখাপড়ার অনেক উপকার হয়। লেখাপড়ার জন্য কিন্তু অনেকগুলো সাইট আছে। লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল করা, গান শোনা, ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং সে দেখছে যে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে রিস্টার্ট হয়ে যাচ্ছে। এভাবে হয় মাঝে মধ্যে, দেখবো অটোমেটিক কিরে বন্ধ হয়ে যাচ্ছে, অটোমেটিকলি রিস্টার্ট নিচ্ছে। তো এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই ওয়েবসাইটে আবার ঢুকে যায়। তো একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখলো তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে, মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না। পেন ড্রাইভ আছে, পেন ড্রাইভ নামটা শুনছো না? যেটা তোমার হচ্ছে কিন্তু আমরা এইখানে পোর্টে কানেক্ট দিতে পারি। তোমরা ভাইয়া যদি খেয়াল করো, এটা কিন্তু একটা ল্যাপটপ, তাই না? এই যে দেখো এই পোর্টগুলায় আমরা কিন্তু এই পেন ড্রাইভ এখানে প্রবেশ করাই, মাউসের যে ইটা সেটাও কিন্তু আমরা প্রবেশ করাইতে পারি, এটা চার্জ দেওয়ার জন্য। আমি পিসিটা দেখাবো, মানে কম্পিউটারটা দেখাবো, এটা তো হচ্ছে কিন্তু ল্যাপটপ, কম্পিউটারটা দেখাবো কোন জায়গায় কি থাকে। তো এই পোর্টগুলাতে তোমার কি করতে হবে? তুমি যদি একটা পেন ড্রাইভ প্রবেশ করো, ঠিক সেম ভাবে এই অঙ্কন কিন্তু এই ইউএসবি দেখো ইউএসবি
পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করাইছে এবং দেখছে যে এই কম্পিউটার ভিতরে যা আছে নাই উদাও হয়ে গেছে। এখন এইখানে যে তুমি দুইটা ঘটনা পড়লা, তুমি এই দুইটা ঘটনা দ্বারা কি বুঝতে পারলা ভাইয়া বলো তো? ওই এখানে এই ঘটনা এক ঘটনা দুই সেম, মানে আর একবার দিছে ওরা। তো উপরের ঘটনা দুইটা তোমরা যদি কি বুঝলা, তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে না যে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিনে তোমাদের অনেক কিছু জানা হয়ে গেছে। আচ্ছা, এখানে অনেক কথা লাগছে, তুমি এগুলো একটু পড়ে নিও। তো আমরা মেইন যে বিষয়টা দেখবো যে আসলে তোমরা কম্পিউটার কিনলেই হবে না, তোমার কি করতে হবে, এখানে তোমার অ্যান্টিভাইরাস বসাইতে হবে যাতে করে ভাইরাস তোমার অ্যাটাক না করতে পারে। মেইন কাহিনী হয়েছে এটা। এছাড়াও দেখো, আইসিটি যন্ত্রপাতিতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে, যে এটা মাইক্রোসফট কোম্পানি কেন বললো, কারণ বিশ্বের আমি যদি বলি বেশিরভাগ কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম মোস্ট ইম্পর্টেন্ট, এটা লাগবে, এটা ফার্স্টে কিন্তু কম্পিউটার খুললেই উইন্ডোজ অপারেটিং সিস্টেম তোমার লাগবে, সোজা কথা থাকে। তবে অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হয়। তুমি যদি একটা কম্পিউটার কেনো, তোমার কম্পিউটারের ভিতরে কি আছে, অপারেটিং সিস্টেম আছে, ওই অপারেটিং সিস্টেমটা কিছুদিন পর পর তোমার কি করতে হবে, আপডেট করতে হবে, হালনাগাদ করতে হবে। তো ইন্টারনেটে সংযুক্ত থাকলে এই আপডেটগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে, অন্যান্য অপারেটিং সিস্টেমও প্রায় একই ধরনের সুবিধা পায়, এটা বলছে। এবং মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। এটাকে বলা হয় রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কি বলছে, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। সফটওয়্যারটার নাম মাথায় রাখবা, এটা আমি তোমাদের সামনে দেখাবো যে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য। ধরো এটা একটা এমসিকিউ আসবে যে কম্পিউটারকে তুমি যদি গতিশীল রাখতে চাও, সচল রাখতে চাও, তাহলে তুমি কি ব্যবহার করবো ভাইয়া, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কি রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার তো তুমি চেনো, সফটওয়্যার অ্যাপ একই কথা। এবার আসি, যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করো, তোমার কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না, এটা মাথায় রাখবা। তোমার জন্য অনেক সময় বিরক্তিকর হবে, হ্যাং হয়ে যাবে। তো মাথায় রাখবা, তাহলে আমরা কি ইউজ করব, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। আর আমরা কি শিখলাম, অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম কি করতে হবে, আমাদের হালনাগাদ করতে হবে, আপডেট করতে হবে। তো আমরা দুইটা জিনিস শিখলাম, অপারেটিং সিস্টেম, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। আচ্ছা, নেক্সটে কি, এবার দেখো যে ইন্টারনেট ব্রাউজারে তুমি খেয়াল করবা, ইন্টারনেট ব্রাউজারে ক্যাশ মেমোরিতে অনেক সময় কুকিজ ও টেম্পোরারি কিন্তু ফাইল জমা থাকে। কুকিজ ফর এক্সাম্পল, তুমি যদি তোমার ফোনের মধ্যে যে ক্রোম আছে না, এই ক্রোমে যদি তুমি যাও, ধরো তুমি যা সার্চ দিছো, তুমি এই 3 ডটে যদি ক্লিক করো তোমার ফোন দিয়া, 3 ডটে যদি তুমি ক্লিক করো, এইখানে কিন্তু অনেক কিছু তুমি দেখতে পারবা। এই জায়গাতে আসলে আমি যদি হিস্টোরিতে যাই, হিস্টোরিতে যদি আমি যাই, ধরো আমি এই হিস্টোরিটা একটা চাপ দিলাম, তো হিস্টোরিতে চাপ দিলে এইখানে তুমি অনেক কিছু দেখতে পারবা যে আসলে কি আমি সার্চ দিয়েছি, বা এখানে কিন্তু ক্রোমের হিস্টোরিতে তুমি দেখতে পারবা। এখানে কুকিজের একটা অপশন আছে, দাঁড়াও, এখানে কুকিজের একটা অপশন এই জায়গাতেই কোন জায়গাতে জানি আছে। তো যাই হোক, তুমি একটু খেয়াল করো বা এখান থেকে একটু দেখে নিও। হ্যাঁ, এখানে কুকিজের একটা অপশন আছে, মাথায় রাখবা যে ইন্টারনেট ব্রাউজার কি, এই যে ক্রোম কিন্তু একটা ইন্টারনেট ব্রাউজার, এই গুগল ক্রোম। এবার আমি যদি বলি মজিলা ফায়ারফক্স, এটাকে বলা হয় মজিলা ফায়ারফক্স। এই যে মজিলা ফায়ারফক্স দেখতে পাচ্ছো আইকনগুলা, তো এটা হচ্ছে কিন্তু মজিলা ফায়ারফক্স। তো এগুলার ক্ষেত্রে ভাইয়া বলছে কি যে ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়। এতে হয় কি, এতে তোমার যন্ত্রটা কিন্তু ধীর হয়ে যায়। তুমি যদি তোমার ফোন দিয়ে চিন্তা করো, ধরো তোমার ফোনে গুগল ক্রোমে অনেক কিছু তুমি সার্চ দিছো, ধরো লেখাপড়া বা অন্যান্য কিছু, তো একটা পর্যায়ে দেখবা অনেক বেশি হয়ে গেলে একটা পর্যায়ে দেখবা হ্যাং করতেছে। গুগল ক্রোমে যখন তুমি চাপ দিবা তোমার ফোন দিয়া, তখন দেখবা একটু লোড নেয়, প্রবেশ করতে লোড নেয়। কেন জানো, কারণ এই যে তোমার ওই যে ক্যাশ মেমোরিতে তোমার অনেক কুকিজ জমা হয়েছে, টেম্পোরারি ফাইল জমা হয়েছে, যেগুলো আদৌ কোনো দরকার নাই। তো ওই জিনিসটাকে তোমার কি করতে হবে, ক্লিয়ার করতে হবে। আমরা অনেক সময় ওই যে ফোনের মধ্যে যে অ্যাপ আছে না, অ্যাপটাকে সাইপা ধরে ক্লিয়ার ডাটা মারি না, ক্লিয়ার ডাটা। তো বিষয়টা কিন্তু এরকমই, আশা করছি বুঝছো। এবার দেখো, অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়ার, অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা খুবই মারাত্মক। তোমাকে ভাইরাস অ্যাটাক করতে পারে, এর কোনো সিউরিটি নাই যে তুমি আসলে অ্যাটাক করবে না, এরকম কোনো আসলে সিউরিটি নাই, যে কোনো টাইমে অ্যাটাক করতে পারে ভাইয়া। এই জন্য তোমার কি ইউজ করা দরকার, অ্যান্টিভাইরাস, না হয় তোমার অ্যান্টি স্পাইওয়ার অথবা অ্যান্টি ম্যালওয়্যার, এগুলো তোমার ইউজ করতেই হবে। এগুলো তোমার কম্পিউটারে কিন্তু বসাইতে হবে, যে কোনো একটা বসাইলেই হবে। যেমন আমার যতগুলো একাডেমিতে কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে, সবগুলোতে কিন্তু অ্যান্টিভাইরাস কিন্তু আছে, যাতে করে কিন্তু অ্যাটাক না করতে পারে। এবার দেখো, এখন সবচেয়ে আমরা একটু দাগিয়ে রাখছি আমি তোমাদের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট। সবচেয়ে মজার ব্যাপার, এখন অনেক অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার বা অ্যান্টি স্পাইওয়ার বিনামূল্যে ইন্টারনেট থেকে তুমি ডাউনলোড করে ব্যবহার করতে পারবা। তুমি যদি গুগল মামার কাছে সার্চ দিয়ে বলো কোনো অ্যান্টিভাইরাস বা মোস্ট যেগুলো তোমার হচ্ছে কিন্তু কাজে দিবে, তো তুমি কিন্তু বিনামূল্যে কিন্তু এগুলো কি করতে পারো,
এগুলো কিন্তু ডাউনলোড দিতে পারো। সো আমরা কিন্তু বাজার থেকে কম্পিউটার দোকান থেকে কিনে আই না, তারপর কিন্তু এটাকে আপডেট করেছি বা কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করেছি, ঠিক আছে। বা কম্পিউটারে কিন্তু আমি অ্যান্টিভাইরাসটা বসায় রাখছি যাতে করে কোনো সমস্যা না হয়। আচ্ছা, এরপর আসে কিন্তু নেক্সট, আমি আশা করছি বুঝছো। কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহার করে ডিস্ক ক্লিন আপ। শোনো, কম্পিউটারের কাজকে বা কাজের গতিকে যদি তুমি বজায় রাখতে চাও, তোমার কি ইউজ করতে হবে ভাইয়া? ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক অর্থাৎ ফ্র্যাগমেন্টার, ডি ফ্র্যাগমেন্টার ব্যবহার করে থাকে। এটা মাথায় রাখবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট ভাইয়া, মুখস্থ করো। কম্পিউটারে কাজ করার গতিটাকে বজায় রাখার জন্য সব ব্যবহার করে কি ব্যবহার করে? ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। ডিস্ক ক্লিন আপ ও কি ভাইয়া? ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করে থাকে। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত। এগুলো কিসের সাথে যুক্ত? অপারেটিং ভাইয়া সিস্টেমের সাথে যুক্ত। ক্লিয়ার? তাহলে এই শেষ, এই গেল আমাদের টাইপ 1। এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এগুলো ভাইয়া কি? ভাইয়া টাইপ 1। ক্লিয়ার? তাহলে আমি আরেকটু টাচ দিব কোনটা কোনটা, বিশেষ করে 1 নাম্বার যে আমাদের অপারেটিং সিস্টেমটা লাগবে, পয়েন্ট নাম্বার 1। 2 নাম্বার যে কম্পিউটারকে সচল আর গতিশীল রাখার জন্য কি ব্যবহার করব আমরা? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কি ব্যবহার করব? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। খেয়াল কইরো, এখনই আমাদের লাগবে দেখবানে। আর কম্পিউটারকে ভালো রাখার জন্য আমরা অ্যান্টিভাইরাস ইউজ করব, অথবা আমরা অ্যান্টি ম্যালওয়্যার ইউজ করতে পারি, অথবা আমরা অ্যান্টি স্পাইওয়্যার ইউজ করতে পারি। লাগবে কিন্তু ভাইয়া, লাগবে কিন্তু এখনই লাগবে। মুখস্থ করো। এরপর আসি আর কি লাগবে আমাদের? এই জিনিসটা যে কম্পিউটারের কাজের যে গতিটা, এটাকে আমরা যদি বজায় রাখতে চাই তাহলে আমাদের অবশ্যই ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এবং পুরোটা কাজ করে অপারেটিং সিস্টেম, মেইন হয়েছে তোমার অপারেটিং সিস্টেম। তাহলে খেলা শুরু। তো কম্পিউটার রক্ষণাবেক্ষণ 1 নম্বরে, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখতে কোনটি? তুমি এইমাত্র ভাইয়া পড়ছো, তুমি পড়ছো ভাইয়া, এইমাত্র কিন্তু ভাইয়া তুমি পড়ছো। আমি তোমাকে একটু দেখাইতে চাই, দেখো এইমাত্র এই যে কম্পিউটারকে সচল ও গতিশীল রাখে কি? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার না? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কি এখানে আছে? দেখো রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার আছে, রেজিস্ট্রি ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ, এই যে রেজিস্ট্রি ক্লিন আপ, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পারিবানি? বলো পারিবানি? রেজিস্ট্রি ক্লিন আপ। ক্লিয়ার? পাইছো? আচ্ছা, পয়েন্টটা আসি। মুখস্থ করছো তো? কম্পিউটার সচল ও গতিশীল রাখতে কি প্রয়োজন ভাইয়া বলো তো? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে, নাকি টেম্পোরারি ফাইল সংরক্ষণ করতে হবে? না, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ বলো, রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার না? এই যে সচল ও গতিশীল, লাইনটা তো পড়ছো। ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়? কুকিজ মানে ইন্টারনেট ব্যবহার করবা, দেখবা কুকিজে অনেক কিছু তোমার জমা হবে। এটা কিন্তু ক্যাশ মেমোরিতে। এইমাত্র তুমি কিন্তু বই আসছো ক্যাশ মেমোরিতে, রাইট? ক্যাশ মেমোরিতে কোথায়? ক্যাশ মেমোরিতে। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? এবার দেখো, তুমি কতবার তোমার কম্পিউটারে সংরক্ষিত তথ্য বিন্যাস করবে? কতবার? দিনে একবার না সপ্তাহে একবার? সপ্তাহে একবার করলেই হবে। এটা তো আমাদের বইয়ে আছে, হয়তোবা তোমাদের পড়ানো হয়নি। তাহলে এটা কি ভাইয়া? সপ্তাহে একবার। কয়বার? সপ্তাহে একবার। এবার দেখো ভাইয়া, যে অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত কোন সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রাখতে পারে? ম্যালওয়্যার, স্পাইওয়্যার, অ্যান্টিভাইরাস, নাকি ডিস্ক ক্লিন আপ? ভাইয়া ডিস্ক ক্লিন আপ। এইমাত্র তুমি পড়ছো এই রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার, যেটা আসলে কিন্তু তোমার কম্পিউটারকে সচল ও কি করে গতিশীল রাখে। এরপর আমরা যদি আরেকটু নিচে যাই, এই যে ক্যাশ মেমোরিতে কিন্তু কুকিজ আর টেম্পোরারি ফাইল জমা হয়। দেখছো কমান পড়ছে? কমান আবার পড়ে না কেমন? আমি একটু দেখে ছাড়বো না আমি? বোঝো না বিষয়টা? এই যে দেখো, কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখা যেন ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার ব্যবহার করা হয়ে থাকে, যেটা আসলে কিন্তু এই যে দেখো কোন সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে, যেটা অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত। এখানে লেখা আছে যে এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত। দেখছো কমন পড়ছো না? তো এই পিডিএফটা আমি কিন্তু তোমাদের দিয়ে দিব, তোমরা পেয়ে যাবা না, একটু ওয়েট করো। কোথায় দিব আমি তোমাদের জানাচ্ছি। ক্লিয়ার? ডিস্ক ক্লিন আপ। এরপর আসি কিন্তু ভাইয়া নেক্সট ডিস্ক ক্লিন আপ এর কাজ কি এক্স্যাক্টলি বলো? ময়মনসিংহ বোর্ডে আসছে। ডিস্ক ক্লিন আপের কাজ কি? কাজ হয়েছে কি? মেমোরির জায়গা বাড়ানো, কম্পিউটারের কাজের গতি স্থিতিশীল করা, নাকি কম্পিউটারের গতি বাড়ানো? কম্পিউটারের গতি বাড়ানো না? বলো, তুমি বলো, অ্যান্সার দাও। হ্যাঁ ভাইয়া অ্যান্সার দাও। কম্পিউটার কি? গতি বাড়ানো ভাইয়া, কম্পিউটার গতি বাড়ানো। ডান? পাল্টা। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? সম্মিলিত বোর্ড। তাহলে দেখো, কম্পিউটারের কাজ করার জন্য গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার, অ্যান্টিভাইরাস ইনস্টল? নো, এটা গতি যদি তুমি বাড়াইতে চাও, কাজ যদি তোমার মানে হচ্ছে বজায় রাখতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডিস্ক ক্লিন আপ ও ডিস্ক ডিফ্র্যাগমেন্টার। ক্লিয়ার ভাইয়া? পানি হার্ড ডিস্কের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য কি প্রয়োজন ভাইয়া? কি প্রয়োজন? ডিস্ক ডিলিট আপ, রিড আপ, রিমুভ আর ডিস্ক ক্লিন আপ। ভাইয়া চোখ বুঝে আনসার, চোখ বুঝে ব্রো, চোখ বুঝে। তো টাইপ 1 কিন্তু আমাদের ডান।
বলো তুমি বলো, পানি পানি কিনা? টাইপ 1 শেষ, টাইপ 1 কিন্তু হয়ে শেষ। এবার আছে কিন্তু খেলাটা একটু জমায় টাইপ 2 ভাইয়া। তোমরা বলবা যে ভাইয়া টাইপ 2 কোন ক্যাটাগরি? যেগুলো কিন্তু করাচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসছে। আচ্ছা, আমরা মোটামুটি যা শিখলাম, এখন আমরা সফটওয়্যার ইনস্টলেশন, আমরা এখন যেটা দেখবো সফটওয়্যার ইনস্টলেশন। টাইপ 2 হচ্ছে কি সফটওয়্যার ভাইয়া, কি সফটওয়্যার কি ইনস্টল তোমার দিতে হবে, সেগুলো নিয়ে যে তুমি কিভাবে কি ইনস্টল করবা, এগুলো অনেকে বলবো যে ভাই এগুলো তো ইজি, আমি ফোন দিয়ে করি, তাহলে আমি এখানে পারবো না। ফোনের তার এখানে অনেকটা ডিফারেন্স আছে ভাইয়া, ফোনের তার এখানে অনেকটা ডিফারেন্স আছে। আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে এগুলো দেখাতে চাচ্ছি, প্র্যাকটিক্যালি ভাই আমি তোমাদের দেখাবো। তো প্র্যাকটিক্যালি এমসিকিউ করার আগে আমরা বই পড়বো, বইয়ের লাইনগুলো আমি দাগিয়ে রাখছি, কোনো অসুবিধা নাই। সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, আমাদের এখন টপিক ইনস্টল করবা কিভাবে। আমরা সবাই খেয়াল করো, আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট, এটা আসবে যে আইসিটির যন্ত্রগুলো আসলে কিসের মাধ্যমে পরিচালিত হয় ভাইয়া? সফটওয়্যার। কারণ সফটওয়্যার ছাড়া তুমি কিছুই দেখতে পারবে না, বা সফটওয়্যার ছাড়া কোনো কাজই তুমি করতে পারবে না। যেখানে যাবে সেখানে কিন্তু ভাইয়া সফটওয়্যার। তুমি তোমার ফোন খোলো, তুমি কম্পিউটার খোলো, তুমি ল্যাপটপ খোলো, তুমি যেটা করবা তোমার সফটওয়্যার লাগবে। তুমি বলো ভাই আমার ক্রোম ব্রাউজার আছে, আমি গুগল ক্রোম, আমি ইন্টারনেটের মাধ্যমে, এটা ইন্টারনেট ঠিক আছে, কিন্তু তুমি সফটওয়্যার ছাড়া কেমন কি? এই যে গুগল ক্রোম, ওটাও কিন্তু একটা সফটওয়্যার, ওটার ভিতরে তো তোমার ঢুকতে হবে। তো অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল। মানে অপারেটিং সিস্টেম সফটওয়্যার খেয়াল করো, অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করা একটু জটিল, এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু প্রয়োজন হয়। এখন আমরা কিভাবে ইনস্টল করবো সেটা একটু দেখবো। ফর এক্সাম্পল, কোনো সফটওয়্যার, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে সফটওয়্যার তুমি ইনস্টল করবা তোমার মানে হচ্ছে তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা। যেমন এটার ভিতরে কিন্তু, এই ল্যাপটপটার ভিতরে বা কম্পিউটারের ভিতরে কিন্তু তোমার হার্ডওয়্যার আছে না? এখন তুমি যেটা ইনস্টল করবা ভাইয়া, সেটা এটা সাপোর্ট করবে কিনা। তুমি তোমার ফোনের কথা চিন্তা করো, ধরো যেই ফোনটা দিয়ে তুমি ক্লাস করতেছো, এখন ওই ফোনে যদি তুমি 100 বা 200 বা 300 এমবির কোনো একটা গেমস যখন তুমি ইনস্টল করো, তোমার ফোন সব হ্যাং হয়ে যায়। খেয়াল করছো না বিষয়টা? কার মানে কি, ওটার ভিতরে ও কিন্তু ওইটাকে সাপোর্ট করতে পারবে না। ঠিক সেম এই কম্পিউটারে কিন্তু তোমার যে এই যন্ত্রটার হার্ডওয়্যার সাপোর্ট করবে কিনা, এটা তোমার ফার্স্টে খেয়াল করতে হবে। ওকে, এগুলো কিন্তু ধাপ। 2 নাম্বার, রেডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের লেখা থাকে, এবং তুমি কিভাবে ইনস্টল করবে আমি একটু তোমাকে প্রসেসটা দেখাচ্ছি। এজন্য আমি একটা জিনিস ডাউনলোড দিয়ে রেখেছি তোমাদের জন্য। আমি সাপোজ তোমাদেরকে একটু বুঝাই, দেখো আমি ডাউনলোড দিয়ে রাখছি। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, আমি ডাউনলোডে যদি যাই, সেটআপ একটা অ্যাপ আমি ডাউনলোড দিচ্ছি, তোমাদেরকে ইনস্টল করে আমি দেখাবো এই কারণে প্র্যাকটিক্যালি। যেমন তুমি খেয়াল করো, এই যে একটা নোট তো চিনোই, প্রত্যেকটা ফোনের ভিতরে নোট আছে। তুমি কি করবা, এটার উপর ক্লিক করবা। খেয়াল করো, যখনই ভাইয়া তুমি ক্লিক করছো, আমি এটা কেটে দিই, এই যে দেখো এখানে অনেক কিছু লেখা তুমি দেখতে পারবা। তুমি নেক্সট চাপ দিবা, এইখানে অনেক কিছু লেখা আছে, খেয়াল করছো? এখানে অনেক কিছু লেখা আছে, এটার অনেক কিছু তোমার লেখা আছে। এটা আসলে যেখানে লেখা থাকে, ওরা যেটা পার্সোনালি বা ওরা যেটা বলছে, রেডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা থাকে। তো এই যে জিনিসটা তুমি লেখা দেখতে পারতেছো, এটা কিন্তু তোমার রেডমি ফাইলে আছে। এটা রেডমি, হয়তো বা এখানে লেখা নাই যে রেডমি, কিন্তু বেশিরভাগ সফটওয়্যারে তুমি দেখবা রেডমি লেখা আছে। তো এই রেডমি ফাইলে অনেক কিছু তুমি দেখো, অনেক কিছু লেখা আছে। ওকে, আচ্ছা আমরা ইনস্টল করবো। ওয়েট, এবার বলছে কি ইনস্টলেশন হওয়ার সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, যে অন্য কোনো কাজ তুমি করতেছো কিনা। যেমন তুমি এখন ধরো এই সফটওয়্যারটা একটা সিম্পল একটা সফটওয়্যার, ধরো এটা একটা মারাত্মক বা বড় কোনো যদি ফাইল হইতো, তাহলে তোমার খেয়াল করতে হবে তুমি মানে গুগল ক্রোমে বা মজিলা ফায়ারফক্সে বা অন্য কোথাও তুমি কাজবাজ করতেছো কিনা, এগুলোর দিকে একটু তোমার খেয়াল রাখতে হবে। ওকে, এবার বলছে কি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা। এখানে একটা জিনিস মাথায় রাখবা, অ্যান্টিভাইরাস বলে কথা আছে, ওটা কিন্তু তোমার পিসিতে বা আমি যদি বলি আমার ল্যাপটপে কিন্তু সেটআপ দিতে হবে। কিন্তু সেটআপ দেওয়ার পরে অনেক সময় দেখবা অ্যান্টিভাইরাসের কাজ কি, ভাইরাসটাকে প্রতিরোধ করা। ভাইরাসকে কি করবে, প্রতিরোধ করবে, যাতে করে ভাইরাস এই কম্পিউটার বা ল্যাপটপে না ঢুকতে পারে। বুঝছো? এখন অ্যান্টিভাইরাস যদি আমার এটা লাগানো থাকে, আমি বড় কোনো ফাইল কিন্তু অনেক সময় ইনস্টল হবে না বা হতে চাইবে না। খেয়াল করো, এটা ভবিষ্যতে যখন তোমরা ল্যাপটপ ইউজ করবা, কম্পিউটার ইউজ করবা, তখন ভাইয়ের কথাগুলো মনে পড়বে তোমার, যে তখন কিন্তু দেখবা যে এগুলো আসলে ইনস্টল হইতে চাইবে না। তখন তোমার কি করতে হবে, তাহলে বলবো ভাইয়া উপায় কি, ওই অ্যান্টিভাইরাসটা তোমার অফ করে রাখতে হবে, ইনস্টল করে আবার তুমি অন করবা, এই সিস্টেমটা করতে হবে, নাহলে উপায় নাই তো ভাইয়া তোমার। তো এইটা তোমার খেয়াল রাখতে হবে। এইখানে কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, এবং অপারেটিং সিস্টেমের
এই অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, যে এটা অনুমতি দিছে কিনা। ফাইন, এবার দেখো কি বলছে, আমরা এই কটা জিনিস জানলাম, এগুলো মুখস্থ করা কিছু নাই, জাস্ট তুমি একবার পড়বা। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফটওয়্যারটি সফট বা ডিজিটাল কপি প্রয়োজন। যেমন আমি কিন্তু এই সফটওয়্যারটাকে ভাইয়া এই সফটওয়্যারটাকে ইনস্টল করব, এটার একটা কপি ফাইল আমি আনছি, আমি ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে রাখছি বা ডাউনলোড দিয়েছি। আবার তুমি কম্পিউটারের দোকানে গেলে তারা কিন্তু ফাইলগুলো তোমাকে দিয়ে দিবে, আচ্ছা, বা সফটওয়্যারগুলো দিয়ে দিবে। এই সফট কপিটি সিডি বা ডিভিডি বা পেনড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। আমি এই যে যেটা আমি কিন্তু ডাউনলোড দিয়েছি, এটা কিন্তু আমি ইন্টারনেট দিয়ে ডাউনলোড দিয়েছি। এই সেম জিনিসটা কিন্তু পেনড্রাইভেও থাকে, সিডিতে থাকে, ডিভিডিতে থাকে। এই জিনিসটাই তোমাকে এখানে বলছে। তুমি সেগুলো এই পোর্টের মাধ্যমে তুমি এই জায়গা দিয়া, এই জায়গায় তুমি কানেক্ট দিয়া সুন্দরভাবে, ধরো এখানে একটা পেনড্রাইভ লাগাবা, পেনড্রাইভটা লাগাইয়া ওই সফটওয়্যারটা বা এটা তুমি এখানে আনবা। ক্লিয়ার? এরপর বলছে কি, এবার বলছে কিন্তু এরপরে, এবং বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটো রান নামে একটা প্রোগ্রাম সংযুক্ত থাকে। অটো রানটা আমি একটু পরে দেখাচ্ছি। তোমাদের কম্পিউটার সিডিডিবি অটো রান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করার একটা অনুমতি চায়। তো এটা আসলে আমি আশা করছি এই অটো রান বা সেট আপ কিছুই চাবে না। আমি একটু ইনস্টল করি, নেক্সট 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 নেক্সট, এভাবে দিতে হয়। এটা আসলে এটা তো মোবাইল ফোন না যে তুমি ইনস্টল করলা আর ওপেন হয়ে যাবে, এটা কম্পিউটার। রেডি টু ইনস্টল, এই যে দেখো এখানে লেখা আছে, এই যে সেট আপ ইজ নাও রেডি। দেখো খেয়াল করছো, সেট আপ ইজ নাও। আমি যদি ব্যাগে যাই, ব্যাগে গেলে আচ্ছা, সেট আপ ইজ নাও, ওকে ফাইন। তো ওখানে সেট আপের কথাও কিন্তু বলছে, এখানে অটো রানটা শো করে নাই, বাট সেট আপটা শো করছে। আমি ফাইনালি ইনস্টল দিলাম অ্যান্ড দেন ফিনিশ আমি দিলাম, শেষ। তোমার ইনস্টল হয়ে গেল অ্যান্ড আমাদের এটা ওপেন হয়ে গেল। তুমি কিন্তু ভাইয়া আমি যদি দেখে, এই যে দেখো আমাদের নোটটা কিন্তু ওপেন হয়ে গেল। এই যে এখন আমি নোডে কাজ কি, নোডে কাজ হচ্ছে লেখালেখি। যেমন আমার নাম কি বলো তো ভাইয়া, রিফাত হোসেন। এই যে আমি আমার নামটা লিখে দিলাম। ক্লিয়ার? এই যে তোমার নোডের কাজ মোটামুটি ওভারঅল তুমি ইনস্টল করলা। ওকে, শেষ। এখান থেকে এগুলো পড়লেই হবে। এখন আমরা টাইপ দেখবো, আমরা টাইপ 2 দেখি। হ্যাঁ, এই যে দেখো ইনস্টল ইউনিটস বা আইসিটি যন্ত্রগুলা কিসের মাধ্যমে পরিচালিত হয়? সফটওয়্যার নাকি হার্ডওয়্যার নাকি প্রসেসর নাকি ডাটা? আনসার দাও। কিসের মাধ্যমে? আইসিটির যত যন্ত্রপাতি, তুমি লাইনটা পড়ছো না, সফটওয়্যার ছাড়া তুমি চলতে পারবা না। আনসার হয়েছে আমাদের সফটওয়্যার। পানি 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 কিনা ভাইয়া বলো, পানি কিনা ভাইয়া বলো, পানি কিনা। এবার দেখো পরেরটা, কোন সফটওয়্যার কম্পিউটারকে সক্রিয় ও চালু রাখতে সাহায্য করে? অপারেটিং সিস্টেম ভাইয়া, অপারেটিং সিস্টেম। কারণ মেইন এসে তোমার অপারেটিং সিস্টেমই তোমার কি করবে? কম্পিউটারকে সক্রিয় রাখবে, চালু রাখবে। মেইন এসে তোমার অপারেটিং সিস্টেম। এটা এই অপারেটিং সিস্টেম, তাহলে আমরা বুঝলাম কি এটা কিন্তু একটা সফটওয়্যার ভাইয়া। কম্পিউটার বিল্ড করার পরই অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা আগে ইনস্টল করে, এরপর যত সফটওয়্যার লাগে তারপরে। কিন্তু আগে মেইন এসে অপারেটিং সিস্টেম। আগে মেইন কি ভাইয়া? অপারেটিং সিস্টেম। আগে মেইন কি? অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? পরেরটা দেখো, কম্পিউটার সর্বপ্রথম কোন সফটওয়্যার কিন্তু ইনস্টল করতে হয়? ফার্স্টই অপারেটিং সিস্টেম। প্রথমেই লাগবে, কম্পিউটার তৈরি করার পরেই লাগবে অপারেটিং সিস্টেম, এটা মাথায় রাখবা। কোন সফটওয়্যার ইনস্টল করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয়? অপারেটিং সিস্টেম ভাইয়া, অপারেটিং সিস্টেম। কারণ এই অপারেটিং সিস্টেম মানে একটা কম্পিউটার তৈরি করার পরই তো এটা ইনস্টল করতে হয়। এটা অন্যান্য সফটওয়্যারের মতো না যে তুমি বললা আর ইনস্টল দিয়ে ফেললা, এই জন্য তোমার অনেক দক্ষতার প্রয়োজন। এবার দেখো ভাইয়া, জরুরি কিছু কাজের কথা লেখা থাকে। ধরো একটা ইনস্টল তুমি করতেছো রেডমিতে তোমার লেখা থাকে, বাট ওটাই লেখা নাই, কিন্তু রেডমি ফাইল ওই একই কথা। ওইখানে দেখছো না অনেক কিছু লেখা ছিল, এটাকে বলা হয় ভাইয়া রেডমি। কম্পিউটারের সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে নিচের কোন প্রোগ্রামটি সচল হয়ে যায়? অটো রান না, মানে কোনটা সচল হয়ে যায় ভাইয়া? ইনস্টল নাকি সেট আপ নাকি অটো রান? অ্যান্সার দাও। অটো রান। মাথায় রাখবা যে সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে নিচের কোন প্রোগ্রামটি মানে সচল হয়ে যায়। মানে বিষয়টা হচ্ছে, ধরো আমি আমার এই কম্পিউটার বা ল্যাপটপে এই যে পোর্টের মাধ্যমে যখন আমি একটা পেন ড্রাইভ প্রবেশ করাবো বা এখানে সিডি ঢুকানোর একটা সিস্টেম আছে, প্রবেশ করালি কিন্তু ভাইয়া তোমার কোন প্রোগ্রামটা চালু হবে? সেটা হচ্ছে কিন্তু অটো রান। এটা মাথায় রাখবা। তুমি একটা পেন ড্রাইভ ঢুকাবা, সাথে সাথে অটো রান চালু হয়ে যাবে। তুমি একটা সিডি ঢুকাবা, সাথে সাথে অটো রান। এটা মাথায় রাখবা, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, এরপর দেখো পরেরটা, যে সিডি বা পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি চালু হয়? এটা অটো রান হবে নাকি সেট আপ হবে? আনসার দাও। অটো রান হবে নাকি সেট আপ হবে ভাইয়া? এটার ক্ষেত্রে হচ্ছে কিন্তু অটো রান। বিষয়টা তুমি বুঝো, যখন তুমি সিডি ঢুকাবা, পেন ড্রাইভ ঢুকাবা, অটো রান চালু হবে। যখন তুমি কোনো সফটওয়্যার ওইগুলো থেকে ইনস্টল করতে যাবা, অটো রান। হয়তো বা আমাদের এখানে অটো রানটা শো করে না, বাট শো করবে না, বাস শেষ। টাইপ 2 আমাদের ভাইয়া ডান। পানি বলো। সফটওয়্যার ইনস্টল আমরা করছি, তার আগে কম্পিউটার রক্ষণাবেক্ষণ করছি। এখন তুমি বলবা যে ভাইয়া টাইপ 3 কি? টাইপ 3 হচ্ছে সফটওয়্যার আনইনস্টল। টাইপ 3 কি ভাইয়া?
সফটওয়্যার কি ভাইয়া আনইনস্টল করবো আমরা। তোমরা বলবো ভাইয়া ইজি তো এগুলো, আমি তো আমার ফোনে ইনস্টল করে আনইনস্টল, এটা কোনো ব্যাপার হইলো? বাট সফটওয়্যার আনইনস্টল বললেই তুমি পারবা না, এগুলোর জন্য আমাদের বই পড়তে হবে। ওকে, দাগিয়ে দিছি ভাইয়া। তোমরা বলবো ভাইয়া পিডিএফটা কই পাবো, এটার পিডিএফটা বলে দেন আগে, পিডিএফ আমরা কই পাবো? তোমরা সবাই বলবা যে ভাই বইয়ের যে দাগাই দিচ্ছেন, আমি যেগুলো দাগাই দিচ্ছি দেখবো এগুলোই পরীক্ষাতে আসবে, মাথায় রেখো। তো পিডিএফ পাওয়ার জন্য তোমার ফোনে গুগল ক্রোমে যাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে ফার্স্টে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু তুমি দেখতে পারবা। ওয়েবসাইটে আসলে একটু তুমি নিচের দিকে যাবা, তোমাদেরকে আমি যে এসএসসি 26-27 বিগ সারপ্রাইজ সায়েন্স আর্টস কমার্স ভোকেশনাল এই যে 4 গ্রুপের জন্য যে বিগ সারপ্রাইজটা দিচ্ছি, সেটার উপর একটা প্রেস করবা, ক্লিক করবা। দেখো এখানে প্রায় 20,000-এর উপরে শিক্ষার্থী এনরোল করছে। তুমি কি করবা, এখানে একটা ফেসবুক গ্রুপ আছে, তুমি চাইলে জয়েন করতে পারো, জয়েন করলে ভালো হবে। এবার তুমি জাস্ট এনরোল নাওতে একটা ক্লিক করবা, তোমার গুগল ক্রোমে যেই জিমেলটা দেওয়া আছে ওটার উপর একটা ক্লিক করবা, ওটার উপর আবার ক্লিক করবা, আবার ক্লিক করলে ভাইয়া তুমি এভাবে দেখতে পারবা, এই যে সায়েন্স আর্টস কমার্স এভাবে তুমি দেখতে পারবা। এভাবে আসলে একটু ক্লোজ দিবা। এবার তুমি দেখো এখানে আইসিটির বা তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে ক্লিক করলে আমার এই ক্লাসের লিঙ্কটা তুমি দেখবা এবং এই ক্লাসের বইয়ের পিডিএফ এই অংশটার জন্য, এবং তোমার হচ্ছে কিন্তু এমসিকিউ এবং সৃজন মানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ তুমি এখানেই দেখতে পারবা। ওকে, যেমন আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি, আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাই। এই হচ্ছে তোমাদের এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি রেডি করে রেখেছি, টপ সংক্ষিপ্ত প্রশ্নগুলো। তো আমি একবার বইটা পড়াইয়া তারপর এমসিকিউ পড়াইলে এগুলো তোমরা এমনিতেই পারবা, কারণ তোমাদের সব কিছু মানে তারপর শেখানো হয়ে যাবে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো ভাইয়া। ক্লিয়ার? বলো, এই যে এতক্ষণ পর্যন্ত শিখাচ্ছি তোমাদের কি বোরিং লাগতেছে ভাইয়া? আমি আশা করছি বোরিং লাগার কথা না, কারণ এগুলা অনেক মজার একটা বিষয় এবং এগুলো একটু মনে রাখতে হবে। যাই হোক, আমরা একটু দেখবো সফটওয়্যার আমরা কিভাবে আনইনস্টল করবো। আমি দাগিয়ে রাখছি যতটুকু অতটুকু পড়বা। আনইনস্টল কিভাবে করবো, এই কাজটা করতে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের সাহায্য করবে। এক্ষেত্রেও অপারেটিং সিস্টেম, ইনস্টল করার ক্ষেত্রে অপারেটিং সিস্টেম লাগবে, আনইনস্টলের জন্য অপারেটিং সিস্টেম আমাদের লাগবে। ওকে, তো পুরো প্রসেসিং এর জন্য তোমরা যদি একটু তোমাদের বইটা খেয়াল করো, এখানে হয়তো বা ঝাপসা তুমি দেখতে পারো। তোমাকে প্রথমে বলছে তোমার কম্পিউটারে কোন জায়গায় যাইতে, খেয়াল করো, মানে তুমি আনইনস্টল করবা। খেয়াল করো ভাইয়া, এই নোটটাই আমরা যে ইনস্টল করলাম এটাকে আমরা আনইনস্টল করে দিব। তো এই জন্য তোমার কম্পিউটারের ভিতরে এভাবে কিন্তু একটা উইন্ডোজের মতো একটা চিহ্ন পাবে, এটাকে বলা হয় উইন্ডোজের একটা চিহ্ন। দেখি আমার ক্যামেরাতে বা ফোনে দেখাচ্ছে কিনা, ওই যে খেয়াল করো, ওই যে চিহ্নটা না, ওইটা এটা হয়েছে কি একটা উইন্ডোজ, এটার উপর একটা প্রেস করবা। এখানে প্রেস করলে তুমি দেখতে পারবা কন্ট্রোল প্যানেল আছে। তুমি বলবো ভাই আমি খুঁজে পাচ্ছি না, খুঁজে না পাইলে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে ভাইয়া দেখাচ্ছি। তুমি যদি খুঁজে না পাও, সেটিং নামক একটা অপশন, এই যে সেটিং এর চিহ্ন, এটা তো জানো, এটার উপর একটা ক্লিক করবা। ক্লিক করলে তোমার এইভাবে আসবে, এটাকে একটু আমি বড় করি। এখানে তুমি সার্চ দিবা, কি সার্চ দিবা, ওরা কিন্তু কন্ট্রোল প্যানেলে যাইতে বলছে। তা আমি ধরো খুঁজে পাইলাম না, আমি সার্চ দিব কন্ট্রোল প্যানেল। ওকে, কন্ট্রোল প্যানেল, এই দেখছো এই কন্ট্রোল প্যানেল আসছে, কন্ট্রোল প্যানেল, এখানে একটা ক্লিক করবা। কন্ট্রোল প্যানেল এটাকে একটু বড় করবা, এখানে 3টা আইকন আছে, একটা ক্রস মানে কাইটা দেওয়া, একটা হচ্ছে মাইনাস মানে মিনিমাইজ করা, যে মিনিমাইজ করলে সেটা কিন্তু এইখানে নিচে থেকে যায়, এই। আর একটা হচ্ছে বড় করা, এই যে বড় করার ইতে আমি দিলাম। কন্ট্রোল প্যানেলে যখন যাইতে বলছে আমাদের, ওকে, এরপরে 1 নম্বরে কন্ট্রোল প্যানেলে যাইতে বলছে, 2 নম্বরে প্রোগ্রাম কই ভাই, এই যে প্রোগ্রাম, তো জাস্ট প্রোগ্রামের উপর একটা ক্লিক করবা, করছো। এরপরে আমাদের কি বলছে ভাইয়া, এরপর এই গেল 1 2, তারপর 3 নম্বরে এবার তোমার দেখতে হবে ভাইয়া আনইনস্টল। দেখো তুমি এই আনইনস্টল প্রোগ্রামে একটা চাপ দাও, আনইনস্টল প্রোগ্রামে চাপ দিচ্ছ, চাপ দেওয়ার পরে আনইনস্টল প্রোগ্রামে আমাদের চাপ দিতে বলছে। এরপরে আমার সিলেক্ট করতে হবে যে কোনটা আমি আনইনস্টল করব। যেমন আমি কিন্তু নোটটা ডাউনলোড দিছিলাম না, নোটটা ইনস্টল করছিলাম না ভাইয়া, তো নোট কই, এই যে দেখো এইটাই যে সিম্পল স্টিকি নোট, এটা দিচ্ছিলাম না, এইটার উপর ভাই তুমি সাইপা ধরবা, সাইপা ধরে এই যে আনইনস্টল, এটার উপর একটা প্রেস করবা, শেষ, আনইনস্টল কিন্তু হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের বলছে আনইনস্টল ডান। ক্লিয়ার? আমার কথা বুঝছো? এই যে এখন এই যে আনইনস্টল, এখানে তুমি ইয়েস একটা চাপ দিবা, ইয়েস, এই যে ইয়েস চাপ দিলে ওকে দিবা, খেলা ডিসমিস, আনইনস্টল কিন্তু আমাদের দেওয়া শেষ। এখন এইটা নিয়ে পুরোটা একটা টাইপ। এখন এই আনইনস্টল যে দিচ্ছি ওটা কিন্তু এখনো আমার পিসি এই কম্পিউটার থেকে এখন পর্যন্ত রিমুভ হয় নাই, এখনো ওটার কিছু অংশ কিন্তু থেকে গেছে। ওইটাকে রিমুভ করার জন্য তোমরা দেখবা পরের অংশ লেখা সফটওয়্যার ডিলেট, ওইটার কাজটা আমরা একটু পরে করি। আগে আনইনস্টল করছি না, এখন এগুলো আনইনস্টলে যে যত এমসিকিউ আছে এই টাইপ 3টা আমরা একটু কভার করি, তারপর আমরা এই সফটওয়্যার ডিলেটটা আমরা যাচ্ছি। ওকে, দেখো সফটওয়্যার বলছে কি,
সফটওয়্যার আনইনস্টল করতে কোন সফটওয়্যারের সাহায্য প্রয়োজন? ভাইয়া তুমি বলো। আনইনস্টল করতে লাগবে অপারেটিং সিস্টেম, ইনস্টল করতেও লাগবে অপারেটিং সিস্টেম, একেবারে মাথায় গেঁথে দাও। আনইনস্টল করতেও লাগবে অপারেটিং সিস্টেম, ইনস্টল করতেও লাগবে তোমার অপারেটিং সিস্টেম। কোন সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে ভাইয়া? কোথায় যেতে হবে? তুমি যদি আনইনস্টল করতে চাও তোমাকে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেল, ডাবল ক্লিক করে আমাদের স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে ভাইয়া। কোথায় যেতে হবে? স্টার্ট বাটন থেকে তোমার কিন্তু কন্ট্রোল প্যানেলে। তুমি অনেকে বলবে ভাইয়া বুঝলাম না বিষয়টা, স্টার্ট বাটন কি? এই যে এইটা এখান থেকে তারপর তুমি কন্ট্রোল প্যানেলে যাবা, মানে এই বাটনে ক্লিক করে তারপর তুমি কন্ট্রোলে যাবা, এটাকে বলা হয় স্টার্ট বাটন। তো স্টার্ট বাটন থেকে আমাদের কিসে যেতে হবে? আমাদের কিন্তু কন্ট্রোল প্যানেলে কিন্তু যেতে হবে। ওকে, আচ্ছা, যদি এটা ওকে হয়, ওকে যদি হয়, তারপর দেখো, খেয়াল করো, দাঁড়াও আমি এটা একটু দেখাচ্ছি। এরপরে হচ্ছে কি যে টাইপ 3 শেষ, টাইপ 3 শেষ, টাইপ 3 মাত্র দুইটা, টাইপ 3 মাত্র দুইটা, টাইপ 3 মাত্র দুইটা শেষ। এবার আসছে কিন্তু টাইপ 4। টাইপ 4 হয়েছে কিন্তু তোমার সফটওয়্যার ডিলেট। ক্লিয়ার? টাইপ 4টা হচ্ছে কি ভাইয়া? সফটওয়্যার ডিলেট। সফটওয়্যার কি আমরা কি করব? ডিলেট দিব, ডিলেট। এখন তুমি বলবো ভাইয়া সফটওয়্যার তো আপনি যেই নোট সফটওয়্যারটা ইনস্টল করছিলেন আবার আনইনস্টল দিচ্ছেন, ওটা তো গেছে, এখন আবার ডিলেট মানে কি? তোমার ওই বললাম না, ওই অংশটা কিন্তু আমার এই কম্পিউটার থেকে ভাইয়া রিমুভ হয় নাই, ওটাকে আমার এখন পরিপূর্ণভাবে রিমুভ করতে হবে। তো পরিপূর্ণভাবে রিমুভ করার জন্য আমাদের প্রসেসটা কি দেখি? তো আমাদের গেল এই যে সফটওয়্যার ডিলেট। ডিলেট অর্থ কি ভাইয়া? এটা মুখস্থ রাখবা, বুঝতে পারলা? এটা অনেক সময় এমসিকিউ দিয়ে দেয়। তো আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। ধরো তুমি কোনো সফটওয়্যার আনইনস্টল করছো, কিন্তু আনইনস্টল করার পরও ওটা কিন্তু অপারেটিং সিস্টেম কি? এটাও একটা সফটওয়্যার। এটা কিন্তু কম্পিউটার বিল্ড করার পরপরই কিন্তু এটা ইনস্টল করতে হয় অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম কিন্তু আমরা বিল্ড করতে পারবো না, ইনস্টল করতে পারবো না, দক্ষ লোক লাগবে। তো অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে কিন্তু এটা থেকে যাবে। তো রেজিস্ট্রি ফাইল থেকে আমাদের ডিলেট দিতে হবে। তো ডিলেট দেওয়ার জন্য প্রথমে আমাদের কি করতে হবে? আমি তোমাদের বইটা দিয়ে দেখাই। ফার্স্টে বলছে কি এখানে প্রথমে 1 নম্বরে যা বলছে আমরা সেটা করবো। খেয়াল করো, 1 নম্বরে বলছে কি কিবোর্ডের উইন্ডোজ চাইপা উইন্ডোজে চাপ দিয়ে আর বাটনে ক্লিক করতে হবে। এই যে একটা কিবোর্ড, উইন্ডোজ কই ভাইয়া? দেখো তো, এই যে WIN উইন্ডোজ, খেয়াল করছো? বা কিবোর্ড যদি তোমাদের হাতে থাকে, যেমন আমি একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমি এই বিষয়গুলো আসলে প্র্যাকটিক্যালি তোমাদের দেখাতে চাই, কারণ প্র্যাকটিক্যালি দেখলে হবে কি বিষয়গুলো তোমরা অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু। ঠিক আছে, এগুলো শেখার একটা বিষয় আছে, শেখার একটা বিষয় আছে ভাইয়া। যেমন আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, এই যে দেখো, এই যে কিবোর্ডটা সামনে তো তোমরা কিনবা, এই যে কিবোর্ডটা। তো এই কিবোর্ডের এটা হচ্ছে উইন্ডোজ। এই যে দেখো, এই যে এটা হচ্ছে তোমার কিবোর্ড। এই যে দেখো, এই উইন্ডোজের চিহ্ন দেখছো? উইন্ডোজ, এই উইন্ডোজে চাপ দিয়া এই আরে চাপ দিতে বলছে, উইন্ডোজে চাপ দিয়া আরে চাপ দিতে। এটা হচ্ছে F1, F2, F3, F4, এগুলো বাটন। তো এই বাটনগুলো সম্পর্কে আমি সামনে শিখাবো। ইন্টার, ব্যাক স্পেসে চাপ দিলে তুমি ব্যাগে যাবা। তারপর এরকম অনেক কিছু আছে, এগুলো সামনে তোমাদেরকে শিখাই দেবো। এবং এগুলো তো ABCD, এগুলো অক্ষর তোলার জন্য। তো এগুলো আমি সামনে ভাইয়া তোমাদেরকে শিখাই দেবো আস্তে আস্তে। ওকে, দেখো আমাদের যা লাগবে আমরা এখানে দেখবো। তো আমরা বই অনুযায়ী করবো। আমাদের বলছে কি উইন্ডোজে চাপ দিয়ে আরে চাপ দিতে বলছে, উইন্ডোজে চাপ দিচ্ছে আর আরে। যখন উইন্ডোজে চাপ দিয়া কিবোর্ডের আরে চাপ দিবা তখনই কিন্তু এই জিনিসটা আসবে। খেয়াল করছো? এই যে দেখো রান, এখানেও কিন্তু লেখা আছে রান। রিগিডিট, এই যে দেখো রিগিডিট, এটা এই যে দেখো রান কমান্ড চালু হয়েছে না? এখন তোমার এমসিকিউতে আসবে যে রান কমান্ড তুমি কিভাবে চালু করবা। তখন কি করতে হবে? তুমি তো জানো যে ভাইয়া তোমাকে শিখাইছে যে তুমি যদি উইন্ডোজে চাপ দিয়া কিসে চাপ দাও, আরে চাপ দাও, তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আসবে। ওকে, উইন্ডোজে চাপ দিয়ে আরে। এরপর তোমাকে বলছে কি ভাইয়া ওকেতে প্রেস করতে বলছে, যে ওকেতে আমি চাপ দিলাম। যখন আমি ওকেতে চাপ দিব, খেয়াল করো, এরপর আমাদের কিন্তু বলছে ফাইল মেনু। তুমি দেখো এই যে ফাইল আছে, এডিট আছে, তোমাকে প্রথমে ফাইলে চাপ দিতে বলছে, দিছি। এরপর তোমাকে এক্সপোর্ট, এই যে দেখো এক্সপোর্ট আছে, এক্সপোর্ট একটা চাপ দিবা, দিছো। এরপরে ভাইয়া তোমাকে কি বলছে? ফাইলে দিছে, এই যে ছবি আছে ফাইলে, এক্সপোর্টে, ওই যে ফাইলে এক্সপোর্টে চাপ দিচ্ছে। এরপর আমাদের বলছে এই যে অপারেটিং সিস্টেম যে ড্রাইভে রয়েছে সি সিলেক্ট করো। তুমি দেখো একটা কম্পিউটারে অপারেটিং সিস্টেম, যেমন দেখো এই যে দিস পিসি না, দিস পিসিতে চাপ দিলে মাথায় রাখবা এই যে সি ড্রাইভ, এখানে ড্রাইভ আছে, দেখো 3টা ড্রাইভ আছে। কি কি? একটা সি ড্রাইভ, একটা ই ড্রাইভ আর একটা এফ ড্রাইভ। তো আমাদের এখানে বলছে ওরা সি ড্রাইভে রাখতে। তো আমি এই সি ড্রাইভের উপর চাপ দিলাম, বা ডাবল প্রেস করবা। তুমি ডাবল প্রেস করে এখানে একটা নাম দিবা, যেমন সাপোজ আমি আমার নাম দিয়ে দিলাম, যে কোনো একটা নাম দিবা।
যেমন আমি RIFAT রিফাত, তারপর হচ্ছে হোসেন আমি দিয়ে দিলাম, সাপোজ একটা দিল্লি হয়, এই যে হোসেন আমি দিলাম, যে কোনো একটা নাম দিছি। নাম দিয়া তুমি জিনিসটাকে তোমাকে কি করতে বলছে, এই যে দেখো তীর চিহ্ন দিয়ে সেভ দিতে বলছে, আমি সেভ দিলাম। খেলা কিন্তু শেষ হয় না, কাটবা না। সেভ দেওয়ার পর এরপরে তোমার আবার এডিটে যাইতে হবে। আমরা কিন্তু এতক্ষণ কিন্তু এই ফাইলে গেছি, এক্সপোর্টে গেছি, এখন আমাদের যাইতে বলছে এডিটে। এই এডিটে আমি গেলাম। যখনই তুমি এডিটে চাপ দিবা তখন তুমি এখানে দেখবা, তুমি আবার চাপ দাও, এই এডিটে চাপ দিলে ফাইন্ড, খেয়াল করছো? এডিটের পর তোমাকে ফাইন্ডে যাইতে হবে। এই যে ফাইন্ডে একটা চাপ দিবা, দেখছো? ফাইন্ডে চাপ দেওয়ার পর যে সফটওয়্যারটা ডিলিট করতে চাও তার নাম খুঁজতে হবে। ওকে, তো তুমি যেটা ডিলিট করতে চাও তার কি করতে হবে, তার নাম খুঁজতে হবে। যেমন আমার ওইটা নাম কি ছিল, নোট না, তার নাম লেখো। এটার নামটা হয়েছে তোমার এই যে নোটই তো ছিল, তাই না? তো আমি এটাকে আপাতত ফাইন্ড নেক্সট, এই যে দেখো ওরা বলছে নাম লেখা ফাইন্ড নেক্সটে চাপ দিতে, ফাইন্ড নেক্সট আমি চাপ দিলাম। ফাইন্ড নেক্সটে চাপ দেওয়ার পর এভাবে সিলেক্ট করতে হবে। এরপর ডান বাটন ক্লিক করে ডিলিট, এই যে এই যে জিনিসটা আসছে এটার উপর একটু চাইপে ধরবা বা এটার উপর একটা প্রেস করবা। দাঁড়াও, ওয়েট। এরপর আমাদের বলছে কি, হ্যাঁ এটার উপর তুমি একটু ভাইয়া চাইপে ধরো। এইটার উপর চাইপে ধরলে এই যে ডিলেট আছে, দেখছো, খেয়াল করছো? ডিলেট আছে, ডিলেট তুমি দেখতে পাচ্ছ, এই যে ডিলেট। তো ডিলেটে তুমি চাপ দিবা। ডিলেট চাপ দিলে কি হবে, এবার তুমি এই যে ইয়েস একটা চাপ দিবা, এই ইয়েসে। এবার তুমি এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু এটা হয়ে যাবে, শেষ। এটা আমি আগে ডিলিট করছি, এই জন্য এইভাবে আসছে, বাট এই শেষ। ক্লিয়ার? এরপর বলছে 12 নাম্বার সর্বশেষ কিবোর্ডের F3 স্টেপে, যেমন আমি আমার কিবোর্ডটা ওপেন করতেছি, আমি তোমাদের এই যে কিবোর্ডটা ওপেন করতেছি, কিবোর্ডের F3 দেখো, F1 F2 F3 এইমাত্র দেখাইছি না, F1 F2 F3। তুমি যদি F3-তে একটা চাপ দাও, এই যে F3-তে একটা যদি চাপ দাও, তো চেপে রেজিস্ট্রি সব জায়গা থেকে ওই ফাইলের নাম মুছে ফেলতে হবে, বাস শেষ, এই খেলা শেষ। আমি তোমাদের কি বুঝিয়ে পারছি? বলো, শেষ। এই হয়েছে কিন্তু তোমার হচ্ছে তুমি কিভাবে সফটওয়্যার ডিলিট করবা। আমরা তো আগে আনইনস্টল করছি, এটা পুরো প্রসেসিংটা হচ্ছে কিন্তু ভাইয়া ডিলিট। তোমাদের বইয়ে যেভাবে ছবি আকারে দিচ্ছে রিফাত ভাই কিন্তু সেইভাবে তোমাদেরকে শিখাই দিল। আই হোপ এখন তোমাদের আর কোনো প্যারা থাকবে না। এখন আমরা একটু কাজের কথা আসি, তার আগে আমরা একটু দেখি আর কিছু আছে কিনা। না, এগুলো আমাদের কাজ শেষ। 3 নাম্বার 4 নাম্বার ওই সি ড্রাইভে আমরা করছি, তারপর এডিটে চাপ দিছি, ফাইন্ডে চাপ দিছি, তারপর হচ্ছে নাম লিখছি আমরা, তারপর ফাইন্ড নেক্সটে আমরা কিন্তু চাপ দিছি, তারপর ডিলিটে চাপ দিছি, বাস শেষ। তো আমাদের মোটামুটি এই অংশটার কাভার। এখন আমরা দেখবো ভাইয়া যে বলছে কি কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট করলে তার কিছু অংশ কোথায় থেকে যায়। তুমি জানো একটা কম্পিউটার বানানোর পরপরই অপারেটিং সিস্টেম ওই সফটওয়্যারটা ইনস্টল করতে হয়, ওইখানে থাকে। তার মানে এটা কিসে থাকবে, অপারেটিং সিস্টেমে, নাকি হার্ড ডিস্কে, না রেজিস্ট্রিতে না? ও দাঁড়ো, এখানে তো রেজিস্ট্রি ডিলিট হওয়ার পর তো এখানে তো রেজিস্ট্রিতে থাকে। আমাকে একটু কাইন্ডলি জানাও, রেজিস্ট্রিতে না রেজিস্ট্রিতে? এখানে তো অপারেটিং সিস্টেম নাই, তাহলে এটা হবে কিন্তু রেজিস্ট্রিতে। যেমন আমি একটু তোমাদের বইটা থেকে দেখাই, আমি দাগিয়ে রাখছি এই অংশটা, এই যে দেখো, আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ মেইন কিন্তু অপারেটিং সিস্টেমই থাকে, কিন্তু অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে, দেখছো দাগিয়ে রাখছি। তো কমন পড়ছে আমাদের। ওকে, নেক্সট আছে কিন্তু ভাইয়া পরেরটা। পরে বলছে কি, তো এই গেল আমাদের। এরপর হচ্ছে সফটওয়্যার আনইনস্টলের সময় তার কিছু অংশ কোথায় থেকে যায়, সেখান থেকে যাওয়া অংশ কোথায় পাওয়া যাবে। তুমি জানো রেজিস্ট্রি ফাইলে তুমি পাবা, অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে। রান কমান্ড সক্রিয় করার জন্য কোন প্রক্রিয়াটা কিন্তু, মানে রান কমান্ড কিভাবে, তুমি কিবোর্ডের উইন্ডোজ চাইপা আরে চাপ দিবা, উইন্ডোজ প্লাস আর, এটা উইন্ডোজ প্লাস আর, কথা সত্য নাকি মিথ্যা বলো? রান কমান্ড উইন্ডোজ প্লাস আর, রাইট ভাইয়া, রাইট। পরেরটা দেখো, যে সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কি লিখতে হয় ভাইয়া, সিলেক্ট বোর্ডে আসছে কি বলছে, সফটওয়্যার ডিলিট করার জন্য রান কমান্ড চালু করে কি লিখতে হয়। ধরো তুমি রান কমান্ড চালু করছো, এবার তুমি কি লিখবা, রিগিডেট। এই যে রিগিডেট, এই রিগিডেটটা লেখাই থাকে অটো। যেমন আমি তোমাদের একটু দেখাই, এই যে সাপোজ আমি একটু দেখাতে চাচ্ছি, ধরো কিবোর্ডের আমি এই উইন্ডোজ আরে চাপ দিলাম, এই যে দেখো রান কমান্ড আসছে। এবার রিগিডেট লিখতে হয়, রিগিডেট তো অটোমেটিকলি আসে, রিগিডেট আসে, এবার ওকেতে প্রেস দিতে হয়, ওই আগের মতো সে। আমি আশা করছি তোমরা বুঝছো। পরে আসি কিন্তু পরেরটা বলছে কি, খেয়াল করো, যে সাধারণত অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে ভাইয়া, সি ড্রাইভে ভাইয়া, সি ড্রাইভে। কারণ আমি তোমাদের এইমাত্র ড্রাইভ দেখাইছি কয়টা ভাই, তুমি খেয়াল করো, এই যে ড্রাইভ দেখাইছি তোমাদের কয়টা, 3টা ড্রাইভ দেখাইছি না? দেখো এই যে ফাইলে যদি যাই, এক্সপোর্টে যদি যাই, দিস পিসিতে যদি যাই, এই যে দেখো 3টা ড্রাইভ,
সি ড্রাইভ, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এই সি ড্রাইভের ভিতরে কিন্তু থাকে সব কিছু, সি ড্রাইভে। এটা দেখো রিফাত হোসেন নামে করছিলাম। তো সি ড্রাইভে, কিসে ভাইয়া? সি ড্রাইভে। যে অপারেটিং সিস্টেম কোন ড্রাইভে থাকে? মেনলি অপারেটিং পুরো সিস্টেমটাই থাকে ওই সি ড্রাইভের ভিতরে। ওই সিডেই হচ্ছে তোমার কম্পিউটারের মাথা। আমার কথা বলছো, ওই সিডেই হচ্ছে তোমার কম্পিউটারের মাথা, যেটা মেনলি কিন্তু তোমার কি অপারেটিং সিস্টেম। এরপর আসি কিন্তু পরেরটা দেখো, ডিলিট করা ফাইল রেজিস্ট্রি সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হবে? F3, একেবারে ধরো লাস্টে 12 নম্বরে, ওই যে দেখছো না কম্পিউটার মানে কিবোর্ডের F3 তে চাপ দিলে সব শেষ, আর কোথাও থাকবে না ওটা। ফাইন্ড নেক্সট এর শর্টকাট কোনটি ভাইয়া? ফাইন্ড নেক্সট মানে নেক্সটে তুমি কি করবা? ফাইন্ড করবা। এটা আসলে কিন্তু শর্টকাট কি, যেমন তোমাদের বইয়েও দেওয়া আছে এটা ভাইয়া, তোমার বইয়েও দেওয়া আছে যে ফাইন্ড নেক্সট, এটা শর্টকাট হচ্ছে তোমার F3 ভাইয়া, F3। তুমি যদি কিবোর্ডের F3 তে যদি চাপ দাও, যেমন তোমরা বলবা ফাইন্ড নেক্সটটা কি, বুঝলাম না, আমি তোমাদের একটু দেখাই ভাইয়া। এই যে অংশটা দেখো তুমি, বা এই যে দেখো এডিটে যদি আমি চাপ দিই ভাইয়া, এই যে ফাইন্ড নেক্সট তুমি দেখছো, খেয়াল করো, ফাইন্ড নেক্সট খেয়াল করছো? ফাইন্ড নেক্সটের পাশে কিন্তু F3 আছে, ফাইন্ডের পাশে কিন্তু কন্ট্রোল F আছে, ডিলিটের পাশে DL আছে। মানে এই DL ডেল আবার কন্ট্রোল F3 এগুলো কি জানো? এগুলো হচ্ছে তোমার কিবোর্ডে তুমি যদি F3 তে চাপ দাও তাহলে ফাইন্ড নেক্সটে যাবে। তুমি যদি কিবোর্ডের এখন কন্ট্রোল F এ চাপ দাও তাহলে তোমার এখানে ক্লিক করা দরকার হবে না, অটোমেটিকলি তোমার ফাইন্ডে চলে যাবে। বিষয়টা বুঝছো? ধরো তুমি যেমন ওই যে তোমরা ফটোশপের কাজ দেখছো না, তোমাদের ওই যে স্কুল অথবা মাদ্রাসায় ছবি লাগে না? তো ছবি যখন তুমি যার কাছ থেকে তোলাও বা যে আসলে বের করে দেয় তাকে দেখবা, ছবি তোলার পর সে ওই ক্যামেরাটা আসলে ইসের ভিতরে প্রবেশ করায় ক্যাবলের মাধ্যমে, ক্যাবল দিয়ে প্রবেশ করানোর পর ওইটা কিন্তু তোমার ফটোশপ অংশে নেয়। তো ফটোশপে কিন্তু অনেকগুলো ওখানে কাজ করে, এখন ওখানে অনেকগুলো ফটোশপের বাটন থাকে, যেমন তোমাদের কোন অধ্যায় জেনে আছে, একেবারে পুরোটাই পানির মতো সহজ বানাই দেবো আমি, যেভাবে পড়াবো দেখো ওগুলোই পরীক্ষাতে আসবে, একেবারে ইজি করে দিব। তোমরা দেখবা যারা প্রফেশনাল তারা কিবোর্ডে চাপতেছে, ওখানে ক্লিক করার কোনো প্রয়োজন পড়ে না, কিবোর্ডে চাপতেছে কিবোর্ডে। ঠিক আছে? সো জিনিসগুলো কিন্তু এরকম যে তুমি ফাইন্ডে যাইতে চাইলে তোমার এখানে চাপ দেওয়ার কোনো দরকার নাই, তুমি কিবোর্ডে যদি কন্ট্রোল F লেখে মানে F লেখো তাহলে তোমাকে অটোমেটিকলি ফাইন্ডে নিয়ে যাবে, অথবা কিবোর্ডে যদি শুধু F3 তে এখন চাপ দাও তোমাকে ফাইন্ড নেক্সটে নিয়ে যাবে। তুমি যদি এই অংশটা ডিলিট করতে চাও, কিবোর্ডের ডিলিটের একটা অপশন আছে, ডিলিটে যদি একটা চাপ দাও তাহলে এটা কিন্তু অটোমেটিকলি ভাইয়া তোমার কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। আমি আশা করছি আমার প্রত্যেক স্টুডেন্ট তোমরা বুঝতে পেরেছো। তো আমরা তাহলে সেক্ষেত্রে এই যে ফাইন্ড নেক্সট, সেক্ষেত্রে আমরা F3, যদি আমাদের বলতো শুধু ফাইন্ড তাহলে হয়তো কিন্তু মানে কন্ট্রোল F হইতো, মাথায় রাখবা। এবার দেখো পরেরটা খেয়াল করি আমরা। পরেরটা বলছে কি, তো আমাদের টাইপ 4 আমাদের ভাইয়া ডান, নেক্সট আসছে কিন্তু ভাইয়া টাইপ 5। তুমি বলবা যে ভাইয়া টাইপ 5টা কোন ক্যাটাগরির? আমরা যদি পরের ধাপে যাই, যে আমরা এখন দেখবো তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি। এখন আমরা এটা নিয়ে একটু বেশি তোমার পড়াশোনা করতে হবে, তথ্যের নিরাপত্তা, বা আমি এটাকে বলতে পারি সাইবারের একটা ঝুঁকি, সাইবার ঝুঁকি। অনেকে তোমরা এই সাইবার শব্দটা শুনছো, শুনছো না? আমি নর্মালি তোমাদের বুঝাই দেবো, আমি প্যাসের ভিতরে যাব না, যাতে করে আমার প্রত্যেক স্টুডেন্ট সব কিছু ক্লিয়ারলি একটা ধারণা পায়, আইডিয়া পায় প্রত্যেক স্টুডেন্ট। ওকে ভাইয়া, তুমি দেখো আমাদের এই অংশগুলোর কাজ শেষ, অটোমেটিকলি আমাদের ভাইয়া এগুলার কাজ শেষ ভাইয়া। তো যদি কাজ তোমার পুরোপুরি শেষ হয়, তুমি ভাইয়া খেয়াল করো তথ্যের নিরাপত্তা বা সাইবার ঝুঁকি, আমাদের এখানে অনেক পড়ার ব্যাপার আছে বা পড়া লাগবে, বাট এত পড়ার তো আমাদের এখন টাইম নেই। তোমাকে আমি নর্মালি বুঝাচ্ছি যে সাইবারের অপরাধ কি, যেমন সাইবার জিনিসটা আসলে কি। আমি যদি সাইবারের কথা বলি বা তথ্য চুরির কথা যদি বলি, তোমাকে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি এক্সাম্পল, তাহলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। যেমন তুমি এই বিষয়টা একটু চিন্তা করো, যেমন অনেক সময় বলে না যে বিকাশ বা তোমার ফোনে যদি বিকাশ থাকে বা ডাচ বাংলার যদি কোনো অ্যাকাউন্ট থাকে বা নগদ থাকে, তখন কিন্তু যখন তুমি খুলতে যাবা নতুন কোনো অ্যাকাউন্ট, যখন তুমি খুলতে যাবা বিকাশের, তখন কিন্তু বারবার বলে পিন নাম্বার কিন্তু কারোর সাথে শেয়ার করবা না, পিন নাম্বার কিন্তু কারোর সাথে শেয়ার করবা না, কারণ এই পিন নাম্বার দিয়ে কিন্তু তোমার সবকিছু, তোমার টাকা পয়সা কিন্তু নিয়ে যেতে পারে। দিস ইজ দ্য পয়েন্ট, 1 নাম্বার। সেকেন্ড নাম্বার পয়েন্ট, তোমরা দেখবা যখন বিকাশ অ্যাপ যারা ইউজ করছো, বিকাশ অ্যাপ, তোমরা খেয়াল করবা বিকাশে যখন তোমার নাম্বারটা দিবা, নাম্বারটা দেওয়ার পরে যেই নাম্বারে তুমি বিকাশ করছো, তো ওই নাম্বারে কিন্তু একটা কোড আসবে, কোড আসবে, অথবা 4 বা 5 বা 6 সংখ্যার একটা কোড আসবে। ওই কোডটা কিন্তু একটা টাইমের মধ্যে থাকে, যে এত টাইমের ভিতরে তোমার বসাইতে হবে, নাহলে কিন্তু ওই ওই কোডটার কিন্তু পরবর্তীতে কাজ করবে না। খেয়াল করছো তুমি? তো ওটা কিন্তু এটা একটা সিকিউরিটি। তো ওই কোড যদি কেউ জানে বাই চান্স, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু সবকিছু সে হাতিয়ে নিতে পারে।
এবার আমি যদি বলি ফেসবুকের কথা, যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তোমরা দেখবা ফেসবুকে তোমরা পাসওয়ার্ড সেট করো না, এখন ফেসবুকে একটা অপশন আছে টু স্টেপ ভেরিফিকেশন, খেয়াল করছো? তোমরা ফেসবুকে যদি যাও, সেটিংয়ে যদি যাও, তোমরা ওখানে দেখবা সিকিউরিটি নামক একটা অপশন আছে। ফেসবুকে যাবা, সেটিংয়ে যাবা, সিকিউরিটিতে গেলে তুমি দেখবা ওখানে টু স্টেপ ভেরিফিকেশনের কিন্তু একটা অপশন আছে। আবার আমি যদি জিমেইলের কথা বলি, জিমেইলের ক্ষেত্রে তুমি যদি জিমেইলের সেটিংয়ে যাও তাহলে সেক্ষেত্রে তুমি দেখবা টু স্টেপ ভেরিফিকেশন নামে একটা অপশন আছে। তো ওইটা কিন্তু তোমার চালু রাখতে হবে, এবং ওইটা চালু রাখলে হয় কি তোমার সেফ থাকে, তোমার জিমেইল বলো, তোমার ফেসবুক বলো, তোমার টুইটার বলো, তোমার ইনস্টাগ্রাম বলো, যাই বলো না কেন ওগুলো কিন্তু সেফ থাকে। নাইলে কিন্তু একটু তোমার কি থাকে অনেকটা মানে হচ্ছে যে কোনো টাইমে কিন্তু তোমার এই যে যারা হ্যাকাররা কিন্তু অ্যাটাক করতে পারে। আবার অনেক সময় তোমরা খেয়াল করবা, বিশেষ করে এই সমস্যাটা যারা আসলে একটু কম বোঝে বা এগুলো যারা কম বোঝে, ধরো তোমার সাপোজ নিজের পার্সোনাল ব্যক্তিগত ছবি থাকতেই পারে। ধরো তোমার পার্সোনাল একটা ফোনের ভিতরে তোমার পার্সোনাল বা ব্যক্তিগত কোনো কিছু থাকতেই পারে, ছবি হোক বা যাই হোক বা যে কোনো কিছু তোমার গ্যালারির ভিতরে থাকতেই পারে। তো এইখানে কিন্তু হ্যাকাররা তোমার গ্যালারির ভিতরে কি কি আছে এগুলো কিন্তু যে কোনো টাইমে কিন্তু নিতে পারে। যদি তুমি একটা ভুল করো, যদি কোনো কিছু ভুল করো তাইলেই হয়েছে। তুমি খেয়াল করবা যখন তুমি গুগল ক্রোম তো সবাই ইউজ করছো, বিভিন্ন সাইটে যখন তোমরা প্রবেশ করো, তো প্রবেশ করলে দেখা যায় কি জানো, তোমার অনেক সময় অনেক সাইটে বলে যে এটা অন করতে, এটা অ্যালাউ করতে, বা অনেক সময় তুমি যখন সাইটে প্রবেশ করো তখন বিভিন্ন রকমের লিঙ্ক আসে, খেয়াল করবা বিভিন্ন রকমের লিঙ্ক আসে যে এটা প্রেস করতে বলে, নাইলে ডাউনলোড হইবে না, বা এটা চাপ দিতে হইবে নাইলে এটা আসবে না। তো অনেক সময় না বুঝে না শুনে ওটার উপর ক্লিক করে। তো ওই ক্লিক করলে কিন্তু খুব খারাপ বিষয়টা, এটা কিন্তু তোমার তথ্য ওগুলো ওরা কিন্তু হাতিয়ে নেয়। এটা গেল, তুমি অনেক সময় দেখবা অনেক অ্যাপ ইনস্টল করবা, হ্যাঁ তুমি সাপোজ মানে ভালো মাইন্ডে তুমি অ্যাপ ইনস্টল করছো, এখন যখন অ্যাপ ইনস্টল করছো তখন তোমার কাছ থেকে অনেক তথ্য নিবে তারা, তখন তারা তোমার নাম নিবে, অনেক সময় নাম্বার নিবে, অনেক সময় তোমার জিমেইল নিবে। তো ওই অ্যাপটা যদি খারাপ হয় বা তুমি যদি না বুঝে না শুনে তোমার ফোনে যদি অ্যাপটা ইনস্টল করো, ওরা কিন্তু তোমার ফোনের গ্যালারির ভিতরে যাবতীয় যা আছে এগুলো কিন্তু ওরা মুহূর্তের মধ্যে হাতিয়ে নিতে পারে। এটা দিয়া কি করে, ব্ল্যাকমেইল করে ওরা। এটা নিয়ে এখানেই আলোচনা করছে, এখানে ওরা দেখো ওরা অনেক কিছু আলোচনা করছে সাইবার ঝুঁকি সম্পর্কে, যেমন ওরা হ্যাকিং নিয়ে কথা বলছে, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা এগুলো প্রত্যেকটা এখানে মোটামুটিভাবে 5টা নিয়ে আলোচনা করছে, 5টা নিয়ে আলোচনা করবো মানে ছোটভাবে তোমাদের মানে শর্টলি তোমাদেরকে বুঝাই দেবো। এগুলা মানে পড়ালেখা তুমি করবা শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য না, পরীক্ষায় A+ পাওয়ার জন্য না, অনেক কিছু তোমার জানার আছে আইসিটিতে অন্তর্ভাগে আমি শিখাই দেবো ইনশাল্লাহ। এভরি চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে এই আইসিটিতে তোমার যা জানা দরকার রিফাত ভাই তোমাদেরকে ইনশাল্লাহ শিখাই দেবে, কথা দিচ্ছি, কথা দিলাম, ঠিক আছে? ওই যে 25 বাজে আমি বলি না বারবার যে 25 বাজে আমার এই যে এই 85%-এর উপর স্টুডেন্ট A+ পাইছে আমার ক্র্যাশ কোর্স থেকে, আমার প্রাইভেট ব্যাচে যারা ছিল। আমি এবার টার্গেট নিচ্ছি 26-27 ব্যাচ বা পরবর্তী ব্যাচগুলোতে তোমরা যারা আসবা তোমাদের 100%-এর ভিতরে 90 থেকে 95% স্টুডেন্টদেরকে আমি A+ এনে দিব। 25 বাজে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিছে 6 লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করছে। তুমি চিন্তা করো 6 লাখ শিক্ষার্থী যারা ফেল করছে তাদের ভিতর তুমি চিন্তা করতে পারো 85%-এর উপর স্টুডেন্ট কেমনে A+ পায়। তুমি মাথা ব্রেনটা দিয়ে চিন্তা করো, কারণ রিফাত ভাইয়া যে টপিকটা শিখায় ডিপলি শিখায়, গভীরভাবে শিখায়, ইম্পর্টেন্ট কতটুকু, কি ইম্পর্টেন্ট কতটুকু শিখতে হবে তা তো শিখায় দিই, যা পড়াই দেবো দেখবা পরীক্ষায় হুবাহু তুমি কমান। কিন্তু তুমি যদি এখন পড়ে না যাও, তুমি যদি ভালো করে মনোযোগ না দাও, তাহলে সেক্ষেত্রে পরীক্ষায় যাইয়া পরীক্ষা হল থেকে বেরোয় আফসোস করবা, হায় হায় ভাইয়া তো শিখাইছে আমি তো পড়ি নাই। তাহলে এইটার কোনো লাভ ভাইয়া নাই। আমি আশা করছি তোমরা বুঝছো। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাকে আমি বইয়ের পড়া শিখাবো, A+ আমি এনে দিব, 100 আমি এনে দেবো, বাট কিছু জিনিস আছে যেগুলো তোমাদের ব্যক্তিগত জীবনে দরকার, প্রয়োজন। এই নিরাপত্তা, এই সিকিউরিটির বিষয়টা তোমাদের ব্যক্তিগত জীবনে ভাইয়া দরকার। ভাইয়া খুব সাবধানতা বর্তমানে এতটা ঝুঁকিপূর্ণ যা আসলে বলার বাইরে। তোমরা অনেক সময় কিন্তু শুনছো না যে রিফাত একাডেমি ওয়েবসাইট কিন্তু হ্যাক হয়ে গেছে, 2 ঘন্টার জন্য অফ থাকে। তো অনেক সময় হ্যাকাররা অ্যাটাক করে, এটা নিয়ে আমি আলোচনা করব। আবার তোমার ফেসবুক অ্যাটাক করতে পারে, তো এগুলো অ্যাটাক করতে পারে, ঠিক আছে? সো এগুলোর কোনো সিকিউরিটি, তোমার এই সিকিউরিটিকে আরও তোমার কি করতে হবে, হাই করতে হবে। তো আমি একটু বুঝাই তোমার। ফার্স্ট হচ্ছে হ্যাকিং জিনিসটা কি। হ্যাকিংয়ের ক্ষেত্রে একটু কথা আছে, হ্যাকিংয়ের ক্ষেত্রে ভালো আছে আবার খারাপও আছে। ফর এক্সাম্পল ভাইয়া তুমি চিন্তা করো, সাধারণত অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করা বা তার পুরো নিয়ন্ত্রণ নাকে হ্যাকিং বলে। ধরো তোমার কম্পিউটারে যা যা আছে,
তোমার একজন সাপোজ যে একটা মেসেজ দিল, তুমি মেসেজটার উপর ক্লিক করলা, অথবা অনেক সময় দেখা যায় বর্তমানে হোয়াটসঅ্যাপে তোমাকে একটা লিঙ্ক দিবে, তুমি তো বুঝলা না কিছু না, দূর, বা বললো যে এই লিঙ্কে ক্লিক করলে তুমি 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা কামাই করতে পারবা। তুমি তো টাকা দেখে টাকার লোভ সামলাইতে পারবা না, এটা ক্লিক করবা, তোমার যা আছে হোয়াটসঅ্যাপের সব তোমার নিয়ে যাবে, এমনকি তোমার গ্যালারিটাও কিন্তু নিয়ে যেতে পারে। সো এগুলো একটু মাথায় রাখবা, বর্তমানে কিন্তু এই জিনিসটা কিন্তু হয়। আবার ফেসবুকে তোমাকে একটা কেউ জানা নাই ইশরা নাই লিঙ্ক দিল, বলো যে এটা ইনকাম, এটা ঢুকলে তুমি ইনকাম করতে পারবা, তো তুমি ইনকাম দেখা তুমি ক্লিক করলা, বাস শেষ, তোমার ফেসবুক অ্যাকাউন্টটাই চলে যাবে, তুমি আরো ওপেনই করতে পারবা না, সব হ্যাক করে নেবে। এবং হ্যাকের ক্ষেত্রে যেটা হয়, তুমি ধরো যদি সেলিব্রিটি থাকো বা তুমি যদি নাম পরিচিতি যদি থাকে, তো হ্যাকাররা নিয়ে তারপর বিভিন্ন রকমের বাজে পোস্ট করে, বা তোমাকে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি বা বিভিন্ন মাধ্যমে তোমাকে বলবে এরকম এরকম, আমি কিন্তু এটা ফ্ল্যাশ করে দেবো, বা তোমার গ্যালারির যদি ছবিগুলো কেউ যদি কালেক্ট করতে পারে, তো ওগুলো দিয়ে তোমাকে ব্ল্যাকমেল করবে। যে না, এই বিশেষ করে মেয়েরা তোমরা যারা আছো, আমি তোমাদেরকে অনুরোধ রাখবো তোমরা অনেকটা সেভে থাকবা, কারণ বর্তমান জামানায় তুমি যেই ছেলেটাকে দেখো অনেক ভালো, হ্যাঁ, কিন্তু সে কিন্তু ভালো না, এটা বিশ্বাস তুমি করবা না। তোমার কাছের মানুষ সেও কিন্তু পর হয়ে যায়, কাছের মানুষ আপন যাকে একেবারে বিশ্বাস তুমি করবা, সেও কিন্তু মুহূর্তের মধ্যে তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, এটা অলওয়েজ মাথায় রাখবা, অলওয়েজ এই রিফাত ভাইয়ের কথাটা মাথায় রাখবা, এবং মাথায় রাখা তোমরা সামনের দিকে আগাবা। তোমার ছবি, পার্সোনাল ছবি, তোমার যাই থাকুক না কেন, এগুলো একটু সেফটির ভিতরে রাখবা। একটা ছেলে তোমাকে বললো যে তুমি দাও, তুমি দিয়ে দিলা, বর্তমান হয়েছে এআই এর সিস্টেম, এআই এর জগৎ, এই জগৎটা যে এতটা মারাত্মক, যে মারাত্মক তোমার একটা মেয়েকে কিন্তু সে তার মৃত্যু, তার মূলত হচ্ছে আত্মহত্যার দিকে কিন্তু ঠেলে দিচ্ছে। তোমার একটা ছবি দিয়ে যা করতে পারবে বর্তমান জামানায়, যে আসলে বলার বাইরে। তো এই জন্য অনুরোধ রাখবো, তোমরা টিকটক বলো, তোমরা ফেসবুক বলো, বা তোমরা যাই বলো, তোমরা আসলে তোমাদের ছবি পোস্ট করা থেকে একটু বিরত থাকবা, অনুরোধ থাকবে তোমাদের কাছে। কারণ ছবি পোস্ট করতে হবে এরকম কোনো কথা নাই, অন্ততপক্ষে মেয়েদের ক্ষেত্রে আমি এই জিনিসটা বলতেছি, কারণ তোমাদের সিকিউরিটি একটু তোমরা একটু নিজেদের সিকিউরিটি নিজেরাই একটু চিন্তা ভাবনা করবা, এটা অনুরোধ থাকবে। কারণ বর্তমান যুগটা কিন্তু আগের যুগের মতো নাই, এখন মুহূর্তের মধ্যে তোমাকে যা কিছু করতে পারে ওরা, যা কিছু। তোমার যদি শত্রু থাকে, ফর এক্সাম্পল, যেমন আমি তোমাকে এটা মাইন্ড করো না, বাট এটা বলতে হচ্ছে, বা বলতে আমার বলা লাগবে, যে কারণ হচ্ছে তোমাকে ধরো সাপোজ কেউ একজন অফার করলো, সাপোজ, বা ভুল পথে যাওয়ার জন্য বা যে কোনো কাজে অফার করলো, কোনো একটা ছেলে তোমাকে অফার করলো, আমি মেয়েদের কথা বলতেছি, তুমি সেটা রিজেক্ট করলা, তুমি সেটা বললা যে না আমি রাজি না, তখন তোমাকে ব্ল্যাকমেল করার কিন্তু চেষ্টা করবে। তো কোনোভাবে ধরো সাপোজ তোমার কোনো বান্ধবী বা বান্ধবীর সাথে ধরো ওই যে তোমাকে অফার করছে, বা যাকে তুমি আসলে কি করছো, যে রাজি হও না যার কথায়, তার সাথে একটা লিঙ্ক আছে, তোমার বান্ধবী তোমাকে যে কোনো মুহূর্তে কিন্তু তোমাকে বলবে তোমার ফোনটা দিই, বা তোমরা সেলফি তুললা, একসাথে সেলফি তুললা, যে ছবি করে দিয়ে দে, তুমি ছবি করে দিয়ে দিলা, বা পার্সোনাল ছবি, বা বললো যে তোর ফোনটা দে, আমি এই আমরা যে ছবিগুলো তুলছি এগুলো আমি আমার ফোনে নিই। সেই সময় তোমার পার্সোনাল কিছু ফটো ও নিয়ে নেবে, ওই ফটোটা কিন্তু ওর ছেলেটাকে দিয়ে দিল, সাপোজ দিয়ে দিল, ও কি করলো, ও এআই এর মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তোমাকে এমনভাবে করবে যে শেষমাস তুমি পারবা না সইতে, না পারবা না বলতে, তোমার বাবা মা কেউ তোমার এই জিনিসটা কিন্তু মেনে নিবে না। তো এই বিষয়গুলো একটু খুবই 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 আমার কথা হয়তো বা অনেকে রাগ করতে পারো, যে না আমার অনেক বান্ধবী আছে বা যারা ছেলে আছে, তোমরা আমার অনেক ক্লোজ বন্ধু, ওরে আমি জান পড়ান, ওর কথা সব সময় আমি বিশ্বাস করি, ওই এই জীবনে ছোট থেকে ওর সাথে চলে আসছি, ছোট থেকে এই পর্যন্ত ওর জীবনে আমার কোনো ক্ষতি করে নাই, বিশ্বাস করো ওই তোমার বাস দিবে। কথা বোঝো না? আমার কিন্তু ছোট থেকে ওই একেবারে কি বলা হয়েছে, হাফ প্যান্ট পরা থেকে আমার বন্ধু ছিল, ও কিন্তু আমার বাস দিছে। মাইন্ড ভাই, বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস হবে না তোমার, বাট তুমি তোমার ফ্রেন্ডের সাথে তুমি চলবা, ঠিক আছে, কিন্তু নিজের পার্সোনাল জিনিস জীবনেও কারোর সাথে শেয়ার করবে না, তাতে তোমার দিলের ভিতর ধরো অনেক কষ্ট বা অনেক কিছু তোমার উপর দিয়ে যাচ্ছে, ঝড় ঝাপটা যাওক, কিন্তু কারোর সাথে তুমি শেয়ার করবে না। তুমি যার কাছে শেয়ার করবা তার কাছে তুমি ছোট হবা, সে তোমাকে টিটকানি মারবে। ধর তুমি একটা বিষয়ে তুমি অনেক কষ্ট পাইছো, অনেক দুঃখে পাইছো, যে কোনো বিষয় হোক, তুমি তার সাথে শেয়ার করলা কেন? যাতে করে ওর সাথে শেয়ার করলে দেখি কষ্টটা আসলে কিন্তু আস্তে আস্তে কমে কিনা। ও দেখবা 2 দিন পর ওইটা নিয়ে খোঁচা দিবে, ওটা নিয়ে কি করবে, খোঁচা দিবে। আবার এইসব বিষয়ে গ্যালারির ফটো এগুলো তো কথাই নেই। তো অনুরোধ রাখবো, হাত জোড় অনুরোধ থাকবে, অন্ততপক্ষে মেয়েদের ক্ষেত্রে যারা তোমরা আমার স্টুডেন্ট আছো, অনুরোধ ভাইয়ারা তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এই বিষয়গুলা একটু ভালো দিকে নিবা, অনুরোধ তোমাদের কাছে হাত জোড়। কারণ যে কোনো টাইমে যে কোনো কিছু মুহূর্তের মধ্যে ঘটতে পারে, কারণ বর্তমান জামানাটা কিন্তু যতটা তুমি ভালো মনে করতেছো অতটা কিন্তু ভালো না। আই হোপ ক্লিয়ার। তো হ্যাকিং এর ক্ষেত্রে আমরা হ্যাকিং এ ছিলাম।
তো যে হ্যাকিং করে তাকে আমরা হ্যাকার বলতে পারি। কিন্তু এই হ্যাকিং এর ক্ষেত্রে বৈধ অবৈধ একটা ব্যাপার আছে। বৈধ অবৈধ মানে কি, লিগ্যাল আর ইলিগাল। যেমন তুমি চিন্তা করো যে কিছু প্রতিষ্ঠান তাদের সিস্টেমের সিকিউরিটি পরীক্ষা নিরীক্ষা করার জন্য হ্যাকার নিয়োগ করে, এটাকে আমরা বলতে পারি বৈধ হ্যাকিং বলতে পারি। যেমন সিস্টেম, যেমন আমি যদি বলি ব্যাংকের কথা, সোনালী ব্যাংক আছে না, বাংলাদেশে সোনালী ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, বড় বড় যে ব্যাংকগুলো, ডাচ বাংলা ব্যাংক, তাদের ক্ষেত্রে কিন্তু একজন হ্যাকিং নিয়োগ করা থাকে, কারণ তাদের সিকিউরিটি সব তো অনলাইন ভিত্তিক। তো ওই সিকিউরিটিটাকে সব সময় অল টাইম ওখানে বসে থাকে, অল টাইম চেক করে যে কেউ আসলে অ্যাটাক করলো কিনা, বা ওই একজন হ্যাকার কিন্তু ওই জিনিসটা কি করে থাকে, একজন হ্যাকার কিন্তু পুরো জিনিসটাকে কিন্তু নিজের করে তারপর কিন্তু তদন্ত করে। এই যারা ভালো কাজে, এদেরকে আমরা বলতে পারি বৈধ হ্যাকিং, বা এদেরকে আমরা বলতে পারি হোয়াইট হ্যাকার বলতে পারি। হোয়াইট দ্বারা বোঝায় সাদা মানে যার মনে কোনো কালা জিনিস নাই, সাদা, যে আসলে কিন্তু তোমাকে সেফটি দিবে, একটা ব্যাংক একটা প্রতিষ্ঠানকে সে সেভ করবে বা রক্ষা করবে। তো এটাকে আমরা বলতে পারি হোয়াইট হ্যাকার। সো যেমন এই যে দেখো, ইউনিক্স সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার কিন্তু আছে, এটাকে আমরা বলবো হোয়াইট হ্যাকার। অবৈধ যদি আমরা বলি যে অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় ক্রিকার। ভাইয়া তাদেরকে বলা হয় কি, ক্রিকার বলে। অবৈধ হ্যাকার বা ক্রিকার, এরা কিন্তু আসলে কিন্তু বিভিন্ন জিনিস, তোমার ডাটা বা সবকিছু কিন্তু চুরি করে। এবং মেইন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার পাসওয়ার্ড। ভাই এই পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু পড়বা এখান থেকে, ভাই তোমরা পড়ে নিও। এগুলো আমাদের 1 নাম্বার। 2 নাম্বারে আসে কিন্তু ভাইয়া ব্রুট ফোর্স অ্যাটাক। এটা মানে কি, আমি যদি বলি যে বাস্তব জীবনে একজন চোর, সাপোজ একজন চোর একটা তালাবদ্ধ মানে রুমে, এটা কিন্তু রুমে প্রবেশ করার জন্য বিভিন্ন রকম চাবি দিয়ে তালাটা খোলার চেষ্টা করে না, তেমনি ডিজিটাল মাধ্যমে অপরাধীরা মানুষের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেমন ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তোমার সোশ্যাল মিডিয়া থাকতে পারে, সোশ্যাল মিডিয়া বলতে বোঝায় ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলা, তারপর ইমেল অ্যাকাউন্ট থাকতে পারে, এমনকি অনেক ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসে অবৈধভাবে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে। হ্যাঁ, সফটওয়্যার ব্যবহার করে, ওইগুলো দিয়ে একের পর এক নির্ভর কিন্তু চেষ্টা করে। তো এই জিনিসটাকে কিন্তু আমরা বলতে পারি, এই যে অ্যাটাকটা করা হয়, এই ধরনের সাইবার হামলা বা ব্রুট ফোর্স অ্যাটাক, কিন্তু এগুলোকে বলা হয় ব্রুট ফোর্স অ্যাটাক কিন্তু বলা হয়। ক্লিয়ার? তো ব্রুট ফোর্স অ্যাটাক জিনিসটা আসলে বুঝতে পারছো যে কিভাবে তোমাকে করার চেষ্টা করবে বিভিন্নভাবে, এখানে কিন্তু লেখা আছে। আচ্ছা, এবার আসছি কিন্তু ভাইয়া ডেটা ইন্টারসেপশন। এটা মানে কি, তুমি দেখবে অনেক সময় এই যে কৃষিকাজের জন্য পানি দেওয়া হয় না পাম্পের মাধ্যমে, পানির পাম্প ছিল না, যেমন আমরা যারা বাসায় থাকি, হ্যাঁ দালানের বাসা থাকে, তোমরা দেখবা যে ওই যে মোটর ব্যবহার করে পাইপ কিন্তু একেবারে ওই যে ছাদের উপরে ট্যাঙ্কির সাথে কিন্তু লাগানো থাকে। তো পাইপ যদি ছিদ্র থাকে তাহলে কিন্তু পানিটা কিন্তু কি হবে, ট্যাঙ্কিতে পৌঁছাইবে না সম্পূর্ণ পানি, কিছু অংশ পানি কিন্তু বের হয়ে চলে যাবে। এই জিনিসটা দেখো, কৃষিকাজের জন্য জমিতে পানি সেচ দেওয়ার ক্ষেত্রে সাধারণত পানি পাম্প থেকে জমি বা খেতে নালা করে অথবা পাইপের মাধ্যমে কিন্তু পানি দেওয়া হয়। এই নালা বা পাইপের মাঝপথে যদি কেউ কেটে দেয় অথবা পানির পাইপটা যদি ফুটো করে দেয়, তাহলে যে পরিমাণ পানি পাওয়ার কথা তা কিন্তু পাওয়া যাবে না। এর ফলে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, মাঝপথে পানি অসৎ উপায়ে বা কেউ না কেউ ওটা নিয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যমে তোমরা তথ্য আদান প্রদান করতেছো। ধরো আমি একটা মেসেজ তোমাকে আমি দিলাম, তুমি আমাকে একটা মেসেজ আমাকে দিলা। হ্যাঁ, এই যে তথ্য আদান প্রদান, প্রাপক বা প্রেরকের মধ্যবর্তী কেউ তা আড়ি পেতে চুরি করতে পারে, এবং এটাকে আমরা এই যে চুরিটাকে বলতে পারি ডেটা ইন্টারসেপশন। আমি অনুরোধ রাখবো যারা আসলে এখানে ছেলে আছো এবং মেয়ে আছো, উভয় শিক্ষার্থীকে অনুরোধ রাখবো, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ বর্তমানে ইউজ করো না, ফেসবুকটাও কিন্তু বর্তমানে ইউজ করো। তো হোয়াটসঅ্যাপের একটা সিস্টেম আছে, তুমি যদি খেয়াল করো দেখবা যে তোমার কিন্তু হোয়াটসঅ্যাপ অন্য কেউ চালাইতে পারে। অর্থাৎ আমার ফোনে যে হোয়াটসঅ্যাপটা বর্তমানে আছে, আমারটা কিন্তু এখন যদি স্ক্যান করে কেউ নেয়, বাই চান্স যদি কেউ নেয়, তাহলে আমি কার সাথে কথা বলতেছি, আমি কি পাঠাচ্ছি, কোন ছবি পাঠাচ্ছি, এগুলো কিন্তু ওই ডিভাইস থেকে কিন্তু দেখতে পারে। এটা মাথায় রাখবা ভাইয়া, এটা দিয়ে তোমাকে ব্ল্যাকমেইল করবে, আমি অলওয়েজ এই জন্য বলি, তোমার বন্ধু বান্ধব সাপোজ একটা মানে হচ্ছে তুমি যে হোয়াটসঅ্যাপ বা পার্সোনালি যেটা আসলে কিন্তু ব্যবহার করে থাকো, তো ওই হোয়াটসঅ্যাপের সাপোজ একটা কিছু ওই যে কিউআর কোডটা, সাপোজ তুমি ও তোমার পার্সোনাল ফ্রেন্ড বা বন্ধু, বা মেয়েদের ক্ষেত্রে আমি কিন্তু বলতেছি, বা তোমার ছেলে একজন বন্ধু থাকলো, সে নিল, এখন তোমাকে একসময় অফার করছিল, তুমি রাজি হও না, কিন্তু ও সেই মানে হচ্ছে কিন্তু খুব পেতে আছে যে না তোমাকে যেভাবে হোক একটা বাস দিবে। তো ও কি করলো, ও ধরো তুমি তোমার হোয়াটসঅ্যাপে ওই কিউআর কোডটা স্ক্যান ওর ফোনে মানে চামে করে নিছে, বাস। এখন তুমি কার সাথে কথা বলতেছো, কার সাথে কি করতেছো, ও কিন্তু বাসা বসে কিন্তু সবকিছু দেখতেছে, কাকে কি ফটো পাঠাচ্ছ ও কিন্তু সবকিছু দেখতেছে। ফেসবুকের ক্ষেত্রে সেম, ফেসবুকের পাসওয়ার্ডটা কোনোভাবে যদি জানে বা জানলো না, বা তোমার ফোনটা ওটা দিলা, ও কি করলো পাসওয়ার্ড জানো না, বাট ও আসলে ওখানে ঘেটে ওই যে তোমার কোডে তোমার ফোনে তো একটা কোড আসবে, ওই কোডটা কালেক্ট করে ও নিয়ে গেল, তাহলে তুমি কি করবা? বিষয়টা বর্তমান জমানাটা, বিশ্বাস করো ভাই, বর্তমান জমানাটা কিন্তু এতটা খারাপ,
তোমার কাছের মানুষকেও কিন্তু আমার ব্যক্তিগত আমার কাছের মানুষকে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না, বিলিভ মি, কাছের মানুষকে কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। কারণ একটা মানুষের মন মানসিকতা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে, যে কোনো মুহূর্তে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তো আমি আসলে এই কথাটা কেন আসলো, হোয়াটসঅ্যাপের কথাটা, ফেসবুকের কথাটা কেন আসলো? এখানে বলছে ডেটা ইন্টারসেপশন, মানে কি তুমি একজন আরেকজনের সাথে, তুমি অন্যজনের সাথে কথা বলতেছো, বাট তোমার এই কথাটা অন্য আরেকজন সে অন্য জায়গায় বসে দেখতেছে তুমি কি বলতেছো, তুমি কি ছবি পাঠাচ্ছ, তুমি কি ভিডিও পাঠাচ্ছ, দেখতেছে। লাভ কি তাই? লাভ কি হলো? লাভ কি হইলো বলো? তো এটাকে বলা হয় ডেটা ইন্টারসেপশন। আই হোপ ক্লিয়ার। পরে আসি নেক্সট। এখানে অনেক কিছু লেখা আছে ভাই, তোমরা একটু পড়ে নিও। ডিডস আক্রমণ এটা মানে কি? কোনো ব্যক্তি যখন টিভিতে সাক্ষাৎকার দেয় তখন অনেকেই যদি একসাথে অনেকগুলো প্রশ্ন ওই ব্যক্তিকে করেন, তবে ওই ব্যক্তির পক্ষে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে ভালোভাবে কথা বলা কিন্তু অনেক কঠিন হয়। এতে সময় ক্ষেপণও হয়, কারণ তিনি কোনটি রেখে কোনটি বলবেন মানে হচ্ছে সেটা কিন্তু হারিয়ে যায়। যেমন টিভি সাক্ষাৎকারে অনেকে নেয় না, অনেক কোশ্চেন করে, এই দিক দিয়ে কোশ্চেন করে, ওদিক দিয়ে কোশ্চেন করে, বিভিন্নভাবে কিন্তু কোশ্চেন করে। তো তখন কিন্তু দেখা যায় এই জিনিসটা কিন্তু হয়। ঠিক একইভাবে ডিজিটাল জগতেও এই যে ডিস্ট্রিবিউটেড ডিনাল অফ সার্ভিস, বা এটাকে আমরা বলতে পারি ডিডস আক্রমণ হলো একই সময় যেটা হয় একাধিক ডিভাইস ব্যবহার করে একটা টার্গেটে কিন্তু আক্রমণ করা হয়। একাধিক ডিভাইস কিন্তু ব্যবহার করা, বিষয়টা আমি তোমাকে বুঝাই, বিষয়টা আমি ভাইয়া তোমাদেরকে বুঝাই যে ডিডস আক্রমণটা কি ভাইয়া। ডিডসটা হয়েছে কি আমি তোমাকে বুঝাই যে ডিডস আক্রমণ হয়েছে এক কথায় একাধিক কম্পিউটার বা ডিভাইস কোনো ওয়েবসাইট বা অনলাইন সেবাকে প্রচুর পরিমাণে ট্রাফিকের সাথে প্লাবিত করতে পারে, ফলে ধীরগতিতে বা ক্রাশ করে। যেমন আমার ওয়েবসাইটটা তুমি দেখবে মাঝে মধ্যে ক্রাশ করে, বুঝাই, মাঝে মধ্যে ক্রাশ করে কেন জানো? বিভিন্ন যারা মানে হচ্ছে অ্যাটাক করতেছে ওরা আসলে কি করে জানো? কম্পিউটার একটা থাকে না ওদের, ধরো কম্পিউটার অনেকগুলো থাকে বা বিভিন্ন জায়গায় কম্পিউটার থাকে, ওরা ওই কয়টা কম্পিউটার দিয়ে, ধরো 5টা কম্পিউটার, ওই 5টা কম্পিউটার দিয়ে আমার ওয়েবসাইটটাকে একসাথে ওরা ঢুকবে। কিন্তু ওই 5টা কম্পিউটারে এমন সিস্টেম থাকবে যাতে 5টা মানে কম্পিউটারে এমন সিস্টেম ওরা করবে যে মনে হইবে 5,000 বা 50,000 ইউজার আমার একসাথে ওয়েবসাইটের ভিতরে ঢুকছে। তুমি চিন্তা করো, একসাথে যদি কোনো ওয়েবসাইটে 50,000 বা 1 লাখ ইউজার যদি ঢোকে, ওয়েবসাইট পুরোই হ্যাং হয়ে যাবে, ডাইরেক্ট ক্রাশ করবে। এটাকে বলা ভাইয়া ক্রাশ। এটা কি বলা ভাইয়া? ডাইরেক্ট ক্রাশ। ক্রাশ করা মানে কি? ওয়েবসাইটটা কিন্তু ধীরগতি হয়ে যাবে, মানে স্লোলি কিন্তু কাজ করবে। তো এই জিনিসটা, এটাকে আমরা বলতে পারি ডিডস আক্রমণ। কি বলে? এটাকে বলতে পারি আমরা ডিডস আক্রমণ। ক্লিয়ার? নেক্সট আসছে কিন্তু ভাইয়া পরেরটা হচ্ছে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পারি যে ম্যালওয়্যার হলো ইংরেজি এই যে ম্যালিয়াস, এখানে ফুল মিনিং আছে যে ম্যালওয়্যারের একটা ফুল মিনিং আছে কি ম্যালিসিয়াস সফটওয়্যার, এটা একটা সংক্ষিপ্ত রূপ, এটা একটু মাথায় রাখবা। এবং আরেকটা জিনিস আছে, দেখো এই যে দেখো ইচ্ছাকৃতভাবে কোনো মোবাইল, কম্পিউটার, সার্ভার, ওয়েবসাইট অথবা কম্পিউটার নেটওয়ার্কের ক্ষতি করার জন্য ডিজাইন ও উন্নয়ন করা হয়েছে এমন সফটওয়্যারকে আমরা ম্যালওয়্যার বলা হয়। একটু ভাইয়া তোমরা পড়বা। এবং এখানে বাগের একটা বিষয় আছে যে বাগ বলা হয়। বাগ জিনিসটা কি? যে যদি কোনো সফটওয়্যার তার অক্ষমতার কারণে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধা সৃষ্টি করে, সেক্ষেত্রে তাকে ম্যালওয়্যার বলা চলে না, এটাকে আমরা বলতে পারি বাগ বলা হয়। বাগ আর একটা কিন্তু ম্যালওয়্যার। বাগ জিনিসটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে কম্পিউটার সিস্টেমে কোনো অসুবিধা কিন্তু সৃষ্টি যদি হয়। আচ্ছা, এটা নিয়ে তোমরা সামনে পড়বা। এবং এইখানে আর একটা জিনিস কিন্তু বলছে ভাইয়া, দেখো যে ম্যালওয়্যার কিন্তু বিভিন্ন রকমের হইতে পারে, এটা একটু পড়বা। এখানে একটু পড়লে তোমরা আইডিয়া পেয়ে যাবা। যেমন কম্পিউটারে ভাইরাস হইতে পারে, ওয়ার্ম হইতে পারে, ট্রোজান হর্স হইতে পারে, স্পাইওয়ার হইতে পারে, র্যানসামওয়্যার হইতে পারে, অ্যাডওয়ার কিন্তু হইতে পারে, রুটকিটস, এতগুলো মুখস্থ করার দরকার নেই, একটু তোমরা পড়বা। সাইবার বুলিং এর মাধ্যমে এখানে অনেক কথা বলছে, তুমি একটু যদি পারো, যদি সময় থাকে একটু পড়বা। এই যে তরুণী কিশোরী অনেক সাইবার সন্ত্রাস কিন্তু বেশি ঘটে যাচ্ছে, কেন হচ্ছে তোমরা একটু ভাইয়া পড়তে পারো। ফেক নিউজ, এই জিনিসটা সবচেয়ে কিন্তু বেশি হয়, ফেক নিউজটা, এটা নিয়ে একটু ভাইয়া পড়বা। এবং এই ফেক নিউজে কিন্তু বাংলাদেশ তথ্য ও প্রযুক্তি আইন 2006 মোতাবেক সাইবার বুলিং এবং ডিজিটাল প্ল্যাটফর্মে ফেক নিউজ ছড়ানোর জন্য অপরাধীদের 10 বছরের কারাদণ্ড কিন্তু হতে পারে এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা হইতে পারে। যেমন তোমার নামে মিথ্যা কোনো কিছু ছড়াইতে পারে না, যেমন আমার নামে অনেক কিছু কিন্তু ছড়ায়। আবার আমার নামে কিন্তু নাম দিয়ে অনেকে ওই যে গ্রুপ খুলা, তারপরে কিন্তু তারা ইনকাম করতেছে। আমি যদি ব্যবস্থা নিই তাহলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু হইতে পারে। তুমি দেখো, সাইবার আক্রমণের শিকার হলে তুমি কি করবা? এটাও কিন্তু একটা সাইবার আক্রমণ, যে তোমার নাম নিয়ে তোমাকে বাজে একটা কথা বললো, বা তুমি যেই কাজটা করো নাই সেটা তোমাকে বলে দিল, তো এটা একটা সাইবারের একটা অপরাধ। সো এই অপরাধ যদি করে, তাহলে যেটা হয়, যত দ্রুত সম্ভব তুমি কার সাথে যোগাযোগ করবা, হেল্পলাইন আছে 109-এ তুমি কল দিবা,
অথবা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস, এখানে একটা বিষয় তুলে ধরছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তুলে ধরছে। ধর তোমাকে যে ব্ল্যাকমেল করবে বা কোনো কিছু দিয়ে ব্ল্যাকমেল করতেই পারে, সাপোজ ছবি দিয়া, তখন তুমি কি করবা, তখন তোমার উপায় কি, এটা একটা সাইবার অ্যাটাক করা বোঝায়। তখন তুমি 109-এ তুমি কল দিবা, অথবা ইমার্জেন্সি সার্ভিস 99-এ তুমি কল দিবা। আইসিটির একটা হেল্পলাইন আছে, সেখানে তুমি যোগাযোগ করবা। 2, প্রযুক্তিতে দক্ষ এমন কারো সাহায্য নিবা যে আসলে প্রযুক্তিতে দক্ষ। তোমার ছবি দিয়ে কেউ ফেসবুকে পোস্ট করতেই পারে সাপোজ, তখন তুমি কি করবে, এগুলো তোমার কল দিতে হবে। অর্থাৎ প্রমাণ সহ www.rap.gov.bd ওয়েবসাইটে অভিযোগ করা পাঠাইতে পারবা। তুমি ঘরে বসেই কিন্তু rap.gov.bd একটা ওয়েবসাইট আছে, ওখানে তুমি অভিযোগ করতে পারো যে না এরকম ভাবে আমার নামে মিথ্যা ছড়ানো হচ্ছে, এরকম তুমি সব তথ্য সেখানে তুমি দিবা। ওকে, ভয় পাওয়ার কিছু নাই। পিতামাতা বা পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে হবে। ধরো তোমাকে দিয়ে একটা এআই এর মাধ্যমে সাপোজ কিছু একটা করলো, যদি কিছু করে তুমি সাথে সাথে তুমি কি করবা, ভেঙে পড়বা না। অনেকে আত্মহত্যার দিকে যায়, নো নেভার। বর্তমান যুগটা কিন্তু ডিজিটাল যুগ, যেভাবে তোমাকে ক্ষতি করতেছে তোমার সেই যে করছে তারে কিন্তু কান টাইনা কিন্তু আনা যায়, এই সিস্টেমও কিন্তু আছে। তুমি ডাইরেক্ট কিন্তু rap.gov.bd তে তুমি অভিযোগ পাঠাইতে পারো। ডিজিটাল ডিভাইস বন্ধ করে রাখতে হবে। এবার বলছে কি, বাংলাদেশের কিন্তু টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভিটিআরসি, এই যে ভিটিআরসির ফুল মিনিংসটা দেখো, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বরাবর লিখিত অভিযোগ জানাইতে পারবা, এবং বিষয়টি অপরিচিত কারোর সাথে বা উন্মুক্তভাবে সবার সাথে শেয়ার করা যাবে না। একটা প্রবলেম হইতেই পারে, সবার সাথে তুমি এটা শেয়ার করবা না। এবার নিকটস্থ থানায় তুমি ডায়েরি করতে পারো বা জিডি করতে পারো। বর্তমানে আমার একটা সিস্টেম আছে, তুমি কিন্তু ঘরে বসে জিডি করতে পারো, এরকম একটা সিস্টেম আছে। দেখো বিষয়টা আমি তোমাকে বলতেছি, এই যে দেখো, ভোক্তা অধিকারের চর্চা করতে হবে এবং অপরাধের প্রমাণগুলো সংগ্রহ করতে হবে। আমি জাস্ট যেটা দেখাতে চাই যে আমরা এই ধরনের ঘটনার শিকার হলে আমরা নিজেদের মধ্যে না রেখে বাবা মা এমনকি শিক্ষককে জানিয়ে খুব দ্রুত কিন্তু আমরা থানায় একটা জিডি করতে পারি। কিরকম থানায় জিডি করতে পারি, এই যে দেখো একটা ওয়েবসাইট আছে, এই যে gd.police.gov.bd, জাস্ট তুমি এখানে ডাইরেক্ট ঘরে বসে কিন্তু তুমি জিডি করতে পারবা। আমি আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এরপর আসে এখানে অনেক কিছু লেখা আছে ভাই, একটু পড়বা, কারণ এগুলো তোমাদের জন্য দরকার প্রয়োজন। এখন দেখো বলছে কি, ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা কৌশল। এখন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন ভাইয়া জানো তো? আমরা যে ইন্টারনেট ব্যবহার করতেছি, তোমার ফেসবুক বলো, টুইটার বলো, বা হচ্ছে কিন্তু ইনস্টাগ্রাম বলো, যাই বলো না কেন, তো আমাদের যেটা করতে হবে, ফার্স্টে 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করতে হবে। 2FA যেটাকে বলা হয়, যেটাকে FA মানে কি, এই F হইছে কিন্তু তোমার ফ্যাক্টর, আর 2 তো 2, আর হইছে এতে হয় অথেন্টিফিকেশন। এটা কিন্তু চালু করতে হবে, এটা ভাইয়া চালু করতে হবে। 2, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং সকল ডিজিটাল প্ল্যাটফর্মে একই পাসওয়ার্ড ব্যবহার না করা। এই 2 ফ্যাক্টর এই যে অথেন্টিফিকেশন, এটা মানে কি, ওই যে বললাম না আমি তোমাদের, ফেসবুকে যদি তুমি সেটিংয়ে যাও, তাহলে এবার সিকিউরিটিতে গেলে এই অপশনটা তুমি দেখতে পারবা, জিমেইলে তুমি দেখতে পারবা যে 2 ফ্যাক্টর কিন্তু আছে। এটা যদি তুমি অন করে রাখো, চালু করে রাখো, তাহলে যে কেউ কিন্তু ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে না। কারণ যখনই তোমার আইডিতে প্রবেশ করতে চাইবে, তখনই কিন্তু তোমার কাছে একটা মেসেজ আসবে, একটা ওয়ার্নিং তোমার কিন্তু এখানে দেখতে পারবা যে না, তোমাকে বলবে যে না, কেউ একজন প্রবেশ করতে চাচ্ছে, এরকম জিনিসটা কিন্তু তোমার সামনে আসবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, এবং শক্তিশালী পাসওয়ার্ড মানে কি, অনেকে তোমরা ফেসবুকের পাসওয়ার্ড বা জিমেলের পাসওয়ার্ড দাও কি, তোমাদের নাম্বার দিয়ে দাও মনে রাখার জন্য। আবার অনেকে 1 2 3 4 এগুলো কিন্তু দিয়ে দেয়। আবার অনেকে রোল নাম্বারের কয়েকটা সংখ্যা দিয়ে দেয়। এগুলো আসলে শক্তিশালী না। শক্তিশালী কি, শক্তিশালী পাসওয়ার্ড বলতে ধরো ABCD, তার সাথে 1 2 3 4, বা তার সাথে কিন্তু অন্য কিছু সংখ্যা বা অন্যান্য যে ইগুলো আছে, এগুলো তুমি দিবা। এগুলো দেখাবো সামনে। কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো নিয়মিত আপডেট করতে হবে। এবার সোশ্যাল মিডিয়ায় একান্ত ব্যক্তিগত তথ্য কিংবা গোপনীয় তথ্য শেয়ার বিরত থাকা। ব্যক্তিগত গোপনীয় তথ্য, পিনকোড বা পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার না করা। ডিভাইসে অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল সুরক্ষা ইনস্টল করা, অর্থাৎ অ্যান্টিভাইরাস তোমার ইনস্টল করতে হবে। আই হোপ বিষয়টা বুঝতে পেরেছো। 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন, এটা মানে কি, এটার অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া, যখন আমরা আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, তারপর হচ্ছে কিন্তু ইনস্টাগ্রাম বা অন্য অনলাইন অ্যাকাউন্টে প্রবেশের জন্য আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করি, তখন কি ওটিপি মানে কি 1 টাইম পাসওয়ার্ড বা 6 ডিজিটের হয়ে থাকে, এটা আমাদের ফোনে বা ইমেইলে আসে ভাইয়া, আমাদের ফোনে আসে। আমরা যখন সেই ওটিপি সঠিকভাবে দেই, তখন কিন্তু আমরা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি। যদি ওটিপিটা ওই যে বললাম না, যদি তোমার একটা টাইম থাকে, ওই টাইমের ভিতরে তোমার দিতে হবে। যদি তোমার টাইমটা ওভার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি আর প্রবেশ করতে পারবে না, এটাই কিন্তু বলছে। এবং বলছে শিক্ষক ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীদের 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করার ধাপগুলো দেখাবেন। এটা আসলে আমার এখানে ফেসবুকটা লগ ইন নেই, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই ভাইয়া দেখাইতাম। তারপরও আমি গুগল ক্রোমে যদি যাই, এরপরে আমার যে জিমেল, ফর এক্সাম্পল এখানে একটা জিমেল আছে, রিফাত একাডেমির একটা জিমেল আছে। তো ম্যানেজ ইওর অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম,
তো এখানে ক্লিক করলে ভাইয়া তুমি দেখবা তোমাদের সেম গুগল ক্রোমে গেলে সিকিউরিটি নামক একটা অপশন আছে, ফেসবুকের ক্ষেত্রে এরকম সিকিউরিটি নামক একটা অপশন আছে। তো সিকিউরিটিতে যদি তুমি যাও ভাইয়া, 2 স্টেপ মানে ভেরিফিকেশন, তুমি খেয়াল করছো এটা কিন্তু আমার 1 আছে, এই যে সবুজ কালারে তুমি দেখতে পাচ্ছ 1 আছে, মানে আমার এই জিমেইলে কিন্তু যে কেউ ইচ্ছা করলে প্রবেশ করতে পারবে না। তো 2 স্টেপ ভেরিফিকেশন, এই যে এটার উপর যদি আমি প্রেস করি বা আমি যদি ক্লিক করি আমার পাসওয়ার্ডটা চাইবে, আমি পাসওয়ার্ড যদি দিই তাহলে 2 স্টেপ ভেরিফিকেশনের জন্য আমার যেই ফোন নাম্বারটা দিয়েছি ওইটা শো করবে। তো এইভাবে তুমি ইচ্ছা করলে তোমার জিমেইলে বা তোমার ফেসবুকে এরকম 2 স্টেপ ভেরিফিকেশন তোমার করতে পারো, তুমি অন করে রাখতে পারো, ঠিক আছে। আই হোপ আমি এটা সামথিং দেখাইলাম, এটা আমি পরবর্তীতে তোমাদেরকে দেখাবো। তো এটা আমাদের কিন্তু ক্লিয়ার। তো এবার আসি কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহারের আসক্তি, এটা একটু পরে আলোচনা করি, তার আগে আমরা এই 5 নাম্বার টাইপটা কভার করে ফেলি। দেখো যে কোনটির কারণে যে কেউ ইচ্ছা করলে আমাদের তথ্য নিতে পারবে না, এটা পাসওয়ার্ডের জন্য ভাইয়া, কারণ পাসওয়ার্ড থাকলে যে কেউ ইচ্ছা করলে তোমার পাসওয়ার্ড ওই ABCD মানে বিশেষ করে তোমার নাম দিয়ে অনেকে পাসওয়ার্ড দেয়, অনেকে তোমার নাম্বার দিয়ে, ওগুলো থাকলে নিতে পারবে, কিন্তু তুমি যদি শক্ত পাসওয়ার্ড দাও তাহলে কোনো চান্স নাই। পরে বলছি কি উপত্যের নিরাপত্তা বিধান করা যায় কিভাবে ভাইয়া, অ্যান্টিভাইরাস ব্যবহার করে, ভেরিফিকেশন করে, অ্যাকাউন্ট লগ আউট করে, পাসওয়ার্ড ব্যবহার করে। ভাইয়া উপত্যের নিরাপত্তা, এখানে এই যে লাইনটা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট, এই উপত্যের নিরাপত্তা দ্বারা কি বুঝাইছে, এখানে অ্যান্টিভাইরাস বা কম্পিউটারে কোনো কিছু বুঝায় নাই। উপত্যের নিরাপত্তা বলতে বোঝাচ্ছে সিকিউরিটি, এখানে বোঝাচ্ছে তোমার ফেসবুক, তোমার জিমেইল, এগুলোর কথা বুঝাইছে। এক্ষেত্রে আমরা পাসওয়ার্ডটাকে শক্তপোক্ত করব, কারণ ফেসবুক আবার হচ্ছে জিমেইলের ক্ষেত্রে বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে কিন্তু তোমার অ্যান্টিভাইরাস লাগে না, অ্যান্টিভাইরাস লাগে শুধু কম্পিউটারের জন্য, এটা মাথায় রাখবা। পরেরটা দেখো, আইসিটির এই যুগে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত ও সফটওয়্যার নিরাপত্তার এক ধরনের তালা দিতে হয়, এই তালাটার নাম কি বলো তো? পাসওয়ার্ড। তুমি সফটওয়্যার বলো বা তোমার তথ্য ইনফরমেশন, এই ক্ষেত্রে কিন্তু আমরা পাসওয়ার্ড ইউজ করবো ভাইয়া, কি ইউজ করবো? পাসওয়ার্ড ইউজ করবো। ডান, শেষ। টাইপ নাম্বার 5 শেষ। তোমরা বলবা যে টাইপ নাম্বার 5-এ তো সাইবার নিয়ে কথা বলছো, অনেক ইনফরমেশন, সে সকল ওখান থেকে এমসিকিউ আসতে পারে, যা যা পড়াইছে ওগুলো পড়লি এনাফ। সো এখন আমরা টাইপ 6 দেখবো। ওকে, টাইপ 6টা হচ্ছে কি, টাইপ 6টা যদি আমি বলি যে বলছে অ্যাকাউন্ট শক্তিশালী করার জন্য কয়টি ধাপে ভেরিফিকেশন ব্যবস্থা রয়েছে বলো তো? তোমার অ্যাকাউন্টটা, তোমার জিমেল অ্যাকাউন্ট বা তোমার ফেসবুকের যে অ্যাকাউন্টটা, এটা মাথায় রাখবা কয়টা ধাপে ভাইয়া? 2টা ধাপ। এটা কয়টা? 2টা। কেন? 2 স্টেপ ভেরিফিকেশন, নামটাই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 ফ্যাক্টর তোমার হচ্ছে কিন্তু ওখানে লেখাই আছে। এরপর আসে কিন্তু পরেরটা, যে তোমার জিমেল অ্যাকাউন্টে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরও অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, কোন পদ্ধতি ব্যবহার করে তোমার আসলে অ্যাকাউন্টের নিরাপত্তা আরো জোরদার করবে বলো তো? ধরো তোমার জিমেলটা অনেক শক্তপোক্ত, কিন্তু তারপরে তোমার দেখতে পাচ্ছ যে তোমার মানে এখানে পাসওয়ার্ড তুমি যেটা ব্যবহার করছো অনেক শক্ত, কিন্তু তারপর দেখবে হ্যাক হয়ে গেছে। কারণটা কি? কারণ তোমার এখন তুমি যদি এটাকে আরো সিকিউরিটি করতে চাও, তোমার 2 স্টেপ ভেরিফিকেশন যে পদ্ধতি, যেটা এটা, আচ্ছা 2 স্টেপ ভেরিফিকেশন, হ্যাঁ এটাই হবে 2 স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি, এটা ভাইয়া মাথায় রাখবা। ক্লিয়ার? এবার দেখো ভাইয়া পরেরটা বলছে জিমেল অ্যাকাউন্টের নিরাপত্তা শক্তিশালী করা হয় কোন ব্যবস্থাপনার মাধ্যমে? পাসওয়ার্ডের মাধ্যমে ভাইয়া? না, শুধু পাসওয়ার্ড দিলেই কিন্তু জিমেল শক্তিশালী হবে না, তোমার 2 স্টেপ ভেরিফিকেশনটা তোমার কি করতে হবে ভাইয়া? অন করতে হবে। তার মানে আমাদের আনসার হবে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন। আই হোপ ক্লিয়ার। টাইপ নাম্বার 7-এ আসি ভাইয়া। টাইপ নাম্বার 7টা আসলে কি, বা তোমরা বলবো ভাইয়া এটা আসলে কোন ক্যাটাগরি? এটা হচ্ছে কিন্তু তোমার কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে কিন্তু তোমার কম্পিউটার ও ইন্টারনেট, হ্যাঁ, ব্যবহারে ভাইয়া কি এটা? আসক্তি। এটা মাথায় রাখবা, মানে তোমার কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করার পরে বা ব্যবহার করার মাধ্যমে তোমার কিরকম আসক্তি সৃষ্টি হইতে পারে। আমরা এই জন্য আগে বইটা দেখবো, তোমাদের বইটা দেখবো। আমি এই দাগানো PDF কিন্তু তোমরা আমার ওয়েবসাইট rifatacademy.com, ওখানে গেলেই কিন্তু ওই যে ফ্রি ক্রাশ কোর্স ওখানে কিন্তু পেয়ে যাবা। এছাড়া আমার প্রাইভেট ব্যাচে যারা আছো তোমরা কিন্তু সাথে সাথেই নিচে পেয়ে যাবা। আমরা এখান থেকে অনেক লেখাপড়া আছে, সো এত তো আমাদের এখন টাইম নেই এত কিছু পড়ার। তো আমাদের এখান থেকে যেটা দেখতে হবে ভাইয়া, আমাদের এখান থেকে যেটা দেখতে হবে, দেখো এটা একটু নিচে চলে গেছে, এই যে খেয়াল করো এখানে কি বলছে, কোরিয়ান একজন মানুষ, কম্পিউটারের গেম তো তোমরা বোঝো, কম্পিউটারের গেম যারা খেলছো তোমরা কিন্তু জানো, বর্তমানে কিন্তু মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি তোমরা অনেকেই কিন্তু খেলো, এবং এটা যে কতটা খারাপ নেশা এটা তোমরা হারে হারে টের পাচ্ছ। আমি বলি, কারণ তুমি যদি গেমসে ঢোকো তুমি দেখবা 1 ঘন্টা, আধা ঘন্টা, তারপর 2 ঘন্টা চলে যাচ্ছে, তোমরা কিন্তু টেরই পাচ্ছ না। শুধুমাত্র গেম যে খারাপ এরকমটা না, তুমি যে রিলস দেখা শুরু করো ফেসবুকে, টিকটকে, ইউটিউবে, তুমি দেখবা টাইম তোমার চলে যাচ্ছে। বাট মানে তুমি যখন পড়তে বসো, তুমি দেখবা যে তুমি যখন পড়তে বসো
সময় যাচ্ছে না। বাট যখনই তুমি রিলস দেখা শুরু করছো, যখনই তুমি মানে গেমস খেলো, দেখবা সময় যে কিভাবে যায় তুমি টেরই পাচ্ছ না। কথা লজিক আছে কিনা বলো? তো দেখো, কোরিয়ার একটা কাহিনী আমি তোমাদেরকে বলি। কোরিয়ার একজন মানুষ টানা 50 ঘন্টা কম্পিউটার গেম খেলছে, 50 ঘন্টা টানা, এবং একটা পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। চীনের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রয় করে দিয়েছিল। তুমি চিন্তা করো, একজন দম্পতি তার শিশু সন্তানকে বিক্রি করছে, সে শুধু গেমস খেলবে এই কারণে, টাকা জোগাড় করার জন্য, বা যে পিসি গেমে ভালো মানের। তো বিষয়টা তুমি চিন্তা করো যে এটা কতটা খারাপ একটা নেশা। এখন আমরা যেটা দেখবো ভাইয়া, তুমি একটু খেয়াল করো যে আমাদের এখানে বলছে কি সামাজিক নেটওয়ার্কে আসক্তি। সামাজিক বলতে কি বোঝায়? সামাজিক যোগাযোগ বলতে কি বোঝায় ভাইয়া? তোমার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডাউন, তারপর টিকটক, লাইকি, এগুলো কিন্তু তোমার সামাজিক মানে হচ্ছে কিন্তু বলতে পারি যোগাযোগের যে মাধ্যমগুলা। ভাইয়া তুমি একটু খেয়াল করো, ভাইয়া তুমি তাকাও এখানে কি বলছে এরপর আমি একটু নিচের দিকে যাই। নিচের দিকে গেলে দেখো যে একজন মনোবিজ্ঞানীর ভাষায়, মনোবিজ্ঞানীর এখানে নামটা কিন্তু দেওয়া আছে, স্পষ্ট বুঝাচ্ছে না। নার্সিসিজমস নামে একজন মনোবিজ্ঞানী ছিলেন, তিনি আসলে যেই কথাটা বলছেন এটা ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমার এমসিকিউতে দিবে যে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে মানুষের এই সুপ্ত বাসনাকে জাগ্রত করে দেয়। এই লাইনটা একটু মাথায় রাখবা এবং এই মনোবিজ্ঞানীর নামটা একটু মনে রাখবা। তুমি দেখবা এটা কিন্তু তোমার ওই এমসিকিউতে দিয়ে দিছে। পরে আসি, আসক্তি থেকে মুক্তির উপায় হচ্ছে ভাইয়া কম্পিউটারের গেম বা সামাজিক যোগাযোগ। সেটা তোমার গেম হইতে পারে, সেটা কোনো সামাজিক যোগাযোগ হইতে পারে। তুমি ফেসবুকে ঢুকলা আর বাইরে না কোনো খবর নাই, তুমি টিকটকে ঢুকলা আর বের হওয়ার কোনো খবর নাই, আবার তুমি গেমসে ঢুকলা। তো এগুলো থেকে বের হওয়ার অনেক উপায় এখানে বলছে। তোমরা একটু খেলাধুলা করবা, খেলাধুলার মাধ্যমে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই আসক্তি থেকে তুমি বের হইতে পারবা। কোনো জায়গায় একটু ঘুরতে যাবা, যেখানে ঘুরতে যাবা মোবাইল ছাড়া যাবা। একটা জিনিস আমি এটা খেয়াল করছি, আমি যখন কোনো জায়গায় ঘুরতে যাই, আমি কিন্তু তখন মোবাইলের চেয়ে আমার পরিবেশটা খুব ভালো লাগে। আমি চিন্তা করি যে সৃষ্টিকর্তার সৃষ্টি কীরকম। তুমি যদি চারপাশে তাকাও, তোমার অনেক কিছু মাথার ভিতরে আসবে। তুমি অপরূপ সৌন্দর্য দেখা তুমি আসলে অন্য লেভেলের তোমার মন মানসিকতা কিন্তু চলে যাবে। তো মোবাইল যখন আমরা মানে হচ্ছে কিন্তু চালাই না, তখন কিন্তু ওই প্রকৃতির এই যে অপরূপ দৃশ্য বা এই সৌন্দর্য আমরা কিন্তু উপভোগ করতে পারি না। তো আমি আশা করছি তোমরা বুঝছো। এখন বর্তমান জামানাটা এরকম হয়েছে, রাত 2টা-3টা পর্যন্ত পোলাপান সজাগ থাকে এবং রাত মানে হচ্ছে সকাল 9টা-10টা পর্যন্ত ঘুমায়। যার ফলে সকালের যে একটা সৌন্দর্য আছে, ভোরের একটা সৌন্দর্য আছে, আমরা যারা মুসলমান আছি নামাজ পড়ার পর, ফজরের নামাজের পরে তুমি যদি একটু রাস্তায় হাঁটতে বের হও, তুমি দেখতে পারবা যে সৃষ্টিকর্তার সৃষ্টি কি, সৃষ্টিকর্তার সৃষ্টি কি তুমি বুঝতে পারবা। তো আসলে কিন্তু এই যত দিন যাচ্ছে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো আসলে এগুলো ঠিক না, এগুলো আমাদের শরীরের জন্য যেরকম ক্ষতিকর। তো এখানে দেখবা যে আমাদের জীবনে আমরা যদি বলি যে লেখাপড়া বলো, হোমওয়ার্ক বলো, মাঠে খেলাধুলা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, পরিবারের সাথে সময় কাটানো, তো এর ভাবের মাধ্যমে আমরা কিন্তু ওই আসক্তি থেকে আস্তে আস্তে কিন্তু বের হতে কিন্তু পারি। এখন আরেকটা জিনিস হচ্ছে যে তোমার নিজেকে নিজের বোঝাতে হবে। তুমি যদি এই আসক্তি থেকে বের হতে চাও, তোমার নিজেকে নিজের বোঝাতে হবে যে না, আমি যদি বলি আমার নাম রিফাত, আমি বলবো রিফাত না, এই কাজটা আসলে ঠিক না। তোমার নাম রহিম, রহিম না, নিজেকে নিজের বোঝাতে হবে। আমি দেখছি তুমি এরকম মনে মনে চিন্তা করবা যে আমি আসলে গত এই একেবারে 6 মাস আমি মোবাইল চালাইছি বা 1 মাস মোবাইল চালাইছি, কিন্তু আমি দেখতে পারতেছি মোবাইলে গেমস যখন আমি স্টার্ট করছি আমার টাইম যাচ্ছে, বাট আমার পড়া কিন্তু আগাচ্ছে না। তুমি মনে মনে নিজেকে বলবা যে আমি এখন যদি খেলি, তুমি এটা চিন্তা করবা। আর তুমি আমার ক্লাস রাইখা তুমি খেলতে পারো না। তুমি চিন্তা করো আমার ক্লাস রাখলা, ক্লাসে যেটা পড়াইলাম তুমি এটা পড়লা না, তুমি গেমস খেলতে ঢুকলা, তুমি দেখবা তোমার পড়াটা কিন্তু ঠিকই যাবে, পড়াটা কিন্তু হচ্ছে না। এভাবে প্রত্যেকদিন তুমি করবা, একটা পর্যায়ে দেখো তোমার এসএসসি পরীক্ষা এসে গেছে, এসএসসি পরীক্ষা আসবে সেম, তখন কিন্তু এই অভ্যাসটা কিন্তু চলতে থাকবে। বিষয়টা মাথায় রাখো, তুমি এখন যত বেশি টিকটক দেখবা, যত বেশি রিলস দেখবা, যত বেশি গেমস খেলবা, এই অভ্যাস তোমার এসএসসি পরীক্ষার সময় যখন তুমি পরীক্ষা দেবা সেই সময় তোমার থাকবে, তোমার পড়ার অভ্যাস কখনো গড়বে না। এই জিনিসটা মাথায় রেখো। আমি বললাম এই জিনিসটা, তুমি যদি পড়ার অভ্যাস করতে পারো তখন তুমি বইলো, কারণ একটা জিনিস অভ্যাসের কিন্তু একটা কথা আছে, অভ্যাস। তুমি সকালবেলা যেই টাইমে ডেলি উঠবা প্রত্যেকদিন সেটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যাবে। তুমি যদি সকালবেলা 10টার সময় ঘুম থেকে ওঠো, তাহলে তুমি যদি অভ্যাস সেই 1 মাস আগ থেকে শুরু করো, এখন তোমার সকাল 6টার সময় 7টার সময় ঘুম থেকে করতে তোমার কষ্ট হয়ে যাবে। অভ্যাসে কিন্তু ভাইয়া সবকিছু। তো এখনো টাইম আছে, এখনো সময় আছে, এগুলো ত্যাগ করো ভাইয়া। তোমার লাইফটা যেন আমি চাই আমার প্রত্যেক স্টুডেন্ট জীবনে একটা ভালো একটা পর্যায়ে যাক, আমি এটা সবসময় দোয়া করি তোমাদের জন্য এবং এটাই আমি চাই। তো তোমার লাইফটাকে নিজে ডিস্ট্রয় করো না, তোমার লাইফটাকে নিজে ধ্বংস করো না। এখন দেখো আমরা তো পাইরেসি আমরা যাবো, পাইরেসির আগে আমরা একটু দেখবো
তো বলছে কোন দেশের এক দম্পতি কম্পিউটার গেম খেলার অর্থ জোগাড় করতে তাদের শিশু সন্তানকে বিক্রয় করে দিয়েছিল বলো তো? একটা হচ্ছে কোরিয়ান এবং আরেকটা হচ্ছে কি বলো তো জাপানের। বলো অ্যান্সার দাও ভাইয়া, অ্যান্সার দাও না চীনের কোনটা? এটা হচ্ছে কিন্তু কোরিয়ান না, এটা হচ্ছে তোমার চীনের। কোরিয়ানের কাহিনী কি ছিল মানে হচ্ছে কিন্তু টানা কয় ঘন্টা? 50 ঘন্টা। দেখো এটা কাহিনীটাও আছে, তুমি খেয়াল করো যে কোনটি সফটওয়্যার ও সামাজিক সাইট হিসাবে পরিচিত? সফটওয়্যার ও সামাজিক সাইট, তাহলে আমরা বলবো গুগল, ফেসবুক। এই ফেসবুক আছে, ফেসবুক একটা সামাজিক সাইট, আবার এটা একটা কিন্তু সফটওয়্যার, অথবা আমি কিন্তু বলতে পারি ভাইয়া এটা একটা অ্যাপ। পরে আসে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে মানুষের সুপ্ত বাসনাকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? এটাকে আমরা বলতে পারি নার্সিসিজম। এই যে বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? অর্থাৎ নার্সিসিজম, এটাকে আমরা বলতে পারি নার্সিসিজম। আচ্ছা এখানে বানামটা মনে হয় ভুল আছে, এটা কিন্তু ভাইয়া হবে এটা 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 এটা, ঠিক আছে? তাহলে দেখো একটু খেয়াল করো, আমরা যদি খেয়াল করি এটা, দাঁড়া আমি যদি তোমার বইটা যদি একটু ওপেন করি তাহলে দেখা যাবে এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাকে বলা হয় কিন্তু নার্সিসিজম। এই মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নার্সিসিজম, মানে এটা কিন্তু মনোবিজ্ঞানের নাম না, এটাকে বলা হয় কিন্তু নার্সিসিজম। এটা মাথায় রাখবা, ক্লিয়ার? এবং এটার বানামটা একটু মাথায় রাখবা, NAR তারপর সি আসবে, আর এখানে NAR এরপরে আই আসছে, তো দুইটা কিন্তু ডিফারেন্স, এক না কিন্তু, এটা মাথায় রাখবা। পরেরটা দেখো, নার্সিসিজম শব্দটি কোন বিজ্ঞানের ব্যাখ্যা করছে? এটা মনোবিজ্ঞান ব্যাখ্যা করছে। পরেরটাতে আসি, যে বলছে আসক্তি থেকে, এই যে টাইপ 8টা দেখো, টাইপ 8টা হয়েছে কোন ক্যাটাগরি? আসক্তি। ওই যে আসক্তি গেমসে আসক্তি, সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি থেকে মুক্তি থাকার জন্য কোন কাজটি করা উচিত ভাইয়া? লেখাপড়া, না নিজেকে বোঝাতে হবে, অস্বীকার করে নিতে হবে, না সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের প্রতি অনীহা? কোনটা? নিজেকে মেইনলি বুঝাইতে হবে। তুমি যদি ফিরে আসতে চাও নিজেকে কিন্তু বুঝাতে হবে, এটা মাথায় রাখবা। আচ্ছা ডান। টাইপ নাম্বার 9টা হয়েছে কিন্তু ভাইয়া পাইরেসি নিয়ে। কি নিয়ে ভাইয়া? পাইরেসি। এখন তোমরা বলবা যে পাইরেসি কি, এটা থেকে আমাদের কি পড়তে হবে? তুমি খেয়াল করো ভাইয়া, আমি যদি তোমাদেরকে বলি যে পাইরেসি জিনিসটা কি, এখানে আমি দাগায় রাখছি যে তোমার একজন লেখক থাকতে পারে, একজন শিল্পী থাকতে পারে, একজন নাট্যকার থাকতে পারে। এখন অনেক সময় তুমি দেখবা, ধর আমি একটা বই লিখলাম, আমার বইটা কেউ কপি করলো, এখন আমার এই 3 বছরের বা 4 বছরের সাধনার একটা বই, এটা যদি তোমার কেউ কপি করে তাহলে অবশ্যই আমার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তোমরা জানো রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, যে বইটা থেকে 2025 সালে 95% হুবাউ টাইপ কমান আসছে আমার গণিত বইটা থেকে, তোমরা জানো। প্রমাণ আমি কিন্তু তোমাদের দেখাইছি, এমসিকিউ সৃজনশীল। তো তোমাদের কিন্তু বই আছে 26 ব্যাচ 27 ব্যাচ পরবর্তী ব্যাচে যারা আসবা, তোমাদের বই কিন্তু আমাদের একাডেমিতে আছে। তো এখন আমার এই বইটা যদি কেউ কপি করে তাহলে আমি তার বিরুদ্ধে অ্যাকশন নিব না? অবশ্যই। তো পাইরেসি জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে যে নিজেদের সৃষ্টকর্মকে সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য। মানে পাইরেসি জিনিসটা, ধরো আমি একটা বই তৈরি করলাম, এখন বাংলাদেশে কপিরাইট অফিস আছে, তো আমি কিন্তু তাদের সাথে কিন্তু যোগাযোগ করেছি, তো এটা কিন্তু আমার বইটা কপিরাইটের অন্তর্ভুক্ত। এখন এই বইটা যদি কেউ কপি করে তারা কিন্তু আইনগতভাবে কিন্তু ব্যবস্থা করবে। তো বিষয়টা কিন্তু পাইরেসি জিনিসটা সেম ভাইয়া। পাইরেসি জিনিসটা তুমি দেখবা কিছু কপি বা অবিকল্প শিল্পী তৈরি করা খুবই কিন্তু সহজ কাজ, এখানে একটু বলছে, তোমরা একটু দেখে নিবা। আর বিশেষ করে এখানে যেটা বলছে মেইন যেটা দেখো, বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলোর তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, এই যে দেখো বিজনেস বিএসএ, এটা মাথায় রাখবা, বিএসএ এটার ফুল মিনিংসটা হচ্ছে কি ভাইয়া? বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স। কে? বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স নামে একটা সংস্থা কিন্তু তৈরি করেছে। এবং এই যে সংস্থাটা, এটা কিন্তু 2011 সালের প্রতিবেদনে বলা হয়েছে যে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জনই কিন্তু পাইরেসি মুক্ত। দিস ইজ দ্য ইম্পর্টেন্ট লাইনটা কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট, যে তুমি দেখো ভাইয়া খেয়াল করো যে বলছে কি এখানে কিন্তু বলছে যে প্রতি 10 জনের মধ্যে 7 জনই কিন্তু পাইরেসি মুক্ত, এটা একটু মাথায় রাখবা। এরপরে আসে কিন্তু ভাইয়া কপিরাইটের কিন্তু প্রয়োজনীয়তা আমরা একটু দেখি, যে এখানে কপিরাইট জিনিসটা কি, এটা তো বুঝতে পারছো যে কপিরাইট আইন হচ্ছে সৃজনশীল কর্মের স্রষ্টাকে নির্দিষ্ট সময় পর্যন্ত তার সৃষ্টিকর্মের উপর মালিকানা বা সত্ত্বাধিকার দেওয়া। এখানে একটু তুমি যদি পড়ো তাহলে বিষয়টা তুমি বুঝতে পারবা যে কপিরাইট জিনিসটা আসলে কি। এরপরে আমি এতটুকু আপাতত রাখি এবং আমরা একটু করি। যেমন খেয়াল করো যে পাইরেসির নিচের কোনটির সাথে সম্পর্কিত ভাইয়া? বলো। পাইরেসি জিনিসটা কপিরাইটের সাথে কিন্তু ভাইয়া সম্পর্কিত, রাইট? কপিরাইটের সাথে, এটা কিন্তু কপিরাইটের সাথে ভাইয়া ফুললি সম্পর্কিত। তারপর দেখো, মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করে কোনটি? বিএসএ, এই যে বিএসএ, এটা
রাইট, বিএসএ মানে কি ভাইয়া? বিজনেস সফটওয়্যার এলিয়েন্স। বিজনেস সফটওয়্যার 2011 সালে না, যে পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে কতজনই পাইরেসি মুক্ত? 7 জন। এইমাত্র তুমি বইয়ে পড়ে আসছো ভাইয়া, কুমিল্লা বোর্ডে আসছে এটা। তারপর দেখো বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিষয়ভিত্তিক পাইরেসি নজরদারিদের জন্য কোন সংস্থা কিন্তু গড়ে তুলেছে? বিএসএ ভাইয়া। কি বিএসএ? এটা মাথায় রাখবা। বিএসএ ঢাকা বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। এটার পূর্ণরূপ কি ভাইয়া? বিজনেস সফটওয়্যার এলিয়েন্স ভাইয়া। বিজনেস সফটওয়্যার এলিয়েন্স মুখস্থ করো। বিজনেস সফটওয়্যার এলিয়েন্স, বিজনেস সফটওয়্যার এলিয়েন্স, এগুলোই আসবে। কোনটি বিএসএ বা বিজনেস সফটওয়্যার এলিয়েন্সের কাজ বলো তো? এটা কি? মেধাস্বত্ব সংরক্ষণ করা, না কপি করতে সাহায্য করা, আমার প্রতিলিপি তৈরি করা? আমরা কিন্তু স্পষ্ট কিন্তু বলছি, লেখা মেধাস্বত্ব সংরক্ষণ করা হয়েছে বিএস এর কাজ। এবার আসছে কিন্তু ভাইয়া টাইপ নাম্বার 10। তোমরা বলবা যে ভাইয়া এই 10 নাম্বার টাইপটা হচ্ছে কি? কপিরাইট আইন। এটা আমরা কিন্তু বলতে পারি যে ভাইয়া এটা কপিরাইট, ওই যে পরের যে টপিক, বইয়ের পরের টপিকটা, এটাকে আমরা বলতে পারি কপিরাইট আইন নিয়ে কথা বলছে। কপিরাইট আইন নিয়ে ভাইয়া কথা বলছে। দেখো সৃজনশীল কর্মের স্বত্বাধিকার দেয় কে ভাইয়া বলো তো? কপিরাইট আইন। এটা মাথায় রাখবা। স্বত্বাধিকার, সৃজনশীল কর্মের স্বত্বাধিকার দেয় কে ভাইয়া? কপিরাইট আইন। পয়টা দেখো, কোন আইনটি সৃজনশীল কর্মের মালিকানা নিশ্চিত করে বা স্বত্বাধিকার দেয়? এটা হচ্ছে কিন্তু ভাইয়া কপিরাইট আইন। ভাইয়া ক্লিয়ার? ভাইয়া এতটুকু বুঝছো? গেল এটা। টাইপ নাম্বার আমরা 11-এ আসি ভাইয়া। 11, হ্যাঁ তোমরা বলবা যে ভাইয়া টাইপ নাম্বার 11টা কি? টাইপ নাম্বার 11 হচ্ছে পাইরেসি পর কপিরাইট তথ্য অধিকার ও নিরাপত্তা। এটা হচ্ছে তোমাদের বই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। আমি আশা করছি এই হচ্ছে টাইপের খেলা, বা বুঝতে পারছো যে ভাইয়া আসলে কিভাবে তোমাদের শিখাতে চাচ্ছে। তোমাদের আইসিডির প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমি এইভাবে ইনশাল্লাহ শিখাই দেবো। ওকে, যারা ফ্রি ক্রাশ করছে তোমাদের যে সারপ্রাইজটা দিয়েছি, যারা অ্যাড হওনি দ্রুত গতিতে ভাইয়া অ্যাড হয়ে যাও, ঠিক আছে? তোমাদের জন্য এত সারপ্রাইজ ওয়েট করতেছে তোমরা কল্পনাও করতে পারবে না। তথ্য অধিকার ও নিরাপত্তা থেকে আমাদের কোন কোন টপিকগুলো বা কোন কোন লাইন ভাইয়া ইম্পর্টেন্ট তুমি দেখো। আমরা যদি চিন্তা করি যে দেখো জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করার জন্য 2009 সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন 2009 নামে একটা আইন চালু করা হয়েছে। তথ্য অধিকার আইন নামে কি 2009 সালে একটা আইন চালু করা হয়েছে, এবং এই আইনের আওতায় কর্তৃপক্ষের নিকট থেকে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার রয়েছে। কোনো নাগরিকের অনুরোধের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে তথ্য সংরক্ষণ করতে বাধ্য থাকেন। আমি আশা করছি বিষয়গুলা তোমাদের বুঝাতে হবে না যে জিনিসটা আসলে কি। তো এটা বুঝাইতে গেলে আমার আরো আধা ঘন্টা টাইম যাবে। সো আমি একটু টেনে যাই ভাইয়া, কারণ তোমাদের অনেকেরই পরীক্ষা সামনে, এই জন্য। তো এটা আমাদের কিন্তু গেল। সো দেখি তথ্য অধিকার আইন থেকে কি কি মানে হচ্ছে কোশ্চেন করছে। তথ্য অধিকার আইন বাংলাদেশে কত সালে চালু হয় বলো? 2009, 2008, কত সালে ভাইয়া? 2009 সালে। 2009 সালে দেখো কতগুলা বোর্ডে আসছে 2009 সালে, এটা মাথায় রাখবা। পরে দেখো তথ্য অধিকার নিশ্চিত করার জন্য কি নামে একটি আইন চালু করা হয়েছে? কি নামে? তথ্য অধিকার আইন 2009। এটা তথ্য অধিকার আইন কি 2009। তারপর তথ্য অধিকার আইনের ফলে কি হয়? জবাবদিহিতা বৃদ্ধি পায়, দুর্নীতি বৃদ্ধি পায় না। তথ্য অধিকার আইনের মাধ্যমে দুর্নীতি বৃদ্ধি পায় না, দুর্নীতি আরো কমে, বুঝছো? তারপর সুশাসন প্রতিষ্ঠিত হবে না, তাহলে জবাবদিহিতাও কিন্তু বৃদ্ধি পাবে। এখানে মাথায় রাখবা, জবাবদিহিতা বৃদ্ধি পায়, জবাবদিহিতা বৃদ্ধি পায়। ডান আমাদের এটা। নেক্সট আসি ভাইয়া টাইপ নাম্বার 12, 12 নাম্বার টাইপ। তো 12 নাম্বার টাইপটা হচ্ছে তোমাদের বইয়ের ট্রাবল শুটিং। এটা মেইনলি তোমাদের কথা বলছে কি নিয়ে ভাইয়া? ট্রাবল শুটিং। কি নিয়ে কথা বলছে ভাইয়া? ট্রাবল শুটিং নিয়ে কথা বলছে। এখন ট্রাবল শুটিংটা কি আমাদের বই থেকে আগে তোমাদের দেখাতে হবে যে তোমার কতটুকু পড়তে হবে। এইগুলো দাগিয়ে নিও বা পিডিএফটা তুমি ডাউনলোড দিয়ে নিও। আমি পিডিএফটা ওয়েবসাইটে সুন্দরভাবে সাজাই দিব অনেক। তুমি দেখো ট্রাবল শুটিং হচ্ছে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের একটা প্রক্রিয়া। সমস্যা উৎস বা কি বলছে? উৎস বা উৎপত্তি স্থল নির্ণয় একটা পরীক্ষা। বিষয়টা হচ্ছে এরকম, তুমি দেখতে পাচ্ছ এখানে বা তোমার বইয়ে যদি দেখো, তোমার যে কম্পিউটারের যে কিবোর্ডটা আছে না, ওরা কিন্তু কিবোর্ডের ইগুলো খুলতেছে। তার মানে কি এই কিবোর্ডের ভিতরে কোনো সমস্যা বা পিসির ভিতরে কোনো সমস্যা, এগুলোর কথা কিন্তু মোটামুটি আলোচনা করছে। সো যাই হোক, আমরা মেইনলি যেটা বুঝি আসলে এটা পিসি নিয়ে বা কম্পিউটার নিয়ে বা ল্যাপটপ নিয়ে কথা বলছে, যে মূলত ট্রাবল শুটিং হচ্ছে এমন কিছু যা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে করতে হয়, একটা লিমিট থাকে, এর ভিতরে করতে হয়। সাধারণত হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে ট্রাবল শুটিং কথাটি ব্যবহার করা হয়েছে। হার্ডওয়্যার মেইনলি কিন্তু হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যা। হার্ডওয়্যার তো তোমরা চিনো, কম্পিউটারে থাকে, তোমার হচ্ছে কিন্তু ওই ল্যাপটপে কিন্তু থাকে। তো এই হার্ডওয়্যার সম্পর্কিত সমস্যা, ওকে, মাথায় থাকবে। আমি এখানে যতটুকু দাগাই দিছি এনাফ। তো আমরা কিন্তু একটু ট্রাবল শুটিংটা একটু পড়ি, যে দেখি আসলে এখানে কি আছে। এখন এই ট্রাবল শুটিং নিয়ে অনেক কিছু বলছে, এখানে অনেকগুলা এমসিকিউ আছে ভাইয়া, অনেকগুলা ট্রাবল শুটিং নিয়ে অনেকগুলা কিন্তু এমসিকিউ আছে। এখন এই সকল এমসিকিউ গুলা আমরা যদি ভাইয়া পারতে চাই, শোনো, এই সকল এমসিকিউ গুলো আমরা যদি পারতে চাই, তাহলে তোমাদের আমি একটা ভিডিও এখন দেখাবো। এখন একটা ভিডিও তোমরা দেখবা। এই ট্রাবল শুটিং এর আরো অনেক কাজ আছে। তোমরা যদি তোমাদের বইটা একটু খেয়াল করো ভাইয়া,
এখানে আরো একটু পড়তে হবে, যেমন সিস্টেম চালু হচ্ছে না, সিস্টেম সঠিকভাবে কাজ করতেছে না, মনিটরে কিছু দেখা যাচ্ছে না। তারপরে আমি যদি বলি সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায়। এখন এটা নিয়ে আমি তোমাদের একটা ভিডিও এখন তোমাদেরকে আমি দেখাবো, আমি একটা ভিডিও করে দেখাবো, তোমরা এটা দেখলেই বুঝতে পারবা। এটা আমি আমার মানে হচ্ছে পিসি দিয়ে আমি তোমাদের বা আমার কম্পিউটার দিয়ে এই বিষয়টা তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এখন তোমরা যদি একটু খেয়াল করো, আমি আসলে এই বিষয়টা কেন দেখাবো, কারণ তোমাদের দ্বিতীয় অধ্যায় লাস্টের অংশে কিন্তু এইটা নিয়ে কিন্তু কথা বলছে, তো আমি এটা আসলে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু জানো ল্যাপটপ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, এবং ল্যাপটপের ভিতরে যা যা আছে, এই যে সিপিইউটা তোমরা দেখতে পারতেছো, কম্পিউটারের ক্ষেত্রে এরকম বড় একটা বাক্সের মতো কিন্তু থাকে, এবং যদি খেয়াল করো ভিতরে কিন্তু একটা পাখার মতো আছে, আমি দেখাচ্ছি একটু পরে। তো এই পাখাটা কিন্তু তোমার মানে ল্যাপটপের ভিতরেও আছে। এখন ফার্স্টের দিকে যেটা আসলে কথা বলছে, এই যে তোমরা দেখতে পারতেছো, এগুলো আসলে কি? এগুলো আসলে কিন্তু ভাইয়া পাওয়ার কেবল, যেখান থেকে আসলে কিন্তু এই যে কারেন্টটা সাপ্লাই হবে, একটা যাবে মনিটরে, মানে কম্পিউটারের ক্ষেত্রে মনিটর থাকে এবং এই একটা, সো মনিটরে যাবে, আর একটা কিন্তু এইখানে সংযোগ আসবে। এখন এখানে অনেক সমস্যার কথা বলছে, যে প্রথমে যদি তোমরা একটু খেয়াল করো, আমি দেখাবো অনেক, বাট যে প্রথমে কিন্তু বলছে যদি পাওয়ার কেবেলে এইখানে যদি তোমার সমস্যা থাকে, এই জায়গাতে যদি তোমার সমস্যা থাকে, ধরো সমস্যা থাকতেই পারে, সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাতেও লাইন পাইবে না, আবার মনিটরেও কিন্তু লাইন পাবে না, এই কথা কিন্তু বলছে। তার মানে বলছে যে এটা ভালো করে চেক করতে হবে যে এই সংযোগটা ভালো করে দেওয়া আছে কিনা। তো আমি সাপোজ অন করলাম, হ্যাঁ আমার ঠিক আছে। এরপরে তুমি এখান থেকে যেটা করবা, এখন তোমরা অনেকে বলবা যে ভাইয়া আপনার এটার তো অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এখানে দেখো অনেক ময়লা পড়ছে, তো এই ময়লাটা আস্তে আস্তে জমতে জমতে ভিতরে একটা ফ্যান দেখতে পাচ্ছ, আমি এটা একটু অন করি। সাপোজ এখানে অনেক পোর্ট আছে, যেমন এখানে মাউসের পোর্ট আছে, এইখানে খেয়াল করো, এইখানে অনেক পোর্ট আছে, এই জায়গাতে অনেক পোর্ট আছে, তুমি এখানে মাউস করতে পারবা। তারপর হচ্ছে আরো অন্যান্য সংযোগ আছে, ওয়াইফাইয়ের যে সেটা সংযোগ দিছে, আবার হচ্ছে মনিটরেরটা অ্যাডজাস্ট আছে এখানে, আবার হচ্ছে কিন্তু কিবোর্ড, আবার এখানে তুমি ইচ্ছা করলে এই জায়গাতে আমরা আসলে যেমন মোবাইল থেকে কম্পিউটারে অনেক কিছু নেই না, তো এখান থেকে সবকিছু ওভারঅল। তো আমি এটা একটু অন করি, তো দেখো যখন আমি এখানে চাপ দিলাম তখন কিন্তু এই যে ফ্যানটা কিন্তু চালু হয়েছে, এটা বিভিন্ন কালারের, এই জন্য। এখন এখানে তোমরা দেখতে পারতেছো অনেক ময়লা, তোমরা দেখতে পারতেছো, তো এই ময়লাটা ভিতরে কিন্তু প্রবেশ করে। তো যখন ভিতরে প্রবেশ করতে করতে এই যে ফ্যান না, ফ্যানের চারপাশে কিন্তু লেগে যায়। যখন এই ফ্যানের চারপাশে যখন আমার অলরেডি এটা ময়লা একেবারে পরিপূর্ণ, এটা আসলে ওয়াশ করা হয় নাই, এটা তোমরা দেখবা তোমাদের বইয়ে বলছে যে ব্রাশ দিয়ে এটাকে কিন্তু পরিষ্কার করতে হবে। এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছ, ভিতরে কিন্তু র্যাম আছে, এটা আসলে খুলে দেখাইলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা যে এটার ভিতরে কিন্তু র্যাম আছে। এই যে পাখাটা ঘুরতেছে, সেম পাখা কিন্তু তোমার ল্যাপটপেও আছে। এটা আসলে অনেক কালার হয়, কিন্তু ল্যাপটপের ক্ষেত্রে তো কোনো কালার থাকে না, এটা পিসির ক্ষেত্রে যারা কম্পিউটার কিনে তাদের জন্য এরকমটা দেখা যায়। সো তাহলে ওই কেবল থেকে আমাদের এখানে কিন্তু লাইনটা আসছে। এরপরে যদি ভাইয়া তোমরা খেয়াল করো, তোমরা আমার মনিটরটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে কিন্তু কিবোর্ড, এটা কিন্তু তোমরা সবাই জানো। এবং আমি যদি এটাকে এন্টার করি, জাস্ট একটু দেখাতে চাইছি, আর কিছুই না। তোমরা যদি খেয়াল করো, এই যে দেখো আমার এটা ওপেন হইলো। এখন এই যে ওপেন হইছে, হ্যাঁ এই যে ওপেন হইছে, এখন এইখানে আসলে কি দেখাতে চাচ্ছি, এখানে কিন্তু লাইনটা কিন্তু পরিপূর্ণ পাইছে না। এখন তুমি ওখানে দেখো অনেক সমস্যার কথা বলছে, এখানে দুইটা ইসের মধ্যে দেখতে পাচ্ছ, এর কি ভাল্লুক এটা অটোমেটিকলি এসে গেছে, তো এই আর কি। তো অনেক সময় দেখবা যে কম্পিউটার কিন্তু কাঁপাকাঁপি করে তারপর হঠাৎ করে বন্ধ হয়ে যায়, বা তো এই সমস্যাগুলো তোমার দেখতে হবে। আবার এইখানে কিন্তু একটা ক্যাবলের মতো আছে, এটার পিছনে কিন্তু একটা ক্যাবলের মতো আছে, তোমার যদি লাইন যদি সংযোগ যদি অসুবিধা হয়, তুমি এই ক্যাবলটা চেক করবা, ওই যে ক্যাবলটা আছে ওটা ভালো করে লাগাবা। তো ওভারঅল সব কিছু এই আর কি। এবং এখানে আরও অনেক ফাংশন আছে, ফাংশনগুলো নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করব, বাট যতটুকু বোঝানোর আমি তোমাদেরকে একটু বুঝাইলাম। এবং এই কিবোর্ডে যদি তোমার লাইন না পায়, তোমার দেখতে হবে এই যে কিবোর্ডের যে তার আছে, এই কিবোর্ডের তারটা এখানে ঠিকঠাকভাবে লাগানো আছে কি না। সো ওভারঅল এগুলো নিয়েই কিন্তু এখানে কথা বলছে, সব কিছু কিন্তু এইগুলো নিয়েই কিন্তু ভাইয়া এখানে কথা বলছে। আই হোপ পুরো বিষয়টা কিন্তু তোমাদের ক্লিয়ার। মাউস যদি লাইন না পায়, তাহলে মাউসটা ওই জায়গাতে এখানে ভালো করে কানেক্ট আছে কি না, এগুলোকে বলা হয় ভাইয়া পোর্ট। এই যে ছিদ্রগুলা, এগুলোকে বলা হয় ভাইয়া পোর্ট, এবং ওখানে দেখবা পোর্ট লেখা। আবার আমি যদি এটাকে একটু উঠানোর ট্রাই করি,
এই যে ভিতরটা হচ্ছে কিন্তু এই, দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। সো ভিতর সাইডটা আমি একবার তোমাদেরকে প্রত্যেকটা পার্ট ইনশাল্লাহ খুলে খুলে দেখাবো। যারা আমার ব্যাজে আছো, ক্রাশ কোর্সে যারা আছো, ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। সো আশা করছি যতটুকু তোমাদের জানার ততটুকু তোমরা জানতে পেরেছো। আই হোপ তোমরা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারছো যে এখানে আসলে কি বুঝাতে চাচ্ছি আমি তোমাদের। এইটা তুমি ফার্স্টে দেখো সমস্যা যে কোনো, এখানে তোমাদের বইও লেখা আছে, দেখো এখানে অনেকগুলো মোটামুটি 15টার মতো বা 16টার মতো আছে। আবার প্রিন্টার মেশিনও আমাদের আছে। তো ফার্স্টে কিন্তু বলছে যদি সিস্টেম চালু না হয়, হ্যাঁ দেখো ফার্স্টে কি বলছে, যদি তোমার কোনো সিস্টেম চালু না হয় মানে কি, তোমার কম্পিউটার যদি অন না হয়, তাহলে মেইন পাওয়ার কেবল লুজ বা ঢিল আছে কেন, যে মেইন পাওয়ার যেটা দেখাইলাম যেখান থেকে কারেন্ট এরিয়ে গেছে, মেইন বোর্ডে পাওয়ার আসছে কিনা এটা দেখতে হবে। মেইন বোর্ডে যদি পাওয়ার না আসে, পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। এটা সেকেন্ড নাম্বার বলছে সিস্টেম সঠিকভাবে চলছে, কিন্তু মনিটর ধরো ওই যে যেটা যে বিভিন্ন কালারে ঘুরছে ওইটা চলতেছে, ওই মেশিনটা চলতেছে, বাট মনিটরে কিন্তু পাওয়ার সাপ্লাই হচ্ছে না। তখন তুমি দেখবা যে এখানে তোমার র্যামে সমস্যা আছে কিনা, বা যদি তোমার ময়লা থাকে তো এটা পরিষ্কার করতে হবে। আবার যদি বিপ সাউন্ড শুনতে পাও তবে কম্পিউটার বন্ধ করে র্যাম ইনস্টল করে কম্পিউটারটি চালু করতে হবে, এটা দিয়া বলছে। এবার ডিসপ্লে না আসলে নতুন র্যাম লাগাতে হবে, র্যাম আছে ভিতরে, র্যাম আছে। সো এগুলো একটু ভালো করে তোমার পড়তে হবে। সিস্টেম তুমি দেখবা অনেক সময় পাওয়ার সাপ্লাই করার পর অনেক গরম হয়ে যায়, তখন তুমি কি করবা, ওই কেসিংটা তোমার খুলতে হবে, কি কি লাগবে সেটা। কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর শাটডাউন হয়, অনেক সময় দেখা যায় কম্পিউটার শাটডাউন হয়, তখন তুমি কি করবা সেটা। উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায়, উইন্ডোজ রান করার সময়, উইন্ডোজ তুমি কিভাবে রান করবে এটা আমি দেখাবো। পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার কিন্তু হ্যাং হয়ে যায়। তো এখানে ধাপ আছে অনেকগুলো, কম্পিউটার ঘন ঘন হ্যাং হয়। তো এখানে মোটামুটি একটু ভাইয়া তোমরা পড়বা, এই যে আউট অফ বা নট এনাফ মেমোরি, এই নট এনাফ মেমোরিটা কিন্তু আমাদের ফোনেও আসে। যখন আমাদের মেমোরিতে কোনো জায়গা থাকে না, তখন কিন্তু দেখা যায় নট এনাফ মেমোরিটা কিন্তু আমাদের কিন্তু ফোনেও আসে। ঠিক সেম এখানেও কিবোর্ড কাজ করতেছে না, তার মানে কি কিবোর্ডের যে পোর্টটা তোমার চেক করতে হবে, পোর্টে কোনো সমস্যা আছে কিনা, বা মোটামুটি এই আর কি। আবার মনিটরও কোনো পাওয়ার নাই, তার মানে কি পাওয়ার বোতাম আসলে চালু করছো কিনা তুমি, নাকি জাস্ট তুমি লাগাইছো আর দেখতেছো আসতেছে না। তো এগুলো তোমার কিন্তু খেয়াল করতে হবে। প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না, তার মানে প্রিন্টার মেশিনের পাওয়ার সাপ্লাই বা সব কিছু কিন্তু ঠিকঠাক আছে কিনা, এগুলো তোমরা একটু পড়বা। আমাদের এই সেকেন্ড নাম্বার চ্যাপ্টার একেবারে ক্লোজড। এখন এই লাস্টের টাইপটি একটু ক্রিটিক্যাল এবং প্রত্যেকটা ধাপ তোমার কিন্তু পড়তে হবে, এবং এগুলো দিয়ে সবচেয়ে বেশি কোশ্চেন করছে ভাইয়া, আমার কথা বুঝছো। এখন তুমি দেখো আমরা ট্রাবল শুটিং এর ভিতরে ফার্স্টে আমরা দেখি ট্রাবল শুটিং মূলত কোনটির জন্য প্রযোজ্য, কতগুলা বোর্ডে আসছে। ট্রাবল শুটিং তুমি মানে দেখছো একেবারে হার্ডওয়্যারের জন্য ভাইয়া। এটা কিসের জন্য? হার্ডওয়্যারের জন্য, এটা কোনো সফটওয়্যার না, এটা জাস্ট শুধুমাত্র হার্ডওয়্যারের জন্য ভাইয়া, এটা মাথায় রাখবা। মানে সমস্যার উৎস বা উৎপত্তি স্থল নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলে বলতো? সমস্যার উৎস বা উৎপত্তি স্থল, এটাকে আমরা বলতে পারি ভাইয়া ট্রাবল শুটিং। কি বলতে পারি এটাকে? আমরা কি বলতে পারি? ট্রাবল শুটিং কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো বিপ সাউন্ড, এই যে বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে, কতগুলো বোর্ডে আসছে যে বিপ সাউন্ড দেয় কোনটি নষ্ট হলে। তোমরা যদি একটু বইটা খেয়াল করো, এই যে বিপ সাউন্ড অনেক সময় আসে, সাউন্ডের মতো কিন্তু আসে, এটা আসলে ওখানে দেখানো হয় না। এটা তোমার অনেক সময় তোমরা যদি র্যাম যায়, কম্পিউটার যদি তোমার র্যাম যদি যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু হইতে পারে। তো আমরা কিন্তু এই ক্ষেত্রে বলবো র্যাম এটার ভিতরে আছে, যেটা আমি এইমাত্র দেখাইছি ওটার ভিতরে র্যাম আছে। সো র্যাম যদি যায় তখন কিন্তু এভাবে হয়। আবার তুমি দেখবে এখানে লেখা আছে যে মেমোরি স্লট থেকে সরিয়ে ফেলতে হবে। যেমন কম্পিউটারের মেমোরি স্লটে কি থাকে? তাহলে র্যাম থাকে, কারণ র্যামটা কিন্তু এই মেমোরি স্লট থেকে সরিয়ে ফেলতে হবে। মেমোরি স্লট আছে ওখানে কিন্তু এই র্যামটা থাকে। আর বিপ সাউন্ডটা আসে র্যামের জন্য। পরেরটা দেখো, মানে র্যাম যদি নষ্ট হয়, কোনোরূপ গরম হওয়া মানে ছাড়াই বারবার কম্পিউটার কিন্তু শাটডাউন কিন্তু হওয়ার কারণটা কি? অনেক সময় এটা কি ত্রুটিপূর্ণ মাউস না কিবোর্ড না আইসি না মনিটর, মানে বারবারই হচ্ছে, তাহলে এটা এই ক্ষেত্রে কিন্তু মনিটর না, ত্রুটিপূর্ণ আইসি ভাইয়া। ত্রুটিপূর্ণ কি? আইসি। এই জায়গাতে কিন্তু লেখা আছে, এই যে আচ্ছা এখানে কিন্তু লেখা আছে বারবার করে, হ্যাঁ এই যে শাটডাউন হচ্ছে, এই যে আইসি লেখা আছে, এই আইসি তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে। পরে আসি, বলছে কি কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত আমরা ব্যাটারিকে কি বলতে পারি বলো তো? অ্যান্সার দাও ভাইয়া, অ্যান্সার দাও। মাদারবোর্ডের সাথে কিন্তু সংযুক্ত, এটাকে আমরা কিন্তু বলতে পারি ভাইয়া CMOS। এটা আমরা কিন্তু বলতে পারি, কি বলতে পারি ভাইয়া? CMOS কি বলতে পারি? যেমন তোমাদের বইয়ে কিন্তু আছে যে কম্পিউটারে এই যে 9 নম্বরে তারিখ এবং সঠিক সময় যদি মানে হচ্ছে ঠিক থাকে না, হ্যাঁ মাদারবোর্ডে সংযুক্ত থাকে CMOS, মানে কি কমপ্লিমেন্টারি মেটাল, তারপর হচ্ছে অক্সাইড সেমিকন্ডাক্টর। তো এইটা ব্যাটারির কর্মক্ষমতা হারালে এটি ঘটে থাকে।
তার মানে আমরা বুঝতে পারলাম কম্পিউটারের মাদারবোর্ডে সংযুক্ত ব্যাটারিকে, মাদারবোর্ডের সাথে একটা ব্যাটারি সংযুক্ত থাকে, এটাকে আমরা বলতে পারি সিএমওএস। সিএমওএস কোনটি সমস্যার কারণে কম্পিউটারের বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেভ হয় না? সেম জিনিস, এটা হচ্ছে কিন্তু সিএমওএস। সিএমওএস সিএমওএস মাদারবোর্ডে সংযুক্ত সিএমওএস ব্যাটারি কর্মক্ষমতা হারালে কি ঘটে? কম্পিউটারে কি হয় না বলো তো? কম্পিউটারে কিন্তু ঘন ঘন হ্যাং করে, নাকি বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে তা সেভ হয় না? এটা হয় না যে সেভ হইবে না, বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেই জিনিসটা কিন্তু তোমার সেভ হবে না। একটু পড়বা ভাইয়া, লাইনগুলো তুমি দেখো, লাইনগুলো দেখো, তাহলে তুমি বুঝতে পারবা। এবার দেখো কোনটির ব্যাটারি নষ্ট হলে কম্পিউটারের তারিখ সে ঠিক হবে না? এই যে 9 নাম্বারটা, 9 নাম্বারটা, এটা তো সিএমওএস, এটা চোখ বুঝে তুমি অ্যান্সার দিতে পারবা। আবার কোশ্চেন এটাও আসতে পারে। পরে দেখো সিএমওএস এর পুনরূপ কি? তার মানে কি? কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, অর্থাৎ ঘ নাম্বার কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ ক্লিয়ার। তারপর আসছে কিন্তু ভাইয়া দেখো পরেরটা বলছে কি, যে বায়োসের কোনো অপশন পরিবর্তন করলে সেভ হয় না, এটা সিএমওএস এই ব্যাটারির কার্যক্ষমতা যদি হ্রাস পায় তখন। পরে আসছে কিন্তু দেখো হার্ড ডিস্কের জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয়? সিলেট বোর্ডে আসছে হার্ড ডিস্কের জাম্পার সেটিং কোন ডায়াগ্রাম অনুসরণ করে ঠিক করতে হয়? এটা আসলে হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং। আমি এটা যদি কথা বলি, যেমন তোমাদের কিন্তু এই বইয়ে কিন্তু দেওয়া আছে, এই জায়গাতে কিন্তু দেওয়া আছে, এটা আমি যদি বলি, হ্যাঁ এখানে কিন্তু দেওয়া আছে, এটা মাথায় রাখবে, হার্ড ডিস্কের পিছনের জাম্পার সেটিং। পরেরটা দেখো কম্পিউটারে আউট অফ মেমোরি মেসেজ দেখালে কোনটি অধিক ব্যবহার করতে হবে? মাথায় রাখবা আউট অফ মেমোরি অনেক সময় কিন্তু তোমরা দেখবা, তখন আমাদের কোনটা ব্যবহার করতে হবে ভাইয়া? র্যাম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? র্যাম। যদি আউট অফ মেমোরি দেখায়, একটা হচ্ছে আউট অফ মেমোরি আর একটা হচ্ছে নট এনাফ মেমোরি। আউট অফ মেমোরি যদি দেখায় তার মানে সবচেয়ে তোমার বেশি ব্যবহার করতে হবে র্যাম, বুঝতে হবে তোমার র্যাম কম আছে, বিষয়টা বুঝছো? আর এবার দেখো সাধারণত কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম ইনস্টল করতে গিয়ে কিংবা একাধিক প্রোগ্রাম একসাথে ওপেন করে কাজ করতে গেলে নিচের কোন মেসেজ মানে হচ্ছে প্রদর্শিত হয়? মানে যদি তোমার এরকম হয় তখন এটাকে আমরা বলতে পারি আউট অফ মেমোরি। কি বলতে পারি ভাইয়া? আউট অফ মেমোরি। নেক্সট আছে কিন্তু পরেরটা, কম্পিউটারে নট এনাফ মেমোরি মেসেজ দেখলে এটা সমাধানের উপায় কি? বলো, নট এনাফ মেমোরি বলো ভাইয়া, বলো এটা উপায় কি? মাদারবোর্ড অধিক জাম ব্যবহার করতে হবে, এইটা। পরেরটাতে আসি, মাউস কাজ না করলে কোনটি করণীয়? পোর্ট পরিবর্তন করা, পোর্ট পরিবর্তন করতে হবে। মাউস যদি কাজ না করে, মাউস কাজ নাই করতে পারে ভাইয়া পোর্ট, তখন কিন্তু তোমার পোর্ট পরিবর্তন করতে হবে। ডান, শেষ। এরপর আসি কিন্তু আমরা, এটা হবে টাইপ নাম্বার 13 নাম্বার টাইপ হচ্ছে কিন্তু তোমার বহুপদী। একেবারে ঠান্ডা মাথায় বহুপদীগুলো তুমি দেখো, আমি আশা করছি বহুপদীগুলো ভাইয়া তোমরা পারবা। এখানে ওভারঅল প্রায় 80 পর্যন্ত আছে বহুপদী, এখানে 70 80, হ্যাঁ 80টার মতো কিন্তু এখানে বহুপদী টোটাল মিলিয়ে কিন্তু বহুপদী এখানে আছে। আশা করছি এগুলো ভাই তোমরা পারবা, বাট এগুলোর সলিউশন তোমরা মানে তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা একটু পড়ে নিও। ওকে, এরপর আসি, অনেক পড়ালেখা করলাম আমরা, দ্বিতীয় অধ্যায় অনেক কিছু জানলাম, এবং আসলে আমি যদি পারতাম, আমি যদি ক্লাসটা একটু লম্বা নিতাম, তাহলে আমি প্রত্যেকটা র্যাম কোন জায়গাতে থাকে আমি খুলে খুলে তোমাদেরকে দেখাইতে পারতাম, এবং কোন জায়গায় কি সমস্যা হলে কোনটা হয় এটা আমি খুলে খুলে তোমাদের মানে সব কিছু বিস্তারিত দেখাইতে পারতাম। তো যাই হোক, একটা ক্লাসে আমি সারতেছি, তুমি দেখো টাইপ 1-এ এখানেও সেম ভাবে আমরা যদি সংক্ষিপ্ত প্রশ্নের কথা যদি বলি, এখানেও টাইপ আকারে আমি ভাগ করছি। দেখো প্রথমে হচ্ছে আধুনিক অফিস ব্যবস্থায় ওয়ার্ড প্রসেসর অপরিহার্য বুঝিয়ে লেখো। এখানে সুন্দরভাবে ভাইয়া দেওয়া আছে, সমাধানগুলো ভাইয়া দেওয়া আছে। এই ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আসলে কি, তারপর হচ্ছে মাইক্রোসফট অফিস সম্পর্কে সংক্ষেপে লিখো, এগুলো ইম্পর্টেন্ট ভাইয়া। 4টা সুবিধা লেখো, তারপর ফন্ট কি, লেখার ফন্ট বা ফন্ট সাইজ কিভাবে নির্ধারণ করা হয়, ফরম্যাটিং টেক্সট কি, এগুলা তোমরা একটু পিডিএফটা ডাউনলোড করে নিবা। তোমরা ঠান্ডা মাথায় আমার ওয়েবসাইটটাতে যাও ভাইয়া, ওয়েবসাইটে যাও, তারপর rifatacademy.com ওয়েবসাইটে যাও, ওখানে গেলে ভাই তোমরা এগুলো সবগুলা কিন্তু পেয়ে যাবা। এখানে অনেকগুলা কিন্তু ভাইয়া আছে, অনেকগুলা। তো আমি আশা করছি আজকের আইসিটি ক্লাসটা কিরকম তোমরা বুঝলা ভাইয়া? মোটামুটি বুঝছো না? মোটামুটি বুঝছো? বলো ভাইয়া শুরু থেকে এই পর্যন্ত ভালো বুঝছি, কিন্তু লাস্টের অংশটা অনেক কম বুঝে, ওইখানে ওই অংশগুলো তোমার একটু পড়তে হবে, ওই অংশটা ভাইয়া তোমার একটু বুঝে বুঝে পড়তে হবে। ওকে, এখন দেখো ভাইয়া, আমি যারা আমার এই ফ্রি ক্র্যাশ কোর্সটা এখনো ভাইয়া জয়েন করো না ভাইয়া, এখনো তোমরা কি মনে করতেছো বলো? সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল 4টা গ্রুপের সকল শিক্ষার্থীদেরকে ইনশাল্লাহ, আমি বলছি না 0 থেকে ইনশাল্লাহ তোমাদেরকে পুরো বানাই দেবো, কথা দিয়েছি না। এরপরে কিন্তু আমি 4র্থ অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসবো। 3য় অধ্যায় সবগুলো অধ্যায় থাকবে, বাট নেক্সট আমি কিন্তু 4র্থ অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসতেছি খুব শীঘ্রই। তো দেখো সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল ভাইয়া যারা এখনো জয়েন করনি, একটু দ্রুত গতিতে ঠান্ডা মাথায় তুমি কোথায় যাবা? এই যে তোমার ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া, ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com। তো rifatacademy.com এখানে যখন তুমি যাবা, এখানে গেলে
তুমি একটু নিচের দিকে যাবা, তোমরা দেখবা বিগ সারপ্রাইজ এসএসসি 26-27 দেখতে পাচ্ছ। পরবর্তী ব্যাচে যারা আসবে তোমরা সেম ভাবে দেখতে পারবা 27-28। এখানে একটা ক্লিক করবা, ক্লিক করলে এখানে তুমি এনরোল করবে। এনরোল করলে যেটা হবে তোমার এইভাবে কিন্তু দেখাবে, এইভাবে কিন্তু শো করবে, নাহলে কিন্তু শো করবে না সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল। তো এইখানে যেমন তুমি এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এটার উপর একটা ক্লিক করলে আজকের ক্লাসটা দেখতে পারবা, এবং এই ক্লাসের এই যে যতগুলো পিডিএফ আমি বলছি ভাইয়া তোমাদেরকে দিব, এগুলো কিন্তু ভাইয়া তোমরা এইখানে পেয়ে যাবা, এখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিবা। এছাড়া আমার প্রাইভেট ব্যাচে যারা আছো তোমরা ক্লাসের নিচে বা এখানে কিন্তু তোমরা পিডিএফগুলো কালেক্ট করবা, কারণ এই পিডিএফে যা দিয়েছি ভাইয়া ইনশাল্লাহ তোমরা এগুলো পড়ে যাও, দেখবা এগুলাই তোমরা কমন পাবা। প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে কিন্তু A to Z তোমাদেরকে কভার করে দিব। ভাইয়া কিন্তু একটা কথা বলছে, তোমরা জানো আগের ক্লাসেও বলছে যে প্রত্যেকটা সাবজেক্ট তুমি 2টা প্ল্যান অনুযায়ী আগাও ভাইয়া, 2 প্ল্যান অনুযায়ী, প্ল্যান এ এবং প্ল্যান বি, বেসিক, এমসিকিউ, তারপর আছে কিন্তু সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন। তো আমি কিন্তু এই কথা বলছি, তো আমি আশা করছি পুরো জিনিসটা তোমাদের আর বোঝাতে হবে না। আইসিটির ক্ষেত্রে তো সৃজনশীল নাই, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমি এইভাবে কিন্তু বলেছি। এবং এই যে 2026 সালে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, আমি কিন্তু বলেছি 85%-এর উপরে আমার ক্র্যাশ কোর্স থেকে কিন্তু প্লাস পাইছে। আমি দেখতে চাই 26 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, 27 সালে যারা দিবা, ক্লাস 9-এর শিক্ষার্থী, ক্লাস 10-এ তোমরা যারা আমার ব্যাচে ভর্তি হবা, আমি এই মিষ্টিটা যেন আবার তোমরা খাওয়াইতে পারো আমাকে। 25 স্টুডেন্টরা মিষ্টি পাঠাইছে, এই মিষ্টির জন্য তোমরা আমাকে খাওয়াইতে পারবা না? কথা দিতে হবে আমাকে যে ভাইয়া ইনশাল্লাহ আমি আপনার কাছে পড়বো, এবং আপনার কাছে আমি যারা ভর্তি হয়েছে তাদেরকে বলতেছি যে ইনশাল্লাহ মানে হচ্ছে আপনাকে এই মিষ্টি খাওয়াবো, পারা যাবে না ইনশাল্লাহ। আমার টার্গেট এইবারে ভাইয়া 90 থেকে ইনশাল্লাহ 95% শিক্ষার্থীকে আমি প্লাস এনে দিব, কথা দিচ্ছি এবং কথা দিলাম তোমাদেরকে। এবং আমি তো আমার সর্বোচ্চ দিক দিয়ে চেষ্টা করবো, বাকিটা তোমার কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, তোমাদের একটু কষ্ট করতে হবে, পরিশ্রম কিন্তু করতে হবে, পারা যাবে ভাইয়া। আচ্ছা, এবং যারা সায়েন্সের আসো, আর্টসের আসো, কমার্সের আসো, ভোকেশনাল, প্রত্যেকটা গ্রুপের জন্য কিন্তু আমার পরীক্ষা মানে হচ্ছে ব্যাচ শেষে এই উপহারগুলো কিন্তু তোমাদেরকে দিব। প্রথম পুরস্কার একটা ল্যাপটপ, সেকেন্ড পুরস্কার স্মার্টফোন, তৃতীয় পুরস্কার একটা স্মার্ট ওয়াচ, চতুর্থ পুরস্কার একটা ক্যালকুলেটর, পঞ্চম থেকে 20তম যারা হবে এক একজনকে কিন্তু 500 টাকা করে আমি দিব। টোটাল 20 জনকে দিব, সায়েন্সের 20 জনকে, আর্টসের 20 জনকে, কমার্সের 20 জনকে এবং ভোকেশনাল গ্রুপের 20 জনকে। তাহলে টোটাল কিন্তু এখানে প্রায় 80 জনকে আমি কিন্তু এই পুরস্কার দিব 4 গ্রুপের ইনশাল্লাহ। এবং তোমরা কিন্তু জানো যে রিফাত ভাইয়া তোমাদের জন্য যারা সায়েন্সের আছো তোমাদের 13টা সাবজেক্টের কিন্তু কোর্স চালু করছে, যেই কোর্সের ফিটা দেখো মাত্র হচ্ছে 2040 টাকা। তুমি চিন্তা করো, তুমি যদি 2040-কে 13 দিয়ে ভাগ করো কয় টাকা করে পড়ে তোমার, অর্থাৎ 70-80 টাকায় পুরো একটা সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে, মানে পুরো 13টা সাবজেক্ট তোমার কভার হয়ে যাচ্ছে। অনেকে বলে মাসে দিতে হবে না, এই টাকা দিলেই হবে, আর কোনো টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর তুমি দেখো ভাইয়া এগুলো সায়েন্স, যারা আর্টসের আছে তোমাদের 13টা বিষয়ের জন্য এই যে কোর্স মাত্র 1530 টাকা। তোমার এক একটা সাবজেক্টে মনে হয় 50 টাকা করে মনে হয় পড়তেছে, বা 50-60 টাকা। এবার যারা কমার্সের আছো 12টা বিষয়ের জন্য কোর্সের ফি মাত্র 2040 টাকা। যারা ভোকেশনাল গ্রুপের আছো 11টা বিষয়ের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 1530 টাকা। তুমি চিন্তা করো, এত কম প্রাইসে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম কিন্তু তোমাকে দিবে না, যেটা আমি তোমাদেরকে দিচ্ছি। বিকজ তোমরা বলবো ভাইয়া কি আপনি খারাপ পড়ান, অনেক আপনার কাছে স্টুডেন্ট অনেক কম পড়ে। যদি আমার কাছে স্টুডেন্ট কমই পড়তো তাহলে কিন্তু 8 লক্ষ, প্রায় 8,50,000-এর উপরে কিন্তু সাবস্ক্রাইবার আমি কিন্তু ইউটিউবে অর্জন করেছি। এরা কিন্তু সবাই আমার শিক্ষার্থী। এই এত শিক্ষার্থী কিন্তু আমাকে এত ভালোবাসা দিত না যদি আমি খারাপই তোমাদের পড়াইতাম। কথা দিলাম, কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আমি প্লাস পাই দেবো। আমার আগে পড়াইতাম আমি সায়েন্সের সাবজেক্ট, গণিত, ইংরেজি, এখনও তো পড়াচ্ছি, বাট বাকি অন্যান্য সাবজেক্টগুলো ইনশাল্লাহ তোমাদের কভার করে দিব। শুভ স্যারের ক্লাস তোমরা কিন্তু দেখেছো এবং সামনে আরও আসতেছে। তো এই ছিল, অনেক কথা বললাম ভাইয়া তোমাদের সাথে, এবং আজকের ক্লাসটা আমি এখানেই রাখতেছি। নেক্সট খুব শীঘ্রই 4র্থ অধ্যায়ের উপর কিন্তু ক্লাস আনতেছি, এবং এগুলো ভাইয়া তোমরা একটু কালেক্ট করে নিও, অন্তত পক্ষে এগুলো কালেক্ট করে নিও। আমি পুরো স্লাইডের আমি পিডিএফ কিন্তু আমি দিয়ে দেবো। আমার ওয়েবসাইট rifatacademy.com-এ যাও ভাইয়া, ওখানে যাও, ওখানে গেলে তোমরা সব কিছু ওখানে পিডিএফ, ক্লাসের লিঙ্ক, সিরিয়ালি কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।